যেটা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তা আমাদের সেকেন্ড টাইমার স্পেশাল সারপ্রাইজ ক্লাস যেটা কোষ গঠনের পুরো চ্যাপ্টার আমি ফ্রিতে দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের কোষ গঠনের পার্ট 1 ক্লাস নিব। তো শুরু করি, বিসমিল্লাহ। আমার কাছে বই আছে এবং আমি নিজে দেখাইছি বইটা, তোমরা একটু দাগানোর স্টাইলগুলো ফলো করবা, খেয়াল করবা, ঠিক আছে? তো আমাদের কোষ গঠন এখান থেকে শুরু। আমি আশা করতেছি তুমি বই নিয়ে বসছো, খাতা নিয়ে বসছো, ঠিক আছে? এখান থেকে শুরু হওয়ার পর প্রথম দিকে কিছু তথ্য আছে, অনেক তথ্য আছে, অনেক তথ্য আছে। আমি যেটা করছি, এক পেজের মাঝখানে মোটামুটি 6 থেকে 7 পেজের পর একসাথে গুছাই আনছি। তুমি আমার এই লেখাটা ফলো করো। তো বিসমিল্লাহ, দেখো, ফলো করো। হ্যাঁ, তো নিজের হাতের নোট, এটা আমাদের অবশ্যই কাজে দিবে। দেখো, একটু খেয়াল করবা। তো আমাদের অধ্যায়ের নাম কি বলো? অধ্যায়ের নাম হচ্ছে কোষ গঠন। কোষ ইংরেজি কি ভাই? কোষ ইংরেজি হচ্ছে সেল, যেটাকে বায়োলজিক্যাল ওয়ার্ডে সাইটো বলে, ব্লাস্টও বলে। মনে রাখো, কোষটা যদি অপরিণত হয়, অপরিণত কোষের ক্ষেত্রে আমরা বলি ব্লাস্ট। কোন শব্দ হচ্ছে ব্লাস্ট থাকলে ধরে নিবে এটা একটা কোষ। কি কোষ? অপরিণত কোষ। আর যদি পরিণত কোষ হয় বা ম্যাচিউরড সেল হয়, তখন তুমি তাকে বলবা সাইট। বুঝছো? যেমন আমরা খুব কমন একটা ওয়ার্ড জানি, নিডোব্লাস্ট, নিডোসাইট। নিডোব্লাস্ট মানে অপরিণত কোষ, অপরিণত হাইডের একটা কোষ, তাই না? তো ব্লাস্ট কথার মানে কোষ, সাইট মানে কোষ। অপরিণত হইলে ব্লাস্ট, পরিণত হইলে সাইট। এটা আমরা আগেও জানি, হয়তো অনেকে। তো এই সেল কথাটা কোথা থেকে আসছে ভাই? সেলুলার ওয়ার্ড থেকে আসছে। সেলুলার ওয়ার্ড থেকে আসছে। সেলুলা ক্ষুদ্র প্রকোষ্ঠ, ক্ষুদ্র ঘর বোঝায়। সেলুলা কোন ধরনের শব্দ ভাই? ল্যাটিন শব্দ, ঠিক আছে? তোমাকে একটা জিনিস শিখাই রাখি, বায়োলজির ম্যাক্সিমাম ওয়ার্ডই আসছে গ্রিক থেকে। গ্রিক 95% আসছে কোথা থেকে? গ্রিক থেকে। কিছু শব্দ আছে ল্যাটিন, কিছু শব্দ আছে ইতালীয় বা অন্যান্য শব্দ ভাষা থেকে আসছে। তো তোমাকে এখনই শিখে ফেলতে হবে যে যেহেতু গ্রিক ম্যাক্সিমাম 95%, যেহেতু গ্রিক শিখে আমার লাভ নাই, আমি শিখে ফেলবো 5%। তো 5% শেখার পর বাকি 95% গ্রিক, ঠিক আছে কিনা? তো এটাও একটা টাইপের কোশ্চেন, তোমাকে শিখতে হবে যে একটা ওয়ার্ড দিয়ে বলে এই ওয়ার্ডটা কোন ভাষা থেকে এসেছে, তোমাকে পারতে হবে গ্রিক, ল্যাটিন নাকি আরবি নাকি কোন ভাষা, বুঝছো কিনা? তো সেলুলা, সেল শব্দটা যেখান থেকে আসে, সেলুলা, এটা একটা ল্যাটিন শব্দ। এরকম ল্যাটিন আর কোনগুলো আছে এটা তোমাকে শিখতে হবে। ল্যাটিন আর কোনগুলো আছে, ঠিক আছে? আর কোনগুলো আছে, তো তোমার মোটামুটি অ্যানালাইসিস করলে তুমি কয়েকটা ওয়ার্ড কমন পাবা। যেমন তোমাদের এই অধ্যায় পাবা নিউক্লিয়াস, অণুজীব অধ্যায় পাবা ভাইরাস। এবার তোমাদের যে বিবর্তন, জিনতত্ত্ব বিবর্তন অধ্যায় পাবা ইভলিউশন। এই ওয়ার্ডগুলো কোথা থেকে আসছে? ল্যাটিন থেকে আসছে। তুমি এটা একসাথে নোট করে ফেলবা, ঠিক আছে? এটাকে বলে পড়াশোনার স্টাইল, কোরিলেশন করে পড়া, ঠিক আছে? একটা টপিক পড়ে ফেললে এটার সাথে রিলেটেড অন্যগুলো পড়ে ফেলা, এটাকে বলে কোরিলেশন করে পড়া। এইভাবে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা শিখে ফেললাম। এবং ইতালীয় একটা ওয়ার্ড আছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া শব্দের অর্থ কি তোমরা অনেকেই জানো? দূষিত বায়ু, তাই না? ম্যালেরিয়া, মেল শব্দের অর্থ দূষিত, বা মেল এরিয়া, ইয়ার কথাটা আছে, এরিয়া কথাটা আছে ইয়ার থেকে, ইয়ার মানে বাতাস। তো ম্যালেরিয়া শব্দ তো দূষিত বায়ু, এটা অন্য ওদের পড়বো। তুমি জাস্ট জেনে রাখো যে মোটামুটি এক টাইপের একটা কোশ্চেন, যে ভাইয়া এরকম টাইপের একটা কোশ্চেন আসতে পারে, একটা ওয়ার্ড দিয়ে বলবে এই ওয়ার্ডটা কোন ভাষা থেকে এসেছে। তো ম্যাক্সিমামে 95% বা গ্রিক থেকে আসে। 5% কিছু ওয়ার্ড আসে ল্যাটিন থেকে, কিছু ওয়ার্ড আসে ইতালীয় থেকে। এগুলো আমরা শিখে ফেলছি, ঠিক আছে? শেষ। তাহলে আমাদের ওই প্যারা শেষ, এক টাইপের কোশ্চেন প্যাটার্ন আমরা শিখে ফেলছি। এবার আসো ভাইয়া, এই যে সেল নিয়ে তোমাকে অনেকগুলা প্রশ্নের উত্তর জানতে হবে। ভাইয়া, সেলের আবিষ্কারক কে? সেলটা আবিষ্কার করছে কে? তো মোটামুটি রয়্যাল সোসাইটি অফ লন্ডন, RSL, রয়্যাল সোসাইটি অফ লন্ডনের একজন বিখ্যাত ব্যক্তি রবার্ট হুক। নাম কি? রবার্ট হুক। RH মানে কি? রবার্ট হুক 1665 সালে, ঠিক আছে, কোষ আবিষ্কার করছে। তো মূলত সে প্রথম যখন কোষ দেখছে, সে আসলে কোষ দেখে নাই, কোষের বাইরে যে একটা মৃত কোষপ্রাচীর আছে ওটা দেখছে। এজন্য যেহেতু সে কোষপ্রাচীর দেখছে, তাকে কোষপ্রাচীরের আবিষ্কারক বলা হয়। আর যেহেতু আসলে সে একটা ফুল কোষ দেখে নাই, জীবিত কোষ দেখে নাই, একটা কোষের বাইরের দিকে কোষপ্রাচীরটা দেখছে। আমরা জানি কোষপ্রাচীর একটা মৃত বস্তু, এই জন্য তাকে মৃত কোষের আবিষ্কারক বলা হয়। আর কোষ সম্পর্কিত যেহেতু প্রথম কিছু একটা দেখছে, এজন্য কোষের আবিষ্কারক বলা হয়, বুঝছো কিনা? তাহলে 3টা প্রশ্নের উত্তর একটা উত্তর। এটা হলো ভাই, যদি বলে কোষের আবিষ্কারককে, মৃত কোষের আবিষ্কারককে, কোষপ্রাচীরের আবিষ্কারককে, 3টা প্রশ্নের উত্তরে একটা আনসার হচ্ছে রবার্ট হুক, ঠিক আছে? আশা করি পারবা। এরপরে ভাইয়া, এই যে সে কোষ আবিষ্কার করলো, কোষ আবিষ্কার করার পর তার এই কথাবার্তাগুলা বা তার যে সে যে প্রথম কোষ সম্পর্কিত কিছু একটা দেখছে, এটা কোন গ্রন্থে প্রকাশ করছে? যেহেতু মনে রাখবা, কোষ যেহেতু অনেক ছোট, এজন্য তার গ্রন্থটার নামের মধ্যে ছোট একটা ভাব থাকবে। দেখো, তার গ্রন্থের নাম হলো মাইক্রোগ্রাফিয়া। মাইক্রো, নট ম্যাক্রোগ্রাফিয়া। ভালো করে দেখে রাখো, এটা কিন্তু ম্যাক্রোগ্রাফিয়া না। মাইক্রো শব্দের অর্থ কিন্তু ছোট। তার মানে তার গ্রন্থটার নামও, যেহেতু সেল নিয়ে কথাবার্তা, এখানে সেল শব্দটাও ছোট, হ্যাঁ, সেল শব্দটাও ছোট, বা সেল জিনিসটা আসলে ছোট, এই জন্য তার গ্রন্থের নামের মধ্যে ছোট একটা ভাব থাকবে। মনে রাখবে মাইক্রোগ্রাফিয়া, নট ম্যাক্রোগ্রাফিয়া। তাহলে তার এই কথাবার্তাগুলো কোথায় প্রকাশ করছে? মাইক্রোগ্রাফিয়া নামক একটা গ্রন্থে প্রকাশ করছে। আচ্ছা ভাইয়া, আপনি না আমাদের শিখাইলেন মৃত কোষের আবিষ্কারককে বা জনককে, কিন্তু ভাই জীবিত কোষ
জীবিত কোষের জনকটাকে, এটা শিখাবেন না? হ্যাঁ, এটাও শিখতে হবে তোমাকে। যদি বলে মৃত কোষের জনককে, তাহলে এটা একটা আনসার, রবার্ট হুক। হ্যাঁ, যদি বলে জীবিত কোষের জনককে, তখন কিন্তু আনসার রবার্ট হুক হবে না, তখন হুক দিয়েই একজন বিজ্ঞানী, বাট তার নাম রবার্ট হুক না, লিউয়েন হুক। তার পুরো নাম হলো অ্যান্টনি ভন লিউয়েন হুক। বুঝছো? তো মনে রাখবা, যদি বলে জীবিত কোষ, তাহলে কিন্তু আর রবার্ট হুক দাগায়ও না, তখন দেখাবা লিউয়েন হুক। ভাইয়া কেমনে মনে রাখবো? মনে রাখো, জীবিত মানে কি? লিভিং। লিভিং মানে জীবিত না? লিভ, লাইভ বা লাইফ, আমরা বলি না খেলা লাইফ চলতেছে, মানে জীবিত, জীবিত ভাব, প্রাণবন্ত একটা ভাব, বা লিভিং কথাটা মানে জীবিত। তো লতে লিভিং, লতে লিউয়েন হুক। ঠিক আছে, জীবিত মানে লিভিং বা লিভিং সেল, লিভিং সেলের জন্য হলো ল দিয়ে আনসার লিউয়েন হুক। কি লিউয়েন হুক? অ্যান্টনি ভন লিউয়েন হুক। ঠিক আছে, তোমরা কি জানো অ্যান্টনি ভন লিউয়েন হুককে আর কিসের কিসের জনক বলা হয়? কমেন্ট করতে পারবা আর কিসের কিসের জনক বলা হয়? ঠিক আছে, তাহলে আশা করি এভাবে একটু ট্রিক্স দিয়ে একটু গুছাইয়া তুমি মনে রাখতে পারবা কোষের আবিষ্কারককে, মৃত কোষের আবিষ্কারককে, কোষপ্রাচীরের আবিষ্কারককে, জীবিত কোষের আবিষ্কারককে, ঠিক আছে, কোন গ্রন্থে প্রকাশ করছে, সব আশা করি পারবা। ঠিক আছে, এই একটা টাইপের পড়া শেষ। 2 নম্বর পড়া ভাই, যে এই যে কোষ বললাম, কোষ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটার নাম কি? আমরা জানি জ্ঞান বিজ্ঞানে কোনো শাখার নামে শেষে লজি থাকে, লজি। তাহলে সাইট, আমরা বলছি কোষে আমরা সাইট নামে ওটা কিটকে তোমাকে শিখাইছি। তো সাইট নিয়ে যেখানে আলোচনা করা তার নাম কি? তুমি সাইটোলজি বলতে পারো না? অবশ্যই বলতে পারো। তাহলে সাইট নিয়ে যেখানে আলোচনা থাকে বলে সাইটোলজি, বা কোষ নিয়ে যেখানে আলোচনা থাকে বলে সাইটোলজি। তো যার বাংলা হলো কোষবিদ্যা। ঠিক আছে, কোষবিদ্যার জনককে, যেহেতু কোষের জনক রবার্ট হুক, কোষবিদ্যার জনক রবার্ট হুক হবে। কোষবিদ্যার জনক কে RH হবে, মানে হচ্ছে রবার্ট হুক হবে। ঠিক আছে, কিন্তু যদি বলে ভাই আধুনিক কোষবিদ্যার জনককে, খেয়াল করো, যদি বলে কোষবিদ্যার জনককে, তাহলে কিন্তু রবার্ট হুক। যদি বলে আধুনিক কোষবিদ্যার জনককে, তাহলে কিন্তু রবার্ট হুক দেখাইলে হবে না। হ্যাঁ, তখন কিন্তু দেখাইতে হবে, তারপর নাম হলো কার্ল পি সোয়ানসন। কার্ল পি, তারপর নাম কি? কার্ল পি সোয়ানসন। তো মেইন নামটা কি? মেইন নামটা হলো সোয়ানসন। মেইন নামটা কি? মেইন নামটা হলো সোয়ানসন। এখন ভাই এটা কেমনে মনে রাখবো? কেমনে মনে রাখবো? তুমি আমারে বলো ভাইয়া, বাবা আধুনিক নাকি ছেলে আধুনিক? বাবা আধুনিক নাকি ছেলে আধুনিক? অবশ্যই ছেলে আধুনিক, ছেলে নতুন মডার্ন, তাই না? বাবা তো অনেক আগের কালের, তাই না? তো ছেলে হইছে আধুনিক। তাহলে তুমি বলো, এই যে নামের সাথে সন কথাটা আছে, এই যে সন কথাটা, সন মানে তো ছেলে, সন মানে কি? ছেলে। ছেলে যদি আধুনিক হয়, তার মানে এটা হবে আধুনিক কোষবিদ্যাজনক। বুঝছো? এমনি মনে রাখবা। তাহলে রবার্ট হুক হলো কোষবিদ্যাজনক, আর যদি আধুনিক কোষবিদ্যাজনক, তাহলে হবে সোয়ান সন, অর্থাৎ ছেলে থাকবে, সন কথাটা থাকবে। সন যেহেতু আধুনিক হয়, ছেলেরা যেহেতু আধুনিক, বাবার থেকে ছেলে তো আধুনিক, তাই না? ছেলে যদি আধুনিক হয়, তাহলে যে নামের সাথে সন কথাটা আছে, এটাই আধুনিক কোষবিদ্যাজনক। ঠিক আছে, সোয়ান সন। ঠিক আছে, আশা করি পারবা, টেস্ট লাগবে না, একটু খেয়াল করে পড়লেই তুমি কনফিউশন এড়াই আনসার করতে পারবা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই একটা পড়া গেল। এবার এই এক টাইপের পড়া, এই 2 নম্বর পড়া। 3 নম্বর পড়া ভাই, কোষ নিয়ে তত্ত্ব, কোষ নিয়ে যে থিওরি। হ্যাঁ, কোষ নিয়ে যে তত্ত্ব, তাকে বলে কোষ তত্ত্ব, যার ইংলিশ হলো সেল থিওরি। থিওরি শব্দের অর্থ তত্ত্ব। ঠিক আছে, তো একটা ওয়ার্ড আছে কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব মানে হচ্ছে কোষের কি কি নরমাল বৈশিষ্ট্য থাকা উচিত, এটা একটা ব্যাপার স্যাপার আলোচনা করা হয় আর কি এখানে। যে একটা কোষ আসলে কি, কোষের একটা নরমালি কি 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 বৈশিষ্ট্য থাকা উচিত, এই জিনিসগুলো কোষতত্ত্বের মধ্যে আলোচনা করা হয়। তো এই কোষতত্ত্ব প্রদান করছে কে, বা এটা কোষের কি কি নরমাল ফিচার থাকা উচিত, নরমাল বৈশিষ্ট্য থাকা উচিত, এগুলো কে ব্যাখ্যা করছে? 3 জন বিজ্ঞানী ব্যাখ্যা করছে। যেহেতু 3 জনের নাম আছে, এই জন্য অবশ্যই বুঝতে পারতেছো এখানে একটা এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, বলবে যে নিচের কোন বিজ্ঞানী কোষতত্ত্বের সাথে জড়িত নয়? যে 3 জন বিজ্ঞানীর নাম কি? যেহেতু তারা কোষতত্ত্ব প্রদান করছে, তাদেরকে তুমি বলতে পারো না তারা অনেক বস লেভেলের মানুষ, তাই না? তুমি বস দিয়ে মনে রাখবা, 3 জন বিজ্ঞানীর নাম। বতে ভার্চু, বতে হইছে ভার্চু, আর শতে 2 জন বিজ্ঞানীর নাম, এগুলো হইলো স্লেইডেন। সিলেটে, আমি এখন সিলেটে আছি, সিলেটে বৃষ্টি হইতেছে, আমি জানি না কারেন্ট চলে যাবে কিনা। কারেন্ট চলে গেলে আমারও ভাগ্য খারাপ, তোমাদের ভাগ্য খারাপ। আমার ভাগ্য খারাপ এই কারণে যে আমি অনেক আশা নিয়ে আসছি, ক্লাস সুন্দর একটা ক্লাস নিবো, আজকে নিতে পারবো না। আর তোমাদের ভাগ্য খারাপ মানে হচ্ছে তুমি পুরো ক্লাসটা সম্পন্ন করতে পারলা না, ঠিক আছে, শিখতে পারলা না একটা না। তো স্লেইডেন নাম কি? স্লেইডেন। আর এটা সোয়ান, আর এটার নাম কি? সোয়ান। সোয়ান, ঠিক আছে। তাহলে 3 জন বিজ্ঞানীর নাম, ভার্চু, ছ দিয়ে 2 জন, স্লেইডেন এবং সোয়ান। তুমি কি একটু খেয়াল করছো? একটু একজন বিজ্ঞানীর নাম পড়ছি, সোয়ান সন, আর এটা সোয়ান। ভালো করে দেখা, প্রশ্নের মতো দেখে দেখাইবা, সোয়ান আর সোয়ানসন কিন্তু এক না। বিজ্ঞানী সোয়ান হচ্ছে কোষতত্ত্বের সাথে জড়িত, আর সোয়ানসন হচ্ছে আধুনিক কোষবিদ্যার জনক। বুঝছো? আশা করি তুমি সতর্কতার সাথে খেয়াল করে আনসার করতে পারবা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপর ভাইয়া এটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার। তুমি জানো না এখানে আমি কতগুলা পেজের পড়া একসাথে করে দিতেছি, তোমার মানে সামারি আকারে দিতেছি, এভাবে গুছায়া পড়া পড়তে হয়। এই যে তুমি এটা দেখতেছো, এটার নাম গোছানো, এটার নাম কি? গোছানো। ঠিক আছে, এরপরে ভাইয়া প্রথম সৃষ্টি হচ্ছে কোত্থেকে? কোষ। তো তোমরা কোষ বিভাজন অধ্যায়ে তুমি গিয়ে পড়বা যে আসলে একটা কোষ থেকে একটা কোষের সৃষ্টি হয়, একটা কথা শিখবা। তারপরও আসলে প্রথম কোষের সৃষ্টি কোত্থেকে হয়েছে, প্রথম কোষের সৃষ্টি বা প্রথম সৃষ্টি কোত্থেকে হয়েছে। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে আমাদের যে প্রথম কোষ, এটা বিভিন্ন জড় উপাদান মিলে মিলে গঠন হয়েছে। ভাইয়া জড় উপাদান মানে কি? বিভিন্ন গ্যাস। ঠিক আছে, যেমন তুমি দেখবা, তুমি বই পড়লে জানবা যে NH3, CH4, হাইড্রোজেন গ্যাস,
এগুলো বিভিন্ন গ্যাস মিলে মিলে কি করছে, এই আমাদের প্রথম একটা কোষ রিলেটেড কিছু একটা গঠন করছে। তবে মনে রাখতে হবে অনেক জড় উপাদান থাকলে এখানে অক্সিজেন ছিল না। যখন প্রথম কোষ সৃষ্টি হয় তখন কিছু না, বা কোষীয় কোনো উপাদান সৃষ্টি হয় তখন অক্সিজেন ছিল না। কি ছিল না? অক্সিজেন ছিল না। কি ছিল? এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো কি ছিল না। প্রথম অক্সিজেন ছিল না। এই যে আমি শুধু করে লেখা রাখছি, টুর পাশে ক্রস দিয়ে রাখছি, এই কথা মানে হচ্ছে অক্সিজেন ছিল না। কি কি ছিল ভাই? CH4, NH3, H2 এগুলো ছিল। ঠিক আছে, এগুলো মনে রাখবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো অনেক জড় উপাদান এই গ্যাসগুলো মিলে মিলে আমাদের একটা কোষ রিলেটেড কিছু একটা গঠন হয়েছে। ভাই কি গঠন হয়েছে কোষ রিলেটেড? আনসার হচ্ছে RNA। কি করতে হয়েছে? কোষ রিলেটেড কোন একটা বস্তু RNA তৈরি হয়েছে। আমরা জানি RNA হয়েছে এক সূত্রক। যদি কখনো RNA তৈরি হয়ে যায়, তুমি বুঝতেই পারতেছো, যদি এক সূত্র কিছু একটা তৈরি হয়ে যায়, একটু কাহিনী কই দেয়, একটু পরে গিয়া তারা এরকম দুইটা সূত্র একসাথে হইয়া DNA তৈরি করে ফেলতে পারবে না? যদি এক সূত্র কলা কিছু একটা উৎপন্ন হয়ে যায়, তো এক সূত্রকের সাথে আরেকটা এক সূত্র মিললা দ্বিসূত্রক হইয়া DNA তৈরি করে ফেলতে পারবে না? পারবে। তাই ঘটনাটা এটা এখানে এমনই হয়েছে যে আসলে প্রথমে RNA তৈরি হয়েছে, পরে RNA এক সূত্রক, এরকম এক সূত্রক দুইটা একসাথে হইয়া DNA উৎপন্ন হয়ে গেছে। তাহলে তুমি আমাকে বলো তো প্রথম কি উৎপন্ন হয়েছে, RNA নাকি DNA? অবশ্যই RNA। এবং RNA কি একটা বংশগতীয় বস্তু কিনা? বংশগতীয় বস্তু কিনা? বংশগতীয় বিভিন্ন তথ্য ট্রান্সফার করে, তাই না? DNA, RNA, নিউক্লিক অ্যাসিড না এগুলা? তাহলে তুমি বলো তো RNA একটা বংশগতীয় বস্তু। তাহলে যদি বলে প্রথম বংশগতি শুরু হয়েছিল কি দিয়া, RNA দ্বারা নাকি DNA দ্বারা? তুমি বলবা RNA দ্বারা। যেহেতু RNA দ্বারা প্রথম বংশগতি শুরু হয়েছে, বা একটা কোষ তৈরি হওয়া শুরু হয়েছে, কোষ রিলেটেড কিছু একটা তৈরি হয়েছে, এই পুরো ব্যাপারটা একসাথে বলা হয় RNA ওয়ার্ল্ড হাইপোথিসিস। এই পুরো ব্যাপারটাতে আরো অনেকগুলো ধাপ আছে, একাডেমিক হলে আরো বিস্তারিত বলতাম। হ্যাঁ, তুমি জাস্ট একটু মনে রাখো যে RNA দিয়া যেহেতু কোষ রিলেটেড কিছু একটা তৈরি হয়েছে, বা প্রথম কোষের সৃষ্টির সাথে সাথে প্রথমে RNA জড়িত, এজন্য এই পুরো ব্যাপারটা একসাথে বলা হয় RNA ওয়ার্ল্ড হাইপোথিসিস। ঠিক আছে, তাহলে খেয়াল রাখো প্রথম বংশগত বস্তু কিন্তু DNA না, RNA দিয়েই বংশগতি শুরু হয়েছে। ঠিক আছে, এই পুরো ব্যাপারটা কি বলে? RNA ওয়ার্ল্ড হাইপোথিসিস। ভাইয়া হোয়াট ইজ হাইপোথিসিস? হাইপোথিসিস শব্দের অর্থ অনুকল্প। হাইপোথিসিস অর্থ কি? অনুকল্প। ভাইয়া হোয়াট ইজ অনুকল্প? অনুকল্প মানে যেটা অনুমান করা হয়। শিওর না, অনুমান করে নিচ্ছে আর কি, এরকম হয়তো বা একটা ঘটনা আছে। শিওর না, জাস্ট অনুমান করে নিচ্ছে। অনুমান করে নেওয়ার বলে অনুকল্প। অনুকল্প ইংরেজি হলো হাইপোথিসিস। আর এই পুরো ব্যাপারটা বলে RNA ওয়ার্ল্ড হাইপোথিসিস। তুমি আমাকে বলো এই যে পেজে যা যা লিখলাম, 4টা পেপার আলোচনা করলাম, পাশাপাশি কোরিলেটেড করে অনেক কিছু তথ্য কভার করে দিলাম, তুমি বলো আমাকে একটু পড়া তুমি বুঝছো কিনা? ঠিক আছে, তুমি জানো না তোমার অনেকগুলো পেজের পড়া, অনেকগুলো সামারি এখানে হয়ে গেছে। এক পেজের পড়া দিয়ে কত পেজ দিয়ে পড়া হয়ে গেছে তোমার ধারণাও নাই। তুমি আমাকে বলো একটু তুমি মনে রাখতে পারবা কিনা? আমি তোমাকে গুছাইয়ে দিছি, প্লাস কিভাবে এক পড়ার সাথে আরেক পড়া কিভাবে কোরিলেট করে পড়বা এটাও শিখাইছি, পাশাপাশি মনে রাখার বুদ্ধিও শিখাইছি। এভাবে এটাকে বলে পারফেক্টলি পড়া। ঠিক আছে, তুমি আমাকে বলো একটু বুঝছো কিনা? ঠিক আছে, স্মার্ট এস ফর স্মার্ট, এস ফর সোয়ানসন। হ্যাঁ, আসলেই ছেলেরা তো স্মার্ট হয় না। তুমি তো আসলে এই যে স্বর্ণা, তুমি তো আসলে ইনডাইরেক্টলি ছেলেদেরকে একটু সম্মান দিলা। হ্যাঁ, এস ফর স্মার্ট, সোয়ানসন তো ছেলের নামই হবে, তাই না? আচ্ছা, ক্লিয়ার। ফাহিম FXL HSCও কভার হবে। তোমার জন্য বলে দিলাম HSCও কভার হয়ে যাবে যা পড়াবো। কিছু কিছু চিত্র হয়তো পড়াবো না এখানে, যেহেতু এটা মেইনলি অ্যাডমিশনের ক্লাস, বিজয় মেডিকেল ব্যাচের ক্লাস, কিন্তু তোমার HSCর ম্যাক্সিমাম কভার হয়ে যাবে। তোমাদের কাজ হলো জাস্ট একটু ইয়ারফোন নিয়ে অথবা মনোযোগ দিয়ে ক্লাস কথাগুলো শোনা। একবার শুনলে আশা করি তোমার মনে থাকবে। ঠিক আছে, আর পিডিএফটা অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব, এটা নিয়ে টেনশনের কারণ নাই। ইনশাল্লাহ আমরা টপিক বাই টপিক গুছায় পড়বো। তাহলে নাম্বার 1 আমাদের স্টেপ শেষ। ঠিক আছে, এখন এটা রিলেটেড আরো দুই একটা ইনফরমেশন তোমাকে জানাই দিব আমি। ঠিক আছে, তুমি আমার উপর বিশ্বাস রাখবা এবং আমার কথা শুনবা, তাইলে না, আর কিচ্ছু দরকার নাই। ঠিক আছে, ওকে। দেখো তাহলে আমাদের আলহামদুলিল্লাহ ফার্স্ট স্টেপের পড়াশোনা শেষ। অনেক কিছু কভার করে ফেলছি, আমরা বই থেকে দেখাবো অনেক কিছু পড়া হয়ে গেছে। এর আগে চলো আমরা একটু আরেকটা পড়া পড়া যাই, আরেকটা পড়া বইয়ের মধ্যে যাব। ঠিক আছে, এটা আমাদের স্পেশাল হ্যান্ড নোট বলতে পারো, স্পেশাল হ্যান্ড নোট। ঠিক আছে, স্পেশাল স্লাইড, গরিবের স্লাইড। ঠিক আছে, আচ্ছা, আমার কাছে কেন জানি ওই বানানো স্লাইড গুলো ভালো লাগে না, নিজের হাতে লিখে নিয়ে চলে আসি, এটাই ভালো লাগে। দেখো 3টা ইনফরমেশন আমরা এখন একটু লিখে দিব, তুমি ওই স্টিকি নোট দিয়া লাগাই দিবা বইয়ের মধ্যে। ঠিক আছে, এর আগেরটাও বই লাগাইবা, এটা লাগাইবা, এর আগেরটা লাগাইবা বড় পেজে, কারণ ওইটা স্টিকি নোটে লাগা হবে না, এর আগে যেটা লিখছি, আর এটা লাগাইবা স্টিকি নোট দিয়া। ঠিক আছে, সব বইয়ে নোট হবে, নোট খাতার মধ্যে খুবই অল্প নোট থাকতে হবে। আচ্ছা দেখো কি কি তথ্য ভাইয়া, কোষের সংখ্যা কত, কোষের আকার কিরকম, কোষের ওজন কিরকম। ঠিক আছে, বইয়ের মধ্যে আছে সবই, বাস একটু অগোছালো, আমি একটু গুছাই দিতেছি আর কি তোমাদেরকে, প্লাস একটু মনে রাখা টিক দিয়ে ইজি করে দিতেছি। দেখো তো এই যে কোষের সংখ্যা কত, এটা আসলে তুমি এই অধ্যায়ে পাবে না, পাবা হচ্ছে পরের অধ্যায়ে।
নাম হলো কোষ বিভাজন। তো যেহেতু কোষ রিলেটেড কথাবার্তা এখানেই শিখে ফেলি আমরা, ঠিক আছে? তোমরা কি কেউ বলতে পারবা বলো তো, কোন কোন কোষ আছে যারা অনেক দ্রুত বিভাজিত হয়? এটা পরের অধ্যায়ে আমরা জিজ্ঞাসা করতেছি কোষ বিভাজন। আর কোন কোন কোষ আছে যারা বিভাজিত হয় না? এরকম কিছু কোষের নাম বলো, ঠিক আছে? বলতে পারবা? আচ্ছা বলো দেখি তোমরা মনে করতে পারো কিনা। তো আমাদের কোষের সংখ্যা হলো 10^14t বা 100 ট্রিলিয়ন। তো ভালো করে এটা খেয়াল রাখো, 100 ট্রিলিয়ন, নট 100t, ঠিক আছে? বা 10^14t, নট 10^14 ট্রিলিয়ন, বুঝছো? তো খেয়াল রাখো, টি কার সাথে আর ট্রিলিয়ন কার সাথে, বুঝছো? আচ্ছা, তো এটার সাথে একটা সুন্দর একটা ইনফরমেশন তোমাকে শিখাই দেই। তুমি না জানো আমাদের একটা নিউরনের সাথে আরেকটা নিউরন আমাদের স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একটা নিউরন বলে। একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে কানেকশন তাকে বলে সিনাপস। তো মনে রাখো, আমাদের দেহে কোষের সংখ্যা যত, আমাদের দেহে সিনাপসের সংখ্যা তত, বুঝছো? এটা অন্য একটা বই লেখা আছে, জুলজি বই লেখা আছে, একসাথে পড়াই দিলাম আর কি। তো মনে রাখো, আমাদের কোষের সংখ্যা যত, আমাদের সারা দেহে সিনাপসের সংখ্যা তত। একসাথে পড়ে ফেলো, ঠিক আছে? সিনাপসের কত জিজ্ঞাসা করে, বলো বলো তোমার সিনাপস, তোমার দেহের মধ্যে সিনাপস কয়টা? তুমি বলো ভাই আমার দেহে কোষ যতটা অতটা। ভাই কোষ কতটা? কোষ হচ্ছে 10^14t বা 100 ট্রিলিয়ন। আচ্ছা, এখন তুমি যদি অ্যাডমিশন স্টুডেন্ট হয়ে থাকো, তোমার দায়িত্ব হবে যে ভাই আপনি যে আমার ট্রিলিয়ন একটা কথা বললেন, ট্রিলিয়ন, এরকম সারা বইয়ে বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন দিয়ে কি কি আছে এটা নিয়ে আমার একটা কন্টেন্ট দেওয়া আছে আমাদের প্রিমিয়াম বিজয় মেডিকেল ব্যাচের প্রিমিয়াম কন্টেন্ট গ্রুপে আছে, যারা পেইড বেসিস স্টুডেন্টস দেখে নিবা। আর আমি বাকিদের জন্য দিয়ে দিব গ্রুপে, মানে পাবলিক গ্রুপে দিয়ে দিব। এটা একটা কন্টেন্ট লেখা আছে, মানে সারা বইয়ে বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন দিয়ে যত তথ্য সব একসাথে করে দিছি আমি। যেমন একটা হলো এটা, যেমন তুমি অ্যান্টিবডির সংখ্যা কত? 100 বিলিয়ন মনে হয়, ঠিক আছে? স্যার দিয়ে নিউরনের সংখ্যা কত? 100 মিলিয়ন না বিলিয়ন জানে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। অ্যান্টিবডির সংখ্যা কত, অ্যান্টিজেনের সংখ্যা কত, এরকম বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন দিয়ে সারা বই অনেক তথ্য আছে। তোমার কয়টা মনে আছে তুমি একটু কমেন্ট করতে পারো, ঠিক আছে? তুমি একটা নোটে, একটা খাতার মধ্যে সব একসাথে করে ফেলবা। সারা বইয়ে জুলজি বই, বোটানি বই, যত বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন যা যা আছে সব একসাথে করে ফেলবা। তোমার স্টাইল হবে এরকম, তোমার পড়াশোনার স্টাইল হবে এরকম, ঠিক আছে? আচ্ছা, আশা করি তুমি এটা হয় নিজে বানিয়ে নিবা অথবা আমার নোট থেকে তুমি খাতায় লেখা বইয়ে নোট করে দিবা, ঠিক আছে? গেল, এখান থেকে অনেকবার মেডিকেল প্রশ্ন আসছে। আচ্ছা গেল, এরপরে ভাই আকার কত? আকার হলো 10 মাইক্রোমিটার, নট মিলিমিটার, খেয়াল রাখো, নট ন্যানোমিটার, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট না, কোচিং এর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই দুটো তথ্য কোচিং এর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে? দেখে রাখো আর কি। ওজন হলো কত? 1 ন্যানোগ্রাম, নট 1 মিলিগ্রাম, নট 1 মাইক্রোগ্রাম। এটা হচ্ছে ন্যানো। ওজন নট ন্যানোগ্রাম। আর আকার হচ্ছে কত? মাইক্রোমিটার, ঠিক আছে? আচ্ছা গেল, তাহলে মোটামুটি তিনটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ আমরা শিখে গেল। ওকে, এরপর আসলে প্রথম যখন কোষ সৃষ্টি হয়েছে, কোষের অনেক কিছু ছিল না। কোষ ছিল গরিব, কোষ ছিল কি গরিব। গরিবের দেশে দুইজন বড় লোক আইছে, হ্যাঁ, বা দুইজন ক্ষমতাধর ব্যক্তি আইছে। একজনের নাম হলো মাইটোকন্ড্রিয়া, একটার নাম হলো ক্লোরোপ্লাস্ট। একজন খাবার তৈরি করে, হ্যাঁ। কোষের মধ্যে দুজন ঢুকছে। কোষ ছিল আগে গরিব। এই গরিবের দেশে কে ঢুকছে? দুজন বড় লোক ঢুকছে। একজন হলো মাইটোকন্ড্রিয়া, এম লিখলাম, আর একজন হলো ক্লোরোপ্লাস্ট। একজন কি ক্লোরোপ্লাস্ট। এই দুজন বড় লোক ঢুকছে, ঠিক আছে? একজনের মাইটোকন্ড্রিয়ার পাওয়ার হইলো সে শক্তি তৈরি করতে পারে, আর ক্লোরোপ্লাস্টের ক্ষমতা হইলো সে খাবার তৈরি করে ফেলতে পারে। একজন খাবারের সাপ্লাই দিল, একজন শক্তি সাপ্লাই দিল, দুজনই পাওয়ারফুল লোক, ঠিক আছে? এবং তারা যখন একসাথে কোষের মধ্যে প্রবেশ করলো, তারা একসাথে বসবাস করা শুরু করলো এবং একজনের উপকার করা শুরু করলো, ঠিক আছে? এই যে এরকম একটা সম্পর্ক, যে এন্ডো মানে ভিতরে, এন্ডো শব্দের অর্থ ভিতরে, আর সিম্বায়োসিস মানে হচ্ছে বিথুজীবিতা, মানে বিথুজীবিতা মানে হচ্ছে একজন আরেকজনের উপকৃত হওয়া। তো আলটিমেটলি এত কথা মনে রাখার দরকার নাই, তোমাকে এটা মনে রাখা লাগবে কোন দুইটা অঙ্গাণু একসাথে থাইকা তারা নিজের একে অপরের উপকার করে বা এন্ডোসিম্বায়োসিস ঘটায় কোন কোন অঙ্গাণু। তুমি এটা মনে রাখতে পারো। আমরা এখন যেটা করবো, একটা জানা জিনিস দিয়ে নতুন একটা জানা জিনিস শিখবো, মজার জিনিস, ঠিক আছে? আমরা এখন নতুন, আমাদের আগের জানা জিনিস দিয়ে নতুন একটা জানা জিনিস শিখবো, সুন্দর একটা জিনিস দিয়ে আরেকটা সুন্দর জিনিস শিখবো। কি জানি বলতো? আমরা কি সবাই জানি কিনা E = mc²? সবাই জানি, ঠিক আছে? E ফর মনে রাখো এন্ডোসিম্বায়োসিস, আর mc² মানে মনে রাখো M ফর মাইটোকন্ড্রিয়া, C ফর ক্লোরোপ্লাস্ট। তাহলে যদি বলে এন্ডোসিম্বায়োটিক অঙ্গাণু বা এন্ডোসিম্বায়োসিস ঘটায় কোন কোন অঙ্গাণু, তুমি সবাই বাকিরা বলবে আর মুখস্থ করবে, আর তুমি বলবা ভাই E = mc²। তুমি কি বলবা? ভাই E = mc², M ফর মাইটোকন্ড্রিয়া, C ফর ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? খেলা শেষ, বুঝছো? আচ্ছা, একটু পড়ার পর তুমি আরেকটা পড়া করতে হবে, তাহলে তোমার এই পড়াটা কমপ্লিট হবে। কি পড়া ভাই? এই যে তোমাকে আমি বললাম যে আসলে কোষ আগে গরিব ছিল, গরিবের দেশে দুজন বড় লোক আসছে। বড় লোক আগে থাকতো কই? বড় লোকটা থাকতো হচ্ছে ব্যাকটেরিয়ার মাঝখানে। কই থাকতো? ব্যাকটেরিয়াতে। এই যে বড় লোক দুজন ঢুকছে, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, আগে ছিল কই? আগে ছিল হচ্ছে ব্যাকটেরিয়াতে। কই ছিল? দুজনে ছিল কোথায়? ব্যাকটেরিয়াতে।
তো দুই রকম ব্যাকটেরিয়া থেকে আসছে, ঠিক আছে, একসাথে এসে বসবাস করা শুরু করছে। তো মনে রাখো এই যে মাইটোকন্ড্রিয়া, এটা আসছে হচ্ছে ফটোসিনথেটিক একটু ভুল করছি, এটা হবে উল্টা, যে আমাদের মাইটোকন্ড্রিয়াটা আসছে বায়োবিও ব্যাকটেরিয়া থেকে, আর আমাদের ক্লোরোপ্লাস্টটা আসছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া থেকে। তো ফর বল লিখলাম আমি, মনে রাখো ফটোসিনথেটিক মানে কি, ফটোসিনথেসিস মানে কি, শালক সংশ্লেষণ। তুমি আমাকে বলো মাইটোকন্ড্রিয়া নাকি ক্লোরোপ্লাস্ট কোনটা ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষণের সাথে জড়িত? তুমি বলবো অবশ্যই ভাই ক্লোরোপ্লাস্ট। তাহলে মনে রাখো ক্লোরোপ্লাস্ট যেটা, এটা আসছে হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া থেকে, মাইটোকন্ড্রিয়া সেটা আছে ব থেকে, এমন রাখবা বায়োবিও ব্যাকটেরিয়া থেকে, বুঝছো? তাহলে তোমাকে কি বললাম ভাই, যে কোষ আগে গরিব ছিল, কোষের কাছে আসছে দুইজন, ঠিক আছে, একজন হলো মাইটোকন্ড্রিয়া, আরেকজন হলো কে, ক্লোরোপ্লাস্ট। তারা কোত্থেকে আসছে ভাই? তারা আসছে ব্যাকটেরিয়া থেকে। তো মাইটোকন্ড্রিয়াটা কোত্থেকে আসছে? মাইটোকন্ড্রিয়াটা আসছে হচ্ছে তোমার বায়োবিও ব্যাকটেরিয়া থেকে, বায়োবিও ব্যাকটেরিয়া। আর ক্লোরোপ্লাস্টটা কোত্থেকে আসছে? আসছে হচ্ছে তোমার ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া থেকে। ফটোসিনথেটিক মানে কি? তারা ফটোসিনথেসিস ঘটায়। ফটোসিনথেসিস মানে কি? সালোক সংশ্লেষণ ঘটায়। তো তুমি তো এমনি জানো ভাই ফটোসিনথেসিসের সাথে জড়িত হলো ক্লোরোপ্লাস্ট, তাহলে তো এমনি মনে থাকবে তোমার ফটোসিনথেসিসের সাথে জড়িত ক্লোরোপ্লাস্ট, যেহেতু ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া থেকে আসছে ক্লোরোপ্লাস্ট, বুঝছো? আশা করি কোন ব্যাকটেরিয়া থেকে কে আসছে এটা খেয়াল রাখতে পারবা। এবং তারা যে আইসা একসাথে থাকতেছে এই ব্যাপারটা বলে এন্ডোসিম্বায়োসিস, এবং এন্ডোসিম্বায়োসিস ঘটাইতেছে কে? আনসার হচ্ছে E=mc², মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। আশা করি এই পুরো ব্যাপারটা তুমি মনে রাখতে পারবা, যে এন্ডোসিম্বায়োসিস ঘটাতে কোন কোন অঙ্গের ভূমিকা আছে, পাশাপাশি তারা কোন জায়গা থেকে আসে, কোন ধরনের ব্যাকটেরিয়া থেকে আসে। এই যে তুমি একটু এই মাত্র শিখলা তারা ব্যাকটেরিয়া থেকে আসে, তারা কোত্থেকে আসে? ব্যাকটেরিয়া থেকে আসে। এই তোমার এই কনসেপ্টটা একটু পরে গিয়ে কাজে লাগবে, ঠিক আছে? একটু পরে গিয়ে তোমার এই কনসেপ্টটা কাজে লাগবে। তুমি জাস্ট একটু মনে রাখো তাদের আদি বাসস্থান ছিল ব্যাকটেরিয়াতে, বুঝছো? এই যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট তাদের আদি নিবাস কই ছিল? ব্যাকটেরিয়াতে। একটু পরে গিয়া এই যে তুমি কনসেপ্টটা শিখলে, এটা দিয়ে তুমি আরো কিছু প্রশ্নের উত্তর বের করে ফেলতে পারবা, ঠিক আছে? তুমি আমাকে বলো একটু বুঝছো কিনা, ঠিক আছে? একটু বুঝছো কিনা? বুঝলে আমরা এখন বইয়ে চলে যাবো, বই থেকে কিছু জিনিস দেখাবো, দেন স্টেপ বাই স্টেপ আগাবো, ঠিক আছে? বলো এইখানে এই রিলেটেড কথাবার্তা তুমি বুঝে গেছো কিনা বলো, বা কি পড়তে হবে এটা বুঝছো কিনা বলো। আজকে ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর না? কতগুলা ভিডিও লাইট লাগাইছি, ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে যাই দেখি। বলতেছিলাম একটু বইয়ে যাই, এবার আমরা অনেকক্ষণ খাতায় লিখে লিখে দেখাইছি, এবার একটু বইয়ে যাই, কি বইয়ে আছে দেখি। হ্যাঁ ঠিক আছে, আমরা সব কভারই করছি, দেখো মোটামুটি রবার্ট হুকের কথা বলছি, মাইক্রোগ্রাফিয়ার কথা বলছি, ল্যাটিন ওয়ার্ডের কথা বলছি, ঠিক আছে? এই কথাগুলো আমরা পরে পড়াবো। আচ্ছা, এখানে একটু কথা আছে, অনেকেই তোমাকে এটা পড়াবে না, ম্যাক্সিমাম টিচার তোমাকে এই জিনিসটা পড়াবে না, কিন্তু আমি তোমাকে পড়াবো, ঠিক আছে? কারণ এই জিনিসটা মেডিকেলে না আসলো ভার্সিটিতে আসে, ঠিক আছে? কি ভাই, কি চারটা সংজ্ঞা আছে এখানে, চারটা সংজ্ঞা, ঠিক আছে? তুমি ভাই এখন কি সংজ্ঞা মুখস্থ করবো? সংজ্ঞা তো মুখস্থ থাকবে না, ট্রিক্স আছে ভাই। প্রশ্ন আসে কিভাবে? এই চারটা কথা থেকে প্রশ্ন আসে কিভাবে? তুমি বই খুলো, ঠিক আছে? প্রশ্ন আসে হচ্ছে একটা সংজ্ঞা লেখা বলে এটা কোন বিজ্ঞানী দিছে, একটা সংজ্ঞা লেখা বলে এটা কোন বিজ্ঞানী দিছে। ভাই তুমি কি এখন পুরো সংজ্ঞা মুখস্থ করবা? না, তুমি সংজ্ঞার মধ্যে এমন একটা ওয়ার্ড শিখবা যে ওয়ার্ডটা আর কোনো সংজ্ঞার মধ্যে নাই, ঠিক আছে? চলো আমি ব্যাপারটা শিখাই। তোমাদের মনে আছে কিনা, তোমরা 9-10-এ 2 নম্বর চ্যাপ্টারে জীবকোষ ও টিস্যু মনে একটা চ্যাপ্টার ছিল, তাই না? ওখানে গিয়েই প্রথমে একটা সংজ্ঞা শিখছিলা, ঠিক আছে না? লোয়ে ও সিকিবেজের সংজ্ঞা, লোয়ে ও সিকিবেজের সংজ্ঞা পড়ছিলাম, মনে করে দেখো, ঠিক আছে? যারা এসএসসিতে ভালো করে পড়াশোনা করছে তারা মনে থাকার কথা। তো আমি দেখাই তোমাকে এমন কিছু পয়েন্ট, এমন কিছু ওয়ার্ড দেখাবো যে ওয়ার্ডটা অন্য কোনো সংজ্ঞার মধ্যে নাই। চলো, যেমন এই কথাটা দেখো একটু, যে জিন ব্রাকেট, এটা কোন ব্রাচেটও পড়ে, ব্রাচেট পড়তে পারো, আমি ব্রাকেট পড়ি এটারে, ঠিক আছে? এখানে মেইন কথাটা কি? ব্রাকেট। আর এখানে একটা ওয়ার্ড আমি বাইক, এই মৌলিক কথাটা কোনটার মধ্যে ওইভাবে নাই, দেখো মৌলিক আছে বাট মৌলিক গঠনগত কার্যকরী একক, মৌলিক একক কথাটা নাই, বুঝছো? তাহলে গঠনগত মৌলিক একক বা মৌলিক কথাটা আমি পাইছি, ঠিক আছে? আচ্ছা, তো আমি মনে রাখতাম যে দেখো ম্যাথ করতে গিয়া ব্র্যাকেট কিন্তু দিতেই হয়, অনেক জায়গাতে ব্র্যাকেট দিতে হয়, ব্র্যাকেট না দিলে অনেক সময় ম্যাথ কাটা চলে যায়। তো এটা মৌলিক জিনিস না, বা ম্যাথ করতে গিয়ে লাগে না এটা, এজন্য মনে রাখতাম যে এটা একটা মৌলিক জিনিস, ব্র্যাকেট দেওয়া, এজন্য ব্র্যাকেট হচ্ছে মৌলিক কথাটা থাকবে। এরপরে এই যে লোয়োসিকিমিচ, লোয়োসিকিমিচের মধ্যে মেইন একটা ওয়ার্ড হলো অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্যর অপর নাম হলো বৈষম্যবেদ্য। বৈষম্যবেদ্য পর্দা মানে হচ্ছে অর্ধেক বেদ্য, মানে একটা আছে বেদ্য মানে পুরাই বেদ করে চলে যাবে, আরেকটা হচ্ছে অবেদ্য মানে বেদ্য করবেই না, বেদ করবেই না, আরেকটা হচ্ছে অর্ধবেদ্য মানে অর্ধেক, ঠিক আছে? এটা হলো বৈষম্যবেদ্য বলা হয়,
বৈষম্যবদ্ধ বলতে পারো, ঠিক আছে, বৈষম্যবদ্ধ পর্দা। তো বৈষম্যবদ্ধ পর্দা পাইলে তুমি ধরে নেবে এটা কার সংজ্ঞা, লোয়েস্ট ইকুইভেজের সংজ্ঞা। এরপর আছে সিপি মানে কার্ল পি হিকম্যান, কি ম্যান, হিকম্যান। হিকম্যানের মাঝখানে কি আছে, ন্যূনতম কথাটা আছে, আর কোন সংজ্ঞার মধ্যে ন্যূনতম কথাটা নাই, ঠিক আছে। তো আমি মনে রাখতাম, দেখো আমরা কিছু হইতে পারি আর না পারি, আমাকে ন্যূনতম মানুষ হইতে হবে, আমি এটা মনে রাখতাম যে আমরা কিছু হইতে পারি আর না পারি, ন্যূনতম কি হইতে হবে, মানুষ হইতে হবে। তো ওই দেখো হিকম্যানের মধ্যে ম্যান কথাটা আছে কিনা, ম্যান শব্দের অর্থ কি, মানুষ। তাহলে মনে রাখতাম যে ন্যূনতম মানুষ, ন্যূনতম মানুষ, বুঝছো কিনা, ন্যূনতম মানুষ গেল, এটা পারবো ইনশাল্লাহ। এরপরে আরেকটা আছে, এখানে পড়ছিলাম মৌলিক একক, এখানে হয়েছে মৌলিক, গঠনগত ও কার্যকরী একক, ঠিক আছে। অনেকগুলো ওয়ার্ড দিয়ে দিছে, কি বলবা, অনেকগুলো মৌলিকের সাথে আর অনেকগুলো ওয়ার্ড দিছে এখানে, তাই না, যে দিছে, দে দে আরো দে, এনে বলছিলাম দে দে, মৌলিকের সাথে আরো ওয়ার্ড দে, গঠনগত দে, কার্যকরী দে, ঠিক আছে। তো এখানে বলছিলাম শুধু দিয়ে দিছে, দে দে আরো ওয়ার্ড দে, মৌলিকের সাথে আরো ওয়ার্ড দে, গঠনগত দে, কার্যকরী দে, এমনি মনে রাখতাম, বুঝছো কিনা। এই দে মানে দি নোভার্টিস, বুঝছো। আমি মনে রাখতাম আর কি, তোমার কাছে যদি অন্য বেটার ট্রিক্স থাকে তুমি ওইটা ফলো করবা। তো আমি ভেবে আর কি সংজ্ঞাগুলোর ব্যাপারগুলো মনে রাখতাম। আমি তোমাকে যে প্রসেস এখন দেখাইছি ঠিক সেম প্রসেসে আরেকটা জায়গা পড়তে হয়, মনে করে দিই, ঠিক আছে। আমি তোকে যে প্রসেসে এই পড়াটা শিখাইছি ঠিক সেম প্রসেসে আরেকটা পড়া পড়তে হয়, তুমি পড়বা এই প্রসেসে। যারা আমাদের ব্যাচের বাইরে আছে তারা ওইভাবে পড়বা। কিভাবে পড়বা ভাই, কোন জায়গাটা ভাই, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপ ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার তাপগতিবিদ্যা, ওখানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আছে, ওখানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে মোট চারজন বিজ্ঞানী সংজ্ঞা দিছে, ঠিক আছে। বিজ্ঞানী কেলভিন, বিজ্ঞানী ক্রসিয়াস, তারপর আরো বিজ্ঞানী চারটা বিজ্ঞানীর নাম দিছে। তখন তুমি ভাই তুমি কি ওই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের পুরো সংজ্ঞা পড়বা না, তুমি পড়বা জাস্ট এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ড তার কোনো সংজ্ঞার মধ্যে নাই, সেই ওয়ার্ড দিয়ে বিজ্ঞানীর নামের সাথে মিলিয়ে ট্রিক্স দিয়ে পড়বা, ঠিক আছে। তা আশা করি বুঝতে পারছি এই পড়াটা কিন্তু পড়বা, ঠিক আছে, গেল। এরপরে আসো যে প্রথম কোষের সৃষ্টি, এই যে কি ছিল না, দেখো কি কি ছিল ওটা তো লিখে দিচ্ছি, কিন্তু কি ছিল না ভাই, অক্সিজেন ছিল না, নার মধ্যে একটা গুলা দিবা, ঠিক আছে, বুঝছো, এটা ছিল না। এই জড় পদার্থগুলো মিলে মিলে আলটিমেটলি যে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস সব পড়াইছি এগুলা। তারপর আরএনএ দিয়ে আসলে বংশগতির দ্বারা শুরু হয়েছিল, এটাও পড়াইছি, ঠিক আছে, ক্লিয়ার। এই যে এন্ডোসিম্বায়োসিস এটাও পড়াই ফেলছি। কোন কোন অঙ্গাণু, এই যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। এই যে বায়োবিও ব্যাকটেরিয়া থেকে মাইটোকন্ড্রিয়া, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া থেকে ক্লোরোপ্লাস্ট, ই ইকুয়াল টু এমসি স্কয়ার সব পড়াই দিছি, শেষ, ক্লিয়ার। কোষের বৈশিষ্ট্য, এখান থেকে কিছু পড়তে হবে না, তুমি ক্রস দিয়ে ফেলো, পুরো এভাবে ক্রস দিয়ে ফেলতে পারো, বাদ, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে কোষবিদ্যা, সাইটোলজি, জনককে, আধুনিক জনককে সব পড়াইছি, কোষতত্ত্ব, তিনজন বিজ্ঞানীর নাম পড়াইছি, ক্লিয়ার, ঠিক আছে। এবার আসো কোষের প্রকারভেদ, এবার বলবো কি প্রকারভেদ, কোষের প্রকারভেদ পড়তে আইসা তো অনেক রকম প্রকারভেদ আছে। একটা হচ্ছে তোমার শারীরিক কাজের ভিত্তিতে দেহকোষ, জননকোষ। দেহকোষ কি করবে, দেহ গঠন করবে, জননকোষ কি করবে, জনন কাজে সাহায্য করবে, এটা তো বুঝেই যায়, কাজগুলো তো খুবই কমন সেন্স। আর জননকোষ মানে কি, গ্যামেট, গ্যামেট কয় রকমের আছে, পুং গ্যামেট, স্টেম গ্যামেট, শুক্রাণু, ডিম্বাণু, সবাই জানি, ঠিক আছে, সবাই জানি। আচ্ছা, এখন আমি তোমাকে একটা জিনিস দেখাই, দেহকোষ আর এটার পার্থক্য আছে। হ্যাঁ, দেহকোষ, জননকোষ, এই পার্থক্য থেকে আমাদের সময় মেডিকেলের 22-23 সেশনে একটা পরীক্ষায় প্রশ্ন আসছে, এবং আমার মনে আছে আমি এটা পারছিলাম, বুঝছো। এখন যেই লাইন থেকে প্রশ্নটা আসছে বা যে রাইটার থেকে আসছে, এটা ছিল আলিম স্যার, বুঝছো কিনা, কিন্তু আমি পারছিলাম, কারণ কি আমার বেশি ক্লিয়ার ছিল, ঠিক আছে, বা আমি বুদ্ধি করে আনসার করে ফেলতে পারছিলাম, এই জন্য পারছিলাম। তো তুমি এখান থেকে কিছু কথাই মনে রাখবা, দেখো এনে এই ছকটা তোমরা লেখা বইয়ে লাগাই দিও, আমি তোমাকে মনে রাখার মতো কয়েকটা পয়েন্ট বলি, যেগুলা যেমন এই লাইনটাতে পরীক্ষা আসছিল প্রশ্ন, এই যে 6 নম্বর পয়েন্টটা, এই 6 নম্বর পয়েন্টটা থেকে আমাদের সময় মেডিকেল 22-23 সেশনে এই প্রশ্নটা আসছিল, যে বলছিল যে দেহকোষ দেহের বিভিন্ন কোষে বিভেদিত হইতে পারে। ভাইয়া বিভেদিত মানে কি, কোষ বিভাজনের কথা বলতেছে, হ্যাঁ, ঠিক আছে। আর জননকোষ বিভিন্ন কোষ বিভাজিত হইতে পারে না, ঠিক আছে। তো এখানে অনেক কথা আছে, তোমরা এই ছকটা আলিম স্যার থেকে, এই ছকটা আছে আলিম স্যারের, এই ছকটা তোমাদের যখন পিডিএফ দিয়ে দিব তোমরা বইয়ে লাগাই দিবা লেখা, তোমাদের বই ছক করা নাই, ঠিক আছে। আমি এবার তোমাকে বই থেকে কি মনে রাখতে পারি স্যার বলি, ঠিক আছে। দেখো বইয়ের মধ্যে তুমি কয়েকটা কথা মনে রাখবা। দেহকোষ নাম্বার 1 ইংলিশ পড়বা, কিন্তু ইংলিশ পড়বা। দেহকোষ ইংলিশ কি ভাই, সোমাটিক সেল। আর জননকোষ ইংরেজি হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল, বা রিপ্রোডাকশন ঘটায় বা প্রজনন ঘটায়, গ্যামেট বলা হয়। তো সোমাটিক সেল দুইটা কথা স্পেশালি মনে রাখবা ভাইয়া। এই যে দেহকোষগুলো হয় ডিপ্লয়েড, কি হয়, এই যে ডিপ্লয়েড হয় এবং এখানে মাইটোসিস ঘটায়। কারণ তোমার একটা দেহ বাড়তেছে, তোমার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বাড়তেছে, বাড়তে হলে মাইটোসিস ঘটানো লাগবে না। আর এটা তো জনন কাজে সাহায্য করে, ঠিক আছে না। এটা হচ্ছে তোমার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বাড়াইতে আছে, তো মাইটোসিস ঘটায়, তাই না। তো ডিপ্লয়েড কোষ হইতে হবে এদেরকে। তাহলে মনে রাখো দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড এবং এদের মধ্যে মাইটোসিস ঘটায়, মাইটোসিস নট মিওসিস। এই দুটো কথা সবসময় মাথায় রাখবা।
এদের কোষগুলো ডিপ্লয়েড এবং মাইটোসিস ঘটে। তাহলে এর উল্টা কথা বলবো জনন কোষে। আমরা জানি জনন কোষগুলো শুক্রাণু ডিম্বাণুগুলো হ্যাপ্লয়েড হয়, সবাই জানি। তাহলে এগুলো হবে হ্যাপ্লয়েড এবং এখানে কি করবে, মায়োসিস ঘটবে। ঠিক আছে, এটা মনে রাখবা। আর এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে জনন কোষের এক্সাম্পল কি, শুক্রাণু ডিম্বাণু সবাই জানে। ঠিক আছে, আশা করি পারবা। আচ্ছা গেল। তাহলে আশা করি এই যে এই দুটো পারবা। এখন আমার একটা কথা আছে এখানে, ঠিক আছে, তোমাকে তো ভাই আমি শিখাইলাম, মজার একটা তথ্য আছে, মজার একটা তুমি শিখো, ইন্টারেস্টিং তথ্য শিখবে এখন। ঠিক আছে ভাইয়া, আপনি তো মানে শিখাইলেন যে দেহকোষ হচ্ছে বা সোমাটিক সেলগুলো হচ্ছে ডিপ্লয়েড এবং জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। ঠিক আছে, ভালো একটা জিনিস শিখাইলেন, কিন্তু ব্যতিক্রম আছে। কি আছে ব্যতিক্রম? এবং এই ব্যতিক্রম তথ্যটা এমন না যে অন্য বইয়ের তথ্য, বইয়ে আছে কিন্তু তুমি হয়তো ধরতে পারতেছো না। দেখো কি কথা, এই 2 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করো, 2 নম্বর পয়েন্টটা। ঠিক আছে, নরমালি জনন কোষগুলা হ্যাপ্লয়েড হয়, নো প্রবলেম। ঠিক আছে, ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে পার্থেনিয়াম। দেখো খেয়াল করো, পার্থেনিয়াম আর্গেন্টাটাম নামক উদ্ভিদে ডিম্বাণু ডিপ্লয়েড। ভাই কি বললো? আমি তোমাকে একটু মনে করে দিই, যারা সেকেন্ড টাইমার আছে তারা হয়তো ধরতে পারবা, আর যারা সেকেন্ড টাইমার না বা জীবনে উদ্ভিদ প্রজনন নামে একটা অধ্যায় পড়ো নাই, এই বোটানি বইয়ের 10 নম্বর চ্যাপ্টার উদ্ভিদ প্রজনন, সেখানে একটা টপিক আছে পার্থেনোজেনেসিস। তুমি দেখবা ওইখানে উল্টাইয়া, যদি আগে কেউ না পড়ে থাকো আজকে উল্টাই দেখবা, পার্থেনোজেনেসিস নামে একটা টপিক আছে। ঠিক আছে, ওইখানে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস নামে একটা টপিক আছে, যেখানে ডিম্বাণু ডিপ্লয়েড হয়। ডিম্বাণু কি হইতে পারে? ডিপ্লয়েডও হইতে পারে। নরমালি ডিম্বাণু কি ভাই? নরমালি ডিম্বাণু জনন কোষ, এরা হ্যাপ্লয়েড ভাই। কিন্তু তুমি একটু বই খুললে দেখো ভাই, আমার কথা বিশ্বাস করা লাগবে না, তুমি বই খুললে দেখো। ঠিক আছে, যে ডিম্বাণু ডিপ্লয়েড হইতে পারে। শুক্রাণু ডিম্বাণু নরমালি আমাদের সবসময় মাথার মধ্যে আছে কি, সবসময় মাথার মধ্যে আছে ভাই এগুলো হ্যাপ্লয়েড। বাট পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে পার্থেনোজেনেসিস নামে একটা টপিক আছে, যার বাংলা হলো অপংজনী। ঠিক আছে, ওই ক্ষেত্রে ডিম্বাণু ডিপ্লয়েড হইতে পারে। ঠিক আছে, খেয়াল রাখো। এটা মাদুদা ম্যাডামের বইয়ে যদিও লেখা হয় না, মাদুদা ম্যাডাম কিন্তু হাসান স্যারের বইয়ে আছে, বুঝাই দরকার নেই। ঠিক আছে, মাদুদা ম্যাডাম দরকার নেই, তুমি হাসান স্যারের বই খুঁজে পাবা। ঠিক আছে, তো আশা করি এই যে এখানে একটু কথাবার্তা, যে কোথায় ডিপ্লয়েড, কোথায় হ্যাপ্লয়েড, কোথায় মেটোসিস, কোথায় মিওসিস, কাজ কি, এবং একটু ব্যতিক্রম যা আছে তুমি শিখতে পারছো আশা করি। ঠিক আছে, তো মনে রাখো এই যে কোষের প্রকারভেদ, এই প্রকারভেদগুলোতে প্রায় প্রশ্ন আসে, প্রায়। ঠিক আছে, তুমি কোষের গঠন পুরো অধ্যায় পড়ে উল্টাই ফেলছো, পরে উল্টায় বস হয়ে গেছো, কিন্তু তুমি এই জায়গায় পারো না, আটকে যাবা, ইজি কোশ্চেন গুলো আটকে যাবা, বুঝছো? এজন্য প্রত্যেকটা টপিক ভালো করে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা গেল। আশা করি বুঝাইতে পারছি, এই জায়গাটার ইম্পর্টেন্সটা বুঝাইতে পারছি, ইম্পর্টেন্স আছে। আচ্ছা এরপরে কি ভাই? এরপরে হচ্ছে দেখি বইয়ে যাই। এরপরে কই যাই? বইয়ে যাই। হ্যাঁ, তাহলে আমরা একটা প্রকারভেদ করে ফেলছি, দেহকোষ জনন কোষের পার্থক্য করে ফেলছি। এবার আসো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আদি কোষ, প্রকৃত কোষ, এটা ছক আমাদের ইয়ার বইয়ে আছে, নাম কি? হাসান স্যারের বইয়ে আছে। এই ছকটা আমরা পড়বো। দেখো এই ছক পড়লে মোটামুটি সব কভার হয়ে যায়। এর আগে একটা তথ্য তোমাকে পড়াই দিই, অনেকে খেয়াল করে পড়ে না, দেখো এই লাইনটা, সর্বপ্রথম প্রকৃত কোষী ও বহুকোষী জীবের নাম কি? যেহেতু বহুকোষী নামটা বি দিয়া, ঠিক আছে, বঙ্গীয় মরফা পিউবেসেন্স। দেখো প্রথম প্রকৃত কোষী এজন্য পি আছে এখানে, পিউবেসেন্স। তাহলে দেখো নামের মধ্যে উত্তর আছে, বহুকোষী এজন্য বঙ্গীয় মরফা, প্রকৃত কোষী এজন্য পিউবেসেন্স। দেখছো? তাহলে এমনি পড়বা তুমি যে বহুকোষী ও প্রকৃত কোষী, তার মানে বঙ্গীয় মরফা ও পিউবেসেন্স নামক শৈবাল। ঠিক আছে, তাহলে এই এমসিকিউর জন্য পড়ো, প্রথম প্রকৃত কোষী বহুকোষী জীবের নাম কি? নামের মধ্যে উত্তর আছে, বি ফর বহুকোষী, পি ফর প্রকৃত কোষী। মিলে গেছে তো? ঠিক আছে না? আচ্ছা, এটা পড়ার পর তুমি একটু ছকে চলে যাও। ছকে যা তুমি যেটা পড়বা সেটা হইলো আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য। ঠিক আছে, তো এত বুঝাবুঝির টাইম নেই আমাদের, আমরা একটা সিম্পল ট্রিক্স দিয়ে সব শেষ করে ফেলবো। ঠিক আছে, কি ট্রিক্স ভাই? তুমি মনে রাখবা আদি কোষের প্রথমে কি আছে? আর আছে। তুমি মনে রাখো আদি কোষের সকল বৈশিষ্ট্যের মাঝখানে একটা কথা থাকবে, অ বা আ কছাড়া থাকবে, অথবা না কছাড়া থাকবে না। ঠিক আছে, মানে কম কম, নাই কম, অ আ এই কথাগুলো থাকবে, দেখবা মিলাও। দেখো এদের নিউক্লিয়ার থাকে না, এদের হিস্টোন প্রোটিন থাকে না, এদের সত্যিকার ক্রোমোজোম বলা যায় না, আবরণী বিশিষ্ট কোনো অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম থাকে। রাইবোজোম আদি কোষ প্রকৃত কোষ দুই জায়গাতে থাকে, আমরা 9-10 থেকে জানি। যেহেতু দুই জায়গাতে থাকে এই জন্য সর্বজনীন অঙ্গাণু বলা হয়, ইউনিভার্সাল অঙ্গাণু বলা হয়, আমরা জানি এটা। ঠিক আছে, যেহেতু থাকে, এখন কি সেম হবে? থাকে বুঝছি, কিন্তু রাইবোজোম এখানেও থাকে, এখানে থাকে বুঝছি, কিন্তু রাইবোজোম কি দুই জায়গায় সেম হবে? সেম টাইপের হবে না। একটা হলো 70S, একটা হলো 80S। 70S এ বাংলায় 50 30 পাওয়া যায়, 80 এ বাংলায় 60 40 পাওয়া যায়। একটু পরে আমরা শিখবো এটা কেন মনে রাখতে হয়, একটু পরে শিখবো। আচ্ছা গেল। এবার আসো দেখো সাইটোস্কেল নাই, তারপরে আরএনএ পলিমারেজ, এক প্রকার মানে একটু কম, আর এটা হচ্ছে কি 3 প্রকার, একটু বেশি। অপেরন, হ্যাঁ অপেরন দেখো
আদি কোষের জিন প্রকাশের এককে বলে অপেরণ। তো অপেরণ আদি কোষে থাকবে, দেখো অ দিয়ে মিলে গেছে, বলছিলাম না অ আ না কতগুলো থাকবে, দেখো অপেরণ। ইন্ট্রনস নেই, তারপরে আমাদের 3 রকম সেল ডিভিশন আছে, এমাইটোসিস এখানে ঘটবে, অবাধ শোষণ, ঠিক আছে। আচ্ছা তাহলে মোটামুটি বুঝলাম যে সবগুলো পয়েন্টই অ আ বা না নাই দিয়ে মিলে গেছে, ঠিক আছে, বুঝলাম। আর রাইবোজোম দুই জায়গাতে আছে, একটু পার্থক্য আছে, এটা আমরা পরে করব, ঠিক আছে। একটা লাইন আমি তোমাকে বলি, তোমার এই পড়া ছক থেকে একটা পয়েন্টই ভুল হবে, যদি ভুল হওয়ার মতো হয়। তোমার এই ট্রিক শেখানোর পরও, এই যে অ আ না এই কথা এই ট্রিক শেখানোর পরও একটা লাইন থেকে তোমার পরীক্ষায় ভুল হবে, ঠিক আছে। বলে দিতেছি কিন্তু খেয়াল রাখো, ভুল হবে এই পয়েন্টটা থেকে, 11 নম্বর পয়েন্টটা থেকে। এবং কেন ভুল হবে আমি তোমাকে লজিকও দেখাবো, কারণ আমি জানি তোমাদের ব্রেইন পরীক্ষা হলে কেমন কাজ করে আমি ভালো করে জানি, ঠিক আছে। তোমরা দেখো লাইনটা একটু খেয়াল করো, তোমরা কিভাবে ভুল করো পরীক্ষা। দেখো প্রশ্নটা কি, আমরা জানি আমাদের ট্রান্সক্রিপশনের পরে ট্রান্সলেশন শুরু হয়, আমরা সবাই জানি। তো লেখছে দেখো, ট্রান্সক্রিপশনের সাথে সাথেই শুরু হয় এক জায়গায়, আর এটা হলো বেশ বিলম্বে শুরু হয়। এখন তুমি তো এত কম পড়ে আসছো, আদি কোষ সম্পর্কিত সকল ভালো ভালো বৈশিষ্ট্য পড়ে আসছো, নেগেটিভ বৈশিষ্ট্য পড়ে আসছো, যে আদি কোষ মানে নাই, অ আ সব নাই নাই কম কম ব্যাপার স্যাপার গুলো পড়ে আসছো। এখন তোমার কাছে এই দুটো শব্দ শুনে তোমার কি মনে হয়, যে একটা হলো ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয়, তো এটা দেখে তো মনে হয় পজিটিভ, ভালো ভাই, সাথে সাথে করে ফেলতেছি, এটাই তো ভালো, তাহলে মনে হয় এটা বুঝি প্রকৃত কোষের বৈশিষ্ট্য। আর এখানে এটা শুনে মনে হয় আচ্ছা ট্রান্সক্রিপশনের বেশ বিলম্বে, আই হাই রে দেরি করতেছে, দেরি করতেছে মানে এটা মানে আদি কোষ হইব না, না, ঠিক আছে, সতর্ক থাকবা। বিলম্বে বললে প্রকৃত কোষ, আর সাথে সাথে বললে আদি কোষ, বুঝছো। নাম শুনে মনে হয় বুঝি উল্টা হবে, কিন্তু না, উল্টা না, ঠিক আছে। এটা তোমার যদি ভুল হয় 11 নম্বর পয়েন্ট থেকে পরীক্ষা ভুল হবে, ঠিক আছে। মানে আমরা তো আসলে পরীক্ষায় যতই তুমি বলো না কেন, আমরা কিন্তু পরীক্ষায় চিন্তা করি দাগাই, চিন্তা করতে গেলে দেখবা যে এটা কেমন কেমন লাগতেছে, ভুল হয়ে যেতেছে। আশা করি আমি বলে যাওয়ার পর তোমার এটা আর কখনো ভুল করবা না, ঠিক আছে। হয়তোবা সামনে অনেক কোচিং অনেক পরীক্ষা দিবা, হয়তো এই এমসিকিউটা পাইয়া দিতে পারো, ঠিক আছে, পাইবা হয়তোবা, আমার বিশ্বাস পাইবা, ঠিক আছে। কোচিং এর যারা প্রশ্ন বানায় তারা জানে তোমরা কোথায় ভুল করো, আমরাও জানি, আমরা তো প্রশ্ন বানাই, তাই না। আচ্ছা আচ্ছা গেল, তাহলে মোটামুটি 11টা পয়েন্ট আমাদের সমস্যা হবে না আমি আশা করতেছি, ঠিক আছে। কিন্তু 11টা পয়েন্ট ছাড়া আরো 2-3টা তোমাকে পয়েন্ট শিখতে হবে, যে 2-3টা পয়েন্ট তোমাদের ব্যাখ্যায় লেখা আছে কিন্তু এই ছকের মধ্যে অ্যাড করা নাই, ঠিক আছে। তোমরা তো বই ভালো করে পড়ো না, আমি তো পড়ি, আমি জানি। দেখো কি পয়েন্ট ভাই, এই পয়েন্টগুলো তোমাকে একটু দেখাই দিই। দেখো তো 11টা পয়েন্ট এখানে আছে, আরো 3টা পয়েন্ট তুমি অ্যাড করবা, ঠিক আছে। দেখো কি পয়েন্ট অ্যাড করবা, এই যে দেখো পুষ্টি প্রক্রিয়া, এটা অন্য বই থেকে আমি আনছি। পুষ্টি প্রক্রিয়া মানে কি, আদি কোষ এবং প্রকৃত কোষ কি পদ্ধতিতে পুষ্টি গ্রহণ করে, ঠিক আছে। তো মনে রাখো আদি কোষ হচ্ছে ম্যাক্সিমাম শোষণ পদ্ধতিতে শোষণ, যদিও ব্র্যাকেটে লেখছে মাদাদা ম্যাডাম, কিন্তু না এটা বইই আছে, হাসান স্যারের বই আছে, বই উল্টায় দেখো, ঠিক আছে। তো আদি কোষ সিম্পলি কোন রকম বাইচে থাকে আর কি, কোন রকম বাইচে থাকে, কোন রকমের শোষণ বা অ্যাবজর্পশন করে বাইচে থাকে। আর আমাদের প্রকৃত কোষটা কি করে, শোষণ, আত্তীকরণ, সালোকসংশ্লেষণ অনেকভাবে করে, ঠিক আছে। আচ্ছা এরপরে আকার নিয়ে একটা কথা শিখতে হবে, আকার নিয়ে, ঠিক আছে। আকার নিয়ে কথাটা তোমাদের বইয়ে লেখা নাই, এটা এক্সট্রা ইনফো হিসেবে আমরা শিখতেছি। তুমি আকার মান শিখবা না, তুমি শিখবা আদি কোষ হচ্ছে প্রকৃত কোষের 10 গুণ, ঠিক আছে। মানে প্রকৃত কোষের আকার হচ্ছে আদি কোষের 10 গুণ বেশি। ইংলিশে বললে কিরকম হবে, ওই যে ইউক্যারিওটিক সেলের আকার শেপটা হবে কি, ইজ 10 টাইম মোর দেন প্রোক্যারিওটিক সেল, ঠিক আছে, বুঝছো। অর্থাৎ তুমি মনে রাখো এই সাইডটা তো আদি কোষের, তাই না, আদি কোষের 10 গুণ হবে, গুণ 10 হবে কি প্রকৃত কোষ, এটা লেখা রাখো কোনো এক সাইডে দিয়ে বইয়ের, ঠিক আছে। আদি কোষটা যদি x ধরি, প্রকৃত কোষ হবে 10x, বুঝছো। এটা একটা পড়া পড়বা, এই মানগুলো পড়বা না, গেল। এরপরে এক্সাম্পল আমরা জানি আদি কোষের এক্সাম্পল গুলো কোথায়, বিভিন্ন ব্যাকটেরিয়া, নিরাপদ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া, আর আমাদের প্রকৃত কোষ শৈবাল, ছত্রাক, দাঁত সবকিছু হবে আমাদের প্রকৃত কোষের এক্সাম্পল। আশা করি তোমাকে যে একবারে পারফেক্টলি ছকটার মধ্যে কিভাবে পড়াটা গুছিয়ে আনবা বুঝতে পারছি, ঠিক আছে। আদি কোষ প্রকৃত কোষের পার্থক্য থেকে প্রায় প্রশ্ন আসে, পারতে হবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা আদি কোষের প্রকৃত কোষের পার্থক্য একটু এক্সট্রা ইনফো সহকারে ভালো করে ক্লিয়ার করে ফেলছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, এটাকে বলে ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার, ভালো করে পড়া হয়েছে, ঠিক আছে। আর কোনোভাবে আটকানো সম্ভব না, গেল। এরপরে কি আছে ভাই, এরপরে আছে আমাদের বইয়ের আরেকটা টাইপের প্রকারভেদ আছে ভাইয়া, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। এই টপিক থেকে যে কতবার প্রশ্ন আসছে, অনেকবার প্রশ্ন আসছে। তোমরা মনে করো ভাই আমি পুরো চ্যাপ্টার পড়ে উল্টাই ফেলছি, হ্যাঁ, কিন্তু তুমি এই টপিকগুলো ভালো করে পড়ো না। বিগত বছর প্রশ্ন উল্টাই দেখো, কোশ্চেন ব্যাংক নিয়ে বসো, ঠিক আছে, দেখবে যে অনেক প্রশ্ন আসছে এই টপিকগুলো থেকে, অনেক মানে অনেক, ঠিক আছে। আমি তো অবাক হয়ে গেছি দেখা। আচ্ছা গেল, তো চলো আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের একটা পার্থক্য করে ফেলি, ক্লিয়ারলি পড়ে ফেলি, ক্লিয়ারলি, ঠিক আছে। দেখো আমার কাছে আরো আছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের একটা পার্থক্যের ছক, ঠিক আছে।
এখানে মোটামুটি দুই একটা এক্সটেন্ড সহকারে পুরো ব্যাপারটা একটু গোছায় আনছি এখানে, ঠিক আছে? একটু খেয়াল করো। তো আমরা জানি, আমরা অনেকগুলো জিনিস জানি, বলো কোষ প্রাচীর কার আছে? শুধুমাত্র উদ্ভিদ কোষের আছে, প্রাণী কোষের নাই। আমরা আগেও জানি এটা উদ্ভিদ কোষের অন্য বৈশিষ্ট্য। কোষ গহ্বর ভাই উদ্ভিদ আছে, কিন্তু প্রাণী কোষের থাকলে ছোট, নাই অথবা থাকলে কি নাই, আর থাকলে কি অনেক ছোট। এটা যদি বলছে মাদার ম্যাডাম কিন্তু বইয়ের মধ্যে আছে, উদয় ফাও, ঠিক আছে? সেন্ট্রোসোম এটা প্রাণী কোষের বৈশিষ্ট্য, ঠিক আছে? এটা উদ্ভিদ কোষে থাকে না, 99% তুমি এটা মনে রাখো। তুমি এখানে অনুপস্থিত লেখা, তুমি ক্রস দিবা জাস্ট, তুমি নোট করার সময় জাস্ট ক্রস দিবা আর টিক চিহ্ন দিবা, ঠিক আছে? ভ্যাকিউল এটা যদি নাও পারো মনে রাখার দরকার নাই, এটা আপাতত বাদ দাও। মাইক্রোভিলাই কই থাকে? মনে রাখো মাইক্রোভিলাই, লাইসোজোম এগুলো কই থাকে না? উদ্ভিদ কোষে থাকে না, থাকার দরকার হয় না, প্রাণী কোষে থাকে। তাহলে কোথায় কি থাকে কি থাকে না এটা ভালো করে পড়বা, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট এটা তো আমরা জানি, ক্লোরোপ্লাস্ট উদ্ভিদে থাকবে, তবে উদ্ভিদের ছত্রাকে কিন্তু অনেক সময় ক্লোরোপ্লাস্ট থাকে না, ঠিক আছে? ব্যতিক্রম আছে কিছু ছত্রাকে, ঠিক আছে? উদ্ভিদ কোষে নরমালি থাকে, খেয়াল করো এখানে ব্যতিক্রমের খেলা, এই 7 নম্বর পয়েন্টে ব্যতিক্রমের খেলা, ঠিক আছে? নরমালি উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু কিছু কিছু ছত্রাকের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকে না, এই একটা কথা মনে রাখো। 2 নম্বরে প্রাণী কোষে নরমালি ক্লোরোপ্লাস্ট থাকে না, কিন্তু ব্যতিক্রম আছে। খুব ইন্টারেস্টিং তথ্য যে প্রাণী কোষ, কিছু কিছু প্রাণী কোষ আছে ব্যতিক্রম, যাদের ক্লোরোপ্লাস্ট আছে, বুঝছো? কারা এরা? এই যেমন ইউগ্লিয়ানা নামে একটা প্রাণী, ক্রাইসেমিবা, ঠিক আছে? এই যে দুইটা প্রাণীর নাম বললাম, এই দুইটা প্রাণী হওয়া সত্ত্বেও তাদের ক্লোরোপ্লাস্ট আছে, একটু লেখা রাখবে এখানে, ঠিক আছে? তোমাকে যে ছকে সাজাই দিয়েছি, এই ছকের মধ্যে ভেবেই লিখবা, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এই ব্যতিক্রম সহকারে একটু খেয়াল রাখো, ঠিক আছে? আচ্ছা, সঞ্চিত খাদ্য এটা ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, যে তোমরা অনেকে আগে থেকে জানো যে স্টার্চ, এটাকে ইংলিশটা এভাবে লেখা হয় স্টার্চ অত শ্বেতসার। আর পানির ক্ষেত্রে গ্লাইকোজেনটা মনে রাখবা বেশি, চর্বিটা মনে রাখতে পারলো, গ্লাইকোজেনটা মনে রাখো। পিনোসাইটিক ফুসকা, পথে প্রাণী, পথে পিনোসাইটিক ফুসকা, তাহলে প্রাণী কোষে থাকবে এটা, এখানে থাকবে না। পথে প্রাণী, পথে প্লাজমোডেজমাটা এখানে থাক, যদিও পথে প্রাণী মিলে গেছে। প্লাজমোডেজমাটা কোথায় বলতো? কোষের মাঝখানে একটা সংযোগটা এখানে থাকে না, এখানে থাকে, বুঝছো? তাহলে কোথায় কি থাকে কি থাকে না এই পুরো ব্যাপারটা সাথে মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে? সাজাই দিলাম একসাথে না, তুমি এটাকে সুন্দরভাবে পড়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি তোমরা এই টপিকটা ক্লিয়ার ভাবে বুঝাই নিতে পারবে এই ছক থেকে, ঠিক আছে? সতর্ক হয়ে পড়বা যাতে ভুল না হয়, ঠিক আছে? বইয়ের মধ্যে প্যারায় আকারে লেখা আছে, আমি তোমাকে ছক আকারে সুন্দর করে বুঝাই দিলাম, ঠিক আছে? তাহলে তুমি আমাকে বলো যে মোটামুটি একটু ক্লিয়ার কিনা। দেখি তো আমার বইয়ে কি আছে এরপরের টপিক। এই তো আমরা এই জিনিসগুলো বললাম। এবার দেখো তোমরা এই জায়গাটা পড়ো না, কিছু কিছু কোষ আছে এতই পাওয়ারফুল যেটা যে কোনো কোষে রূপান্তর হইতে পারে, তাকে বলে স্টেম সেল বা স্টেম কোষ। তো আমাদের জাইগোট, আমাদের ছোটবেলায় জাইগোট ছিল না? জাইগোট এমন একটা সেল যে সেলটা কি করতে পারে, বিভিন্ন কোষে রূপান্তর হইতে পারে। আমরা জাইগোট থেকে তো তোমার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়েছে, তাই না? এজন্য জাইগোটে তুমি কি বলবা? স্টেম সেল বলবা। আরেকটা আছে, আমি একটু এক্সট্রা লেখা রাখছি এখানে, হাইডার ক্ষেত্রে মনে আছে কিনা? হাইডার ক্ষেত্রে স্পেশাল একটা সেল আছে, তার নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ। তো মনে আছে কিনা? ইন্টারস্টিশিয়াল কোষের কারণে কিন্তু হাইডাকে অমর প্রাণী বলা হইতো, তাই না? ইন্টারস্টিশিয়াল কোষ হলো এমন একটা কোষ যে কোষটা যে বিভিন্ন কোষে রূপান্তর হইতে পারে, যে কোনো কোষে রূপান্তর হইতে পারে। তাহলে তুমি স্টেম সেল কথাটা শুনলেই তুমি মনে রাখো, স্টেম সেল হলো এমন একটা সেল যেটা যে কোনো কোষে রূপান্তর হইতে পারে। তো এরকম কি কি আছে? জাইগোটের কথা মনে রাখো মাস্ট, আর একটা হাইডার ক্ষেত্রে মনে রাখো ইন্টারস্টিশিয়াল কোষ, বুঝছো? আমি যে বই লেখা রাখছি তুমি ভেবে লেখা ফেলবা, শেষ। এরপরে স্টেম সেলের কিছু বৈশিষ্ট্য লেখা আছে, দরকার নাই রিডিং দিও। এখানে দুটো লাইন লেখা আছে, এই দুটো লাইন থেকে কোচিং এর পরীক্ষা এমসিকিউ দিবে, কিন্তু মেডিকেল বুদ্ধি পরীক্ষা চিপা চাপাতে প্রশ্ন দিবে না, ঠিক আছে? বুঝছো কিনা? আমার মনে আছে একবার এটা নিয়ে পরীক্ষা দিয়েছিল, আমি ভুল করছিলাম মনে হয়, ঠিক আছে? দেখো মনে রাখবে কিভাবে, কিছু কিছু অঙ্গ আছে যেখানে কিছু স্টেম সেল আছে যেগুলো অনেক দ্রুত রিপেয়ার করতে পারে। প্রচুর রিপেয়ার মানে কি তুমি কি জানো? তোমার দেহ থেকে যদি তোমার যকৃত যদি আছে, যকৃত লিভারে যদি কেটে ফেলো কোনো অসুবিধা নাই, আবার নতুন করে তৈরি করে ফেলতে পারবে। এরকম কিছু কিছু অঙ্গ আছে তোমার দেহের মধ্যে, যে অঙ্গগুলা তুমি একটু ক্ষতি করে ফেললো আবার নতুন করে রিজেনারেশন করতে পারবে, রিপেয়ার হয়ে যেতে পারবে, নতুন করে আবার তৈরি করে ফেলতে পারবে। মানে তাদেরকে তুমি দমায় রাখতে পারবে না, ঠিক আছে? এরকম কোন কোন অঙ্গাণু আছে, আর আবার এমন কিছু অঙ্গাণু আছে যেটা রিপেয়ার ক্ষমতা খুব কম। তো তুমি একটা সাইড করে ফেলো, বাকি সাইড করার দরকার নাই। তুমি মনে রাখবা যেহেতু এরা অনেক দ্রুত রিজেনারেশন করতে পারে, আবার নিজে জেনারেট করতে পারে, আবার রিপেয়ার হতে পারে, তারা নিশ্চয়ই অনেক সবল, নিশ্চয়ই তারা অনেক সবল। তুমি সবল দিয়ে মনে রাখবা, ঠিক আছে? সবদিক কেমন রাখি? স্কিন, যেমন তোমার ত্বক যদি এটা বুঝে মনে রাখা যায়। দেখো তোমার স্কিন আছে না, ত্বক আছে না, ত্বকটা যদি একটু উঠে ফেলে, তোমার অনেক সময় হয় না শীতকালে এমন আছে না, তোমার হাতের চামড়া উঠে না, হাতের চামড়াটা উঠে নতুন চামড়া উঠে কিনা? উঠে। অথবা তোমার মনে করো হাতে একটু কাটতে গেলে কি চামড়াটা আবার নতুন করে উঠে কিনা? দুদিন পরে দেখবে চামড়া নতুন করে উঠে গেছে। তাহলে বলো তো এগুলো অনেক দ্রুত রিপেয়ার হয়ে যাচ্ছে না? হ্যাঁ। তো এরকম ভাবে 3টা এক্সাম্পল আছে। স্কিন, সতে স্কিন সবল দিয়ে মনে রাখো।
স বল, সতে স্কিন মনে রাখো, হ্যাঁ, ব তেমন রেখো বোন মেরো, যার বাংলা হলো অস্থি মজ্জা, হ্যাঁ, আর ল দিয়েছে লিভার, লিভার মানে কি যকৃত, ঠিক আছে। এই তিনটা ইংলিশে লেখা আছে, তোমাকে এমসিকিউ তো অপশনে বাংলায় দিতে পারি। স্কিন মানে ত্বক, লিভার মানে যকৃত, বোন মেরো, এই ঠিক আছে। আশা করি এটুকু তোমাদের পুরো ক্লিয়ার করতে পারছি। এরপরে আসো আমাদের কোষের আয়তন, এগুলো জিনিস পড়া দরকার নাই, মাইক্রোমিটার মাইক্রন বলে লিখে রাখো, ঠিক আছে। এখানে কোষের আকার আয়তন নিয়ে অনেকগুলো কথা লেখা আছে, ঠিক আছে। এই টপিকটা আমার জানার মতে ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা, মানে একটু অগোছালো, মনে থাকে না, কনফিউশন, অনেক সমস্যা আছে। তো আমি তোমাকে একটা ছকে এই পুরো টপিকটা পুরো ক্লিয়ার করে দিই, দেখো, ঠিক আছে। দেখো, এই ছক আমি ছাড়া মোটামুটি কেউ এইভাবে পড়ায় না, আমি দেখি নাই, ঠিক আছে। অনেক বড় বড় টিচার। দেখো কি টপিক, কোষের আয়তন বা বিভিন্ন আকার আকৃতি। আমি পুরো টপিকটা গুছাই আনছি। পড়ায় অনেকেই ভালো, শুনো, খারাপ কেউ না, পড়ায় মোটামুটি সবাই ভালো, নলেজ সবারই আছে অনেকের। যেমন ধরো আমরা না, ধরো আমাদের প্ল্যাটফর্ম যেমন এটলাস শাওন ভাই তো অত সিনিয়র, অনলাইনে মোটামুটি জুনিয়র যদি চিন্তা করো, যে যারা জুনিয়র হিসেবে প্ল্যাটফর্ম নিয়ে দাঁড়ায় আছে, এর মধ্যে আমি আছি, আর আমার নিচে মনে হয় না কেউ নাই, আমার নিচে কেউই নাই যে জুনিয়র হিসেবে প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে। তো দেখো ব্যাপারটা হলো কি, যে তোমার কত বেশি নলেজ আছে এটাই ইম্পর্টেন্ট। তুমি আসলে স্টুডেন্টদেরকে তোমার নলেজটা ভালো করে প্রেজেন্ট করতে পারতেছো কিনা, তুমি গুছাই দিতে পারতেছো কিনা, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমিও আমার সেই বিশ্বাসী, আমি যতটুকু পারি, যতটুকু আমার নলেজ আছে ততটুকু আমি যাতে আমি স্টুডেন্টদের কাছে পৌঁছে দিতে পারি, ঠিক আছে। আমার টার্গেট থাকে এতটুকুই, ঠিক আছে, এবং স্টুডেন্টরা একটু পছন্দ করে, ঠিক আছে। দেখো, তো আমি টপিকটাকে গুছাই দিচ্ছি তোমাকে। দেখো কি কি টপিক ভাই, বিষয় তো সবচেয়ে বড় কোষ, লম্বা কোষ, কোথায় কোথায়, মানব দেহে কেমন, উদ্ভিদ দেহে কেমন, যে কোনো মানে র্যান্ডমলি, তোমার উদ্ভিদ কোষ প্রাণী কোষ মেনশন করলো না, একটু খেয়াল করো এই চকটা অবশ্যই। যদি বলে মানব দেহে সবচেয়ে ছোট কোষ কোনটা, আনসার হচ্ছে শুক্রাণু। এস থেকে স্মলেস্ট এমনি পড়তে পারো, এস ফর স্মলেস্ট, এস ফর স্পার্ম, স্পার্ম মানে শুক্রাণু, ঠিক আছে। মানব দেহে সবচেয়ে বড় কোষ কোনটা, ডিম্বাণু, তো শুক্রাণু ডিম্বাণু দিয়ে মনে রাখো গেল। আচ্ছা, সবচেয়ে লম্বা কোষ কোনটা, আনসার হচ্ছে মোটর নিউরন কোষ, মোটর নিউরন কোষ, যেটা মোটামুটি 1.37 মিটার লম্বা, এই দৈর্ঘ্যটা সহ মনে রাখবা। ভাইয়া নিউরন কি আবার অনেক রকমের আছে? হ্যাঁ আছে, সংবেদী নিউরন, মোটর নিউরন, অনেক রকমের আছে, বুঝছো। তো সংবেদী হচ্ছে, ধরো তোমার মশা কামড় দিল হাতের মধ্যে, মশা তথ্যটা পৌঁছায় দিচ্ছে যে নিউরন, তার নাম সংবেদী নিউরন। আর ব্রেন থেকে যে নিউরন গুলা বিভিন্ন জায়গায় সারা দেহে পৌঁছায় যায়, একটা সংকেত যায়, এটা হচ্ছে মোটর নিউরন। তো মোটর যেটা ব্রেন থেকে সারা দেহে চলে যায়, বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সারা দেহে বিভিন্ন সংবেদন পাঠায়, তার নাম হচ্ছে এটা। তাহলে বিভিন্ন অঙ্গ থেকে ব্রেনে নিয়ে আসে, আর ব্রেন থেকে বিভিন্ন অঙ্গে পাঠায় দেওয়া হচ্ছে মোটর নিউরন। সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায় পড়ছো তারা অবশ্যই জানো, আমার কিন্তু সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায় ফ্রি দেওয়া আছে। যারা আমাদের পেড বেসের বাইরে আসছে তাদেরকে আমরা এই ক্লাসটা করার জন্য ইনভাইট করলাম, করবা, অনেক ভালো পড়াইছি, অনেক, ঠিক আছে। নিজের ক্লাস নিজে প্রশংসা করতেছি, তাহলে বুঝো না ক্লাসটা অবশ্যই ভালো হয়েছে, দেখবা, ঠিক আছে, অনেক ভালো পড়াইছি, দেখবা। আচ্ছা গেল, তো এই 1.37 মিটার লম্বা, এটা সহ দেখবা, হ্যাঁ। আচ্ছা, এখানে একটু কনফিউশন আছে, এখানে একটু কনফিউশন আছে, তোমাদের কনফিউশন হয় আর কি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। যদি বলে সবচেয়ে ছোট কোষ, তাহলে তো সমস্যা নাই, হ্যাঁ। এখন ছোট কোষের ক্ষেত্রে তোমরা অনেকে ভুলে বলো যে না ভাই এটা অনুচক্রিকা হবে কিনা, না। আমি দেখছি ইংলিশ ভার্সনের বইয়ে, এটাই লেখা আছে, স্মলেস্ট সেল ইন দ্য হিউম্যান বডি, স্মলেস্ট সেল ইন দ্য হিউম্যান বডি ইজ স্পার্ম, ঠিক আছে। তো মনে রাখো, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুই জায়গাতেই ক্ষুদ্রতম কোষ বা স্মলেস্ট সেল স্পার্ম দেওয়া। এখন তুমি যদি অপশনে স্পার্ম না পাও বাই চান্স, ঠিক আছে, তখন কি দেখাবা? তখন তুমি অনুচক্রিকা ধরতে পারো, ক্ষুদ্রতম কোষ। যদি বলে ছোট তাহলে দেখাবা শুক্রাণু, যদি বলে ক্ষুদ্রতম তাহলে কিন্তু দেখাবা হচ্ছে অনুচক্রিকা, ঠিক আছে। অনুচক্রিকা যদি না পাও অপশনে, তখন কি দেখাবা? লিম্ফোসাইট। এটা অন্য বই লেখা আছে, মাঝে মাঝে বই। আমরা তো আসলে অনেক বই পড়াশোনা করা লাগে, এই জন্য জানি, ঠিক আছে। তো তুমি আশা করি পারবা। আর তো আশা করি তোমরা আসলে প্যাচ লাগাও, এই তো সিপাস বার্তা প্রশ্ন করে না, বুঝছো। তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, এটা না দেখাইবা, ঠিক আছে। তবে এটা হচ্ছে সর্বজনীন, কি বলতে পারো, সর্বজনীন স্বীকৃত, ঠিক আছে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। মানবদের সাথে ছোট কোষের নাম স্পার্ম, ঠিক আছে, মনে রাখবা। চলো, তাহলে এটা নিয়ে আশা করি বেড়াল হবে না, আর আমি একটু ক্লিয়ার করে দিলাম। এবার আছে উদ্ভিদ কোষে। উদ্ভিদ কোষে সবচেয়ে কোষ কোনটা, এটা বইয়ের মধ্যে লেখা নাই, পড়ার দরকার নাই বাদ, কিন্তু সবচেয়ে বড় কোষ কোনটা এটা লেখা আছে। এর মধ্যে দুটো টাইপ করা হয়েছে, এক কোষী এবং বহুকোষী। মনে রাখার বুদ্ধি প্রশ্নের মধ্যে আছে। দেখো, এ ফর স্টেবুলারিয়া, এ ফর এক কোষী, শেষ। বি ফর বহুকোষী, বি ফর বহেমিরিয়া। দেখো দেখো, বহু মিলে গেছে না? তাহলে তুমি পারবা না, নাম থেকে উত্তর করে ফেলতে পারবা না। এসিটাবুলারিয়া এক কোষী,
বইয়ে বহু মিলে গেছে না, মিলে গেছে, শেষ। আর সবচেয়ে লম্বা কোষ উদ্ভিদ কোষ শেখার দরকার নাই, বইও নাই, পড়ার দরকারও নাই, বাদ। এবার আসো যে কোনো মানে হচ্ছে যদি বলে উদ্ভিদ কোষে পানি কোষে তখন হচ্ছে এগুলা। যদি বলে উদ্ভিদ কোষ পানি কোষ মেনশন না করা থাকে, যদি বলে পৃথিবীর সবচেয়ে বড় কোষ, পৃথিবীর সবচেয়ে ছোট কোষ, বা সবচেয়ে ছোট কোষ বলো কোনটা, সবচেয়ে বড় কোনটা, তখন দেখাইবা। যদি বলে সবচেয়ে ছোট কোষ কোনটা, সবচেয়ে বলছে পানি কোষ উদ্ভিদ কোষ মেনশন করা নাই, তখন তুমি বলবা পিপিএলও, পিপিএলও বা মাইক্রোপ্লাজমা, পিপিএলও বা মাইক্রোপ্লাজমা। পিপিএলও পুনরূপ কি? ক্লোরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, বই থেকে পুনরূপ দেখবা। যারা একটা পণ্য বলে মাইক্রোপ্লাজমা, হোয়াট ইজ মাইক্রোপ্লাজমা? মাইক্রোপ্লাজমা একটা ব্যাকটেরিয়া, এটা ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া, ঠিক আছে, যার মধ্যে কোনো কোষপ্রাচীর থাকে না, লেখা রাখতে পারো। যার আমি যে তোমাকে এই তথ্যটা বললাম যে মাইক্রোপ্লাজমা হচ্ছে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া এবং এর জড় কোষপ্রাচীর থাকে না, এই যে তথ্য কই আছে জানো? তুমি অণুজীব অধ্যায় খুলবা, আজকেই খুলবা, অণুজীব অধ্যায় খুললা ব্যাকটেরিয়ার গঠনে যাবা, গিয়া 1 নম্বর পয়েন্টে কোষপ্রাচীর নিয়ে ব্যাখ্যা করা আছে, ওটার লাস্ট 2-3 লাইন পড়বা, পড়ার পর দেখবে লেখা আছে মাইক্রোপ্লাজমা, লেখা আছে মাইক্রোপ্লাজমা হচ্ছে একটা, এবং এর জড় কোষপ্রাচীর থাকে না, ঠিক আছে, এটা অ্যাড করে ফেলতে পারো এই জায়গার মধ্যে, ঠিক আছে, ক্লিয়ার। আর যদি সবচেয়ে বড় কোষ কোনটা? উৎপাকিত ডিম, ঠিক আছে, এই তো মোটামুটি একটা ছকের মধ্যে আমরা সবচেয়ে বড় ছোট মানব দেহে, উদ্ভিদ দেহে, পানি দেহে যা আছে সব ক্লিয়ার করে ফেললাম। তুমি আমাকে বলো এতটুকু পুরো ক্লিয়ার কিনা, ঠিক আছে, ফুল ক্লিয়ার কিনা বলো। আমরা অনেক আগের গত বছর থেকে আমি এই ক্লাসে আরো অনেক কিছু ইমপ্রুভ করছি, আরো কিছু অ্যাড করছি। তো দেখো আরেকটা টাইপের প্রকারভেদ আছে, এক কোষী আর বহুকোষী, ঠিক আছে, বহুকোষী তো আমরাই বহুকোষী, তাই না? আর এক কোষী একটা এক্সাম্পল দেওয়া আছে ক্লোরেল্লা, এটা দেখতে পারো, এক কোষীর এক্সাম্পল কি? ক্লোরেল্লা, এটা দেখে রাখতে পারো, হাইস্ট প্রশ্ন আসবে না আশা করি। দেখো আমি দাগানো স্টাইলে খেয়াল করছো কিনা, আমার বই দাগানো স্টাইলটা খেয়াল করছো কিনা? আমি কিন্তু কালো কলম দিয়ে এই পুরো পাতাটাই দাগ দিছি, বাট আমি হাইলাইট করছি কোন জায়গাটারে? ক্ষুদ্রতম কথাটা হাইলাইট করছি, দেখছো? তোমার পরীক্ষায় কিন্তু ক্ষুদ্রতম কথাটাই পেস্ট লাগবে, লম্বা কোষ কথাটাই পেস্ট লাগবে, এক কোষী সর্বাপেক্ষা এটাই পেস্ট লাগবে, বুঝছো কিনা? এই যে মানব দেশ একটা কোষের সাধারণ আকার কত, ওজন কত, এটা তো আমরা আগেই পড়ে ফেলছি, গুছাই পড়ে ফেলছি, যে জায়গায় যেটা পড়ার দরকার সেটা গুছাই পড়ে ফেলছি, ঠিক আছে না? বলো আমার ক্লিয়ার হয়েছে কিনা? তো এই দিক দিয়ে তেমন কিছু নাই। এরপরে চলে আসবে আমাদের উদ্ভিদ কোষের একটা চার্ট, এই চার্ট থেকে আমরা অনেক পড়াশোনা করবো, একটা আদর্শ উদ্ভিদ কোষ, ঠিক আছে। তোমরা আমাকে বলো যে এতটুকু পড়াইছি, এতটুকু তোমার ক্রিস্টাল ক্লিয়ার কিনা, তোমার সকল কনফিউশন ক্লিয়ার কিনা, তোমার সকল কিছু বোঝানো হয়েছে কিনা? ঠিক আছে, চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই। এখানে একটা ছক দেওয়া আছে, অনেকগুলো কথা আছে, ঠিক আছে, এই ছক থেকে আমরা অনেকগুলো তথ্য কভার করে ফেলবো, ঠিক আছে। দেখো কোষের মধ্যে জড় পদার্থ আছে, সজীব পদার্থ আছে, থাকুক, ঠিক আছে। এখানে নাম্বার 1 একটা এমসিকিউ, খেয়াল করো, তোমরা ভুল করো এটা। যদি বলে প্রোটোপ্লাজমের অংশ কয়টি, তোমরা অনেকে মনে করো যে প্রোটোপ্লাজমের অংশ হলো 2টি, একটা হলো কোষ ঝিল্লি আর একটা হলো সাইটোপ্লাজম। না, প্রোটোপ্লাজমের অংশ 3টি। সরি, তোমরা ভুল করো, প্রোটোপ্লাজমের অংশ 2টি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। মানে তোমরা মনে করো এই যে কোষ, এটা হচ্ছে ভিতরে একটা প্রোটোপ্লাজম, এর ভিতরে সাইটোপ্লাজম আছে আর নিউক্লিয়াস আছে, তোমরা ভেবে ভুল করে ফেলো, কিন্তু না, কোষ ঝিল্লিও প্রোটোপ্লাজমের অংশ, এটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে। তাহলে খেয়াল রাখো, প্রোটোপ্লাজমের অংশ 3টি, কোষ ঝিল্লিও প্রোটোপ্লাজমেরই অংশ, বুঝছো? তাহলে ভালো করে খেয়াল রাখো। তাহলে প্রোটোপ্লাজমের অংশ কয়টি? 3টি। কি কি? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ঠিক আছে, এই জায়গায় ভুল করা যাবে না, গেল। এরপরে ভিতরে পরে আমরা জানি যে কোষ ঝিল্লি নিয়ে আমরা পরে পড়বো, এদিক দিয়ে কোষপ্রাচীর আছে, এটা আমরা পরে পড়বো, নিউক্লিয়াসের কি কি অংশ সেটা আমরা জানি। এবার সাইটোপ্লাজমে কি কি আছে? সাইটোসল বা সাইটোমাত্রিকা আছে, বিভিন্ন অঙ্গাণু আছে, ঠিক আছে। আমরা এখন যেটা করব, অঙ্গাণু নিয়ে পড়ে ফেলবো, ঠিক আছে, অঙ্গাণু নিয়ে পড়ে ফেলবো। ভাই কি টাইপের পড়া? এখানে প্রশ্ন আসবে নিচের কোনটির মধ্যে আবরণীর ভিত্তিতে, ঝিল্লি বা আবরণীর ভিত্তিতে অঙ্গাণু পড়ে ফেলবো আমরা এখন, ঠিক আছে। তো দেখো আমরা এখানে নোট করে ফেলবো, আর কি এখানে নোট করে ফেলবো। দেখো কি পড়া ভাই, একটু খেয়াল করো, পড়াটা কি এই জায়গার মধ্যে? পড়াটা হইলো আবরণীর ভিত্তিতে অঙ্গাণু, ঠিক আছে। একটা হলো আবরণী নাই, তুমি এটাকে বলবা আবরণী বিহীন বা ঝিল্লি বিহীন। আর এটার মধ্যে হচ্ছে আছে, এটাকে তুমি বলবা ঝিল্লি যুক্ত বা আবরণী যুক্ত। যেগুলো নাই এগুলো তো পড়ে ফেলবো, কোনো সমস্যা নাই। যেগুলো আছে এগুলোর মধ্যে আবার 2টা পড়া তোমাকে পড়তে হবে, একটা হলো এক স্তরী আর একটা হলো দ্বিস্তরী, বুঝছো কিনা? তাহলে এখানে পড়ার টাইপটা বুঝছো কিনা, কোশ্চেন প্যাটার্নটা বুঝছো কিনা? নাম্বার 1 পড়া ঝিল্লিবিহীন কারা কারা, এরপরে পড়া হলো ঝিল্লিযুক্ত কারা কারা। ঝিল্লিযুক্তর মধ্যে আবার পড়াগুলো হলো এক স্তরী কারা ঝিল্লি, দ্বিস্তরী কারা ঝিল্লি, বুঝছো? তাহলে মোট 3 টাইপের পড়া মোটামুটি পড়তে হবে। এই হলো 1 টাইপ, 2 টাইপ, 3 টাইপের পড়া পড়তে হবে। চলো আমরা আগে বই থেকে কিছু জিনিস বুঝাই। তো তুমি আগে সর্বপ্রথম পড়বা হচ্ছে কারা কারা ঝিল্লি নাই, আবরণী নাই, ঠিক আছে, বা আবরণীকে কিন্তু ইংরেজিতে এনভেলপ বলা হয়, এনভেলপ বা মেমব্রেন বলা হয়, মেমব্রেন। হ্যাঁ, মেমব্রেন নাই বা এনভেলপ নাই বা আবরণ নাই, ঝিল্লি নাই, এটা কারা? এটা আমরা একটা কমন ট্রিক দিয়ে মনে রাখি, প্রাণ মামাইসারা,
প্রাণমামাই ছাড়া। পথে আসলে প্রোটিওসোম নামে একটা অঙ্গাণু আছে, প্রোটিওসোম, ঠিক আছে, প্রাণমামাই ছাড়া। তো প্রাণমামাই ছাড়া কেমন মনে রাখা যায়? প্রোটিওসোম, দেখছো প্রোটিওসোম, দেখো মিলে গেছে কিন্তু। পথে কি প্রোটিওসোম, মানে মামাই, মা দিয়ে হচ্ছে মাইক্রোটিউবুল, আর একটা মা দিয়ে কি মাইক্রোফিলামেন্ট, আর মামাই ই দিয়ে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সেরা দিয়ে মানে হচ্ছে দিয়ে সেন্ট্রিওল, আর রা দিয়ে হচ্ছে রাইবোজোম। বুঝছো? তাহলে বলো তো ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো কি তুমি মনে রাখতে পারবে না প্রাণমামাই সেরা দিয়া? হ্যাঁ, তাহলে আমাদের একটা ব্যাপার শেষ। 2 নম্বর পড়া ভাই, যে যারা ঝিল্লি যুক্ত আছে তার মধ্যে 2টা পড়া পড়তে হবে, একটা হলো এক স্তরী ঝিল্লি, দ্বিস্তরী ঝিল্লি, ঠিক আছে? আচ্ছা, তুমি এখন এটাও ট্রিক্স দিয়ে পড়লা, আর তুমি ট্রিক্স লাগাইবা না, ঠিক আছে? তুমি বলবা ভাই নাম্বার 1 কথা হলো ভাই ঝিল্লিবিহীন যেগুলো পড়ছি এগুলো বাদে সবকিছু কি ঝিল্লিযুক্ত। এবার আমার পড়া কি? এবার আমার পড়া হলো ঝিল্লিযুক্ত যেগুলা, এগুলোর মাঝখানে এক স্তরী কারা, দ্বিস্তরী কারা। এখন ছন্দ না লাগে তুমি যেভাবে মনে রাখবা, দেখো গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো হচ্ছে দ্বিস্তরী। কি বলবা? গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো হচ্ছে দ্বিস্তরী। ভাই কি কি গুরুত্বপূর্ণ অঙ্গাণু আছে? যেমন নিউক্লিয়াস, এটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের দ্বিস্তরী অঙ্গাণু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটু পরে আমি আবারও দেখাবো, বাকিগুলো কেন মনে রাখবা, ঠিক আছে? তো মোটামুটি আবারও তো একটা জিনিস মনে রাখো, আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলা বড় বড় নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ, এগুলো আমার দ্বিস্তরী, ঠিক আছে? আচ্ছা গেল। তাহলে মোটামুটি এখান থেকে একটা টাইপের যে এমসিকিউ, এই এমসিকিউটা এখান থেকে চলে গেল, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই পরে আমাদের ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আবারও তো তেমন কিছু পড়া নাই, আরেকটা পড়া আছে, বললে পড়তে পারো। এটা হলো যে আমাদের যে নির্জীব বস্তু, আমাদের কোষের মধ্যে কি আছে? নির্জীব বস্তু আছে বা জড় পদার্থ আছে, বা এটাকে তুমি মৃত বস্তু বলতে পারো। কি বলতে পারো? মৃত বস্তু, বা তুমি এটাকে ইংরেজিতে বলা হয় সেল ইনক্লুশন। অন্য বই থেকে নিতেছি, সেল ইনক্লুশন, ঠিক আছে, যেগুলো মৃত পদার্থ, ঠিক আছে? এই যে মৃত পদার্থ বা জড় বস্তু বা নির্জীব মানে জীব নাই, মানে মৃত, তাই না? এগুলোকে মৃত বস্তু বলতে পারো, বা সেল ইনক্লুশন বলা হয়। কি বলা হয়? সেল ইনক্লুশন, ঠিক আছে? আচ্ছা, এই সেল ইনক্লুশনকে উদ্ভিদ কোষ একটা নামে ডাকা হয়, প্রাণী কোষ একটা নামে ডাকা হয়, এটা এক্সট্রা ইনফো, ঠিক আছে? উদ্ভিদ কোষের নাম হয়, আমি যদি ভুল না করি তোমরা চেক দিও, উদ্ভিদ কোষের ডাকা হয় হচ্ছে অর্গাস্টিক বডি, লিখে রাখো, বা তোমরা আলিম স্যারের বইতে একবার চেক দিও তো, হ্যাঁ চেক দিও যে অর্গাস্টিক বডি। আর প্রাণী কোষের ক্ষেত্রে বলা হয় মেটাপ্লাস্টিক বডি। আমি উল্টা করে ফেলতে পারি, চেক দিও তোমরা, ঠিক আছে? তবে এই 2টা কথা শিক্ষা নিও যে এই নির্জীব বস্তুগুলারে উদ্ভিদ কোষে কি বলে, প্রাণী কোষে কি বলে। উদ্ভিদ কোষে বলা হচ্ছে অর্গাস্টিক বডি, প্রাণী কোষে বলে মেটাপ্লাস্টিক বডি। এটা চেক দিয়ে নিও, আমি উল্টা বলে ফেলতে পারি ভুলে, ঠিক আছে? খেয়াল করে দেখো, ঠিক আছে? এই 2টা পড়া পড়তে হবে, যে এই নির্জীব বস্তুগুলারে কোথায় উদ্ভিদ কোষে কি বলে, প্রাণী কোষে কি বলে, শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা গেল। এরপরে পড়া হইলো ভাই এই যে নিশ্চিত পদার্থ, দাও সঞ্চিত পদার্থ কি হবে? তুমি যা খাও তাই তো সঞ্চিত করবে। তুমি কি খাও? তুমি কার্বোহাইড্রেট খাও, প্রোটিন খাও, লিপিড খাও, এগুলো সঞ্চয় করবে, খুবই কমন সেন্স। নিশ্চিত করবে কোনগুলা, ঠিক আছে? তো এটা আমরা হাইপেন দিয়ে মনে রাখি, হাইয়ের এইচ ফর হরমোন, পি ফর পিগমেন্ট, ই ফর এনজাইম, এন ফর নেকটার, ঠিক আছে? হাইপেন দিয়ে মনে রাখি, বুঝছো? আশা করি তুমি এটা বুঝতে পারছো, সমস্যা নেই, হাইপেন দিয়ে মনে রাখবা। এই তো এই কথাগুলোই এখানে পড়া, ঠিক আছে? তাহলে আশা করি এখান থেকে যে এই ছক থেকে কি কি টাইপের এমসিকিউ তুমি খেয়াল রাখতে পারো, এগুলো আমি তোমার আশা করি বুঝতে পারছি। এটাকে বলে কোশ্চেন প্যাটার্ন বুঝে পড়া, ঠিক আছে? এটা কি বলে? প্রশ্ন প্যাটার্ন বুঝে পড়া, যে কোন জায়গাতে কিভাবে প্রশ্ন আসতে পারে সেটা বুঝে পড়া, এটার নাম হলো, এটাও একটা পড়াশোনা ভালো করে পড়ার, মেডিকেলের জন্য ভালো করে পড়ার, বা চ্যাপ্টার ভালো করে কমপ্লিট করার, এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ, ঠিক আছে? যে কোন জায়গাতে কি টাইপের প্রশ্ন আসবে সেটা বুঝতে পারা, ঠিক আছে? আচ্ছা, গুছিয়ে পড়া, চিত্র দেখে পড়া, প্রশ্ন প্যাটার্ন বুঝে পড়া, এগুলো খুবই জরুরি, ঠিক আছে? পাশাপাশি ট্রিক্স দিয়ে পড়া যাতে মনে থাকে, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি এই জায়গাটা ক্লিয়ার। এরপরে আসো কোষ প্রাচীর। এবার কি পড়বো? কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর কার বৈশিষ্ট্য? স্পেশালি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, এটা প্রাণী কোষে থাকে না, যেহেতু শুধুমাত্র উদ্ভিদ কোষই থাকে, এটা উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য বা অনন্য বৈশিষ্ট্য বলতে পারো, ঠিক আছে? মৌলিক বৈশিষ্ট্য, ইউনিক, শুধু উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে উদ্ভিদ কোষে প্রাণী কোষে নাই, এটা খুব আমরা আগেতেই জানি, ঠিক আছে? এবার আসো কোষ প্রাচীরের যে অনেকগুলো কথাবার্তা আছে, এগুলো আমরা দেখবো, ঠিক আছে? কোষ প্রাচীর নিয়ে কোষ প্রাচীরের 3টা স্তর আছে, কি কি? মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, এই সবগুলো পড়া আমরা একটা ছকের মধ্যে গুছিয়ে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এর আগে তোমাকে যেটা পড়তে হবে, যে ভাই নাম্বার 1 পড়া তো আপনি আমাকে শিখাইলেন যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। এর আগে তোমাকে যেটা শিখতে হবে সেটা হলো ভাই এই যে সেল ওয়াল বা কোষ প্রাচীর, ঠিক আছে? এই কোষ প্রাচীরের মধ্যে প্রধান বস্তুর নাম, ঠিক আছে? বা কোষ প্রাচীর কি দিয়ে গঠিত হয় বিভিন্ন জায়গার ক্ষেত্রে, ছত্রাকের ক্ষেত্রে কি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি, বা অন্য জায়গার ক্ষেত্রে কি, এটা তোমাকে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তো এটা একটু পরে দেওয়া আছে, তুমি দেখো, তুমি এটা স্টিকের নোটে সাজায় পড়বা, এখান থেকে পড়বা এই পড়াটা। দেখো, ছত্রাক
ছত্রাক শেষে ক আছে, ক দিয়ে কাইটিন মনে রাখো। এভাবে করে অনেকগুলো আছে, দেখো আমি তোমাকে দেখাই। এই জায়গায় তো আছে, হ্যাঁ পাইছি, দেখো এখানে একটু এলোমেলো ভাবে আছে, প্যারাগ্রাফ আকারে আছে। তুমি স্টিকের নোটে পড়বা, এটা আলাদা করে পড়বা, ইম্পর্টেন্ট দিয়ে পড়বা। কিভাবে ভাই? দেখো ছত্রাকের পুষ্পাচির কি দিয়ে গঠিত? কাইটিন, এটা সবাই পারে, ঠিক আছে? বা এমনি মনে রাখতে পারো, ছত্রাক কতে কাইটিন, ঠিক আছে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি? প্রোটিন লিপিড পলিমার, ঠিক আছে? শৈবালের ক্ষেত্রে কি? গ্লাইকোপ্রোটিন প্লাস হচ্ছে পলিস্যাকারাইড, পিএস, জিপি প্লাস পিএস। আর এককোষী শৈবালের ক্ষেত্রে ডায়াটম, যেমন ডায়াটমের ক্ষেত্রে হলো সিলিসিক অ্যাসিড, বুঝছো? তাহলে আশা করি তুমি স্টিকের নোট দিয়া 1 নম্বর 2 নম্বর এটা সাজায় নিবা, আমার এই সেকশন অনুযায়ী সাজায় নিবা। কিভাবে ভাই? ছত্রাকে কিরকম, 2 নম্বরে শৈবালে কিরকম, ঠিক আছে? শৈবালে কিরকম, শৈবালের মধ্যে আরেকটা টাইপ আছে এককোষী, কি আছে? এককোষী শৈবাল, ডায়াটম যেটা, এর ক্ষেত্রে কি, ঠিক আছে? আরেকটা হলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি, এটা কি ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, তিনটা একসাথে পড়বা, ঠিক আছে? পুষ্পাচিরের প্রধান উপাদানের নাম কি? স্টিকের নোটে সাজাইবা, আমি কিন্তু আবারও বলতেছি, স্টিকের নোটে সাজাইবা এটা, ঠিক আছে? সাজাইয়া বই লাগাইবা, যাতে তোমার এটা কখনোই মিস না যায়, কখনো যদি মিস না যায়, আলাদা করে গুরুত্ব দিয়ে পড়বা এটা, প্রত্যেকটা জিনিসের পুষ্পাচিরের প্রধান উপাদানের নাম কি, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো এটা গুরুত্ব। গেল, এখানে জায়গাটা বুঝতে পারছি। এবার আসো, হ্যাঁ, এই যে ভৌত গঠন, এই ব্যাপারটা তোমাদের অনেকের কঠিন লাগে, একাডেমিকে অনেক কনফিউশন ক্লিয়ার করে পড়ো নাই, পাশাপাশি গুছায় পড়ো নাই হয়তোবা, হ্যাঁ আমি তোমাকে সাজাই দিই। দেখো আগে তোমাকে কিছু বেসিক জিনিস বোঝাই, বেসিক। দেখো যেমন আমাদের কোষ বিভাজন তো আমরা জানি, তাই না? আমাদের ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, তাই না? জানি। আমাদের ক্যারিওকাইনেসিস 5টা ভাগে বিভক্ত হয়, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তাই না? টেলোফেজ পর্যায়ে শেষের দিকে গিয়া একটা কোষ থেকে 2টা কোষ সৃষ্টি হয়, মনে আছে কিনা? মাঝখানে কোষ প্লেট তৈরি হয়। তো টেলোফেজ পর্যায়ে শেষের দিকে গিয়া এই যে একটা কোষ আছে, মনে করো ছিল আসলে একটা কোষ, এরকম একটা কোষই ছিল, পরবর্তীতে টেলোফেজ পর্যায়ে শেষে গিয়ে একটা কোষ 2টা কোষ তৈরি হওয়া শুরু হইলো, অর্থাৎ এরকম হওয়া শুরু হইলো, মাঝখানে একটা কোষ প্লেট তৈরি হইলো, এরকম হওয়া শুরু হইলো, পরে আস্তে আস্তে 2টা কোষ হয়ে যায় আর কি। তো এই যে টেলোফেজ পর্যায়ে শেষে দিয়ে গিয়া যখন একটা কোষ থেকে 2টা কোষ সৃষ্টি হয়ে যাবে, হ্যাঁ, তখন 2টা কোষের মাঝখানে একটা কমন পর্দা তৈরি হয়, কমন পর্দা, ঠিক আছে কিনা? 2টা কোষের মাঝখানে কমন একটা পর্দা তৈরি হয়, এই পর্দার নাম হইলো মধ্য পর্দা। নাম কি? মধ্য পর্দা, ঠিক আছে? এখন আমরা এই পার্টটাকে যদি একটু জুম করে বড় করে দেখাই, ঠিক আছে? একটু বড় করে দেখা যে এই পার্টটা আসলে কেমন ছিল, এই পার্টটা আসলে কেমন, একটু যদি বড় করে দেখাই, হ্যাঁ, তুমি দেখবা যে এই যে মাঝখানে কালো জায়গাটা হয়েছে এরকম, এটা হচ্ছে মধ্য পর্দা, ঠিক আছে? মধ্য পর্দা। এই মধ্য পর্দার উপরে পরবর্তীতে কি আরো কিছু স্তর তৈরি হয়, তার নাম হলো প্রাথমিক প্রাচীর, এটার নাম প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপর কিছু স্তর তৈরি হয়, তার নাম হলো সেকেন্ডারি প্রাচীর। তিনটা লেয়ার এরকম তৈরি হয়, সেকেন্ডারি প্রাচীর, বুঝছো কিনা? অন্য কালার দিয়ে দেখাই, 1 2 3। তো এটা এবং 2 দিকে আছে, এটা 2 দিকে আছে, তোমাকে আমি একদিকে দেখাই, 2 দিকে আছে। দেখো এই যে একটা কোষ, এই হলো একটা কোষ, ঠিক আছে? এই হলো 2টা কোষের মাঝখানে মধ্য পর্দা, কালো জায়গাটা মধ্য পর্দা। এই মধ্য পর্দার উপরে লাল কালারের একটা পর্দা তৈরি হয়েছে, প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপরে সবুজ কালারের একটা পর্দা, 3টা লেয়ারের একটা পর্দা তৈরি হয়েছে, তার নাম হলো কি? সেকেন্ডারি প্রাচীর, বুঝছো? তো আমরা একটা সাইড আছে, ওই সাইডেও আছে আর কি, ওই সাইডেও আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা যে আসলে কোষ প্রাচীর পড়তেছি, এটা কোথাকার জিনিস এটা বুঝছি আশা করতেছি, যেটা আসলে ওই দেখেন ভাই, 2টা কোষের মাঝখানে একটা মধ্য পর্দা, এবং আমরা বুঝতে পারতেছি কখনো যদি এই মধ্য পর্দা বিগলিত হয়ে যায়, গলে যায়, তাহলে 2টা কোষ আলাদা হয়ে যাবে। যেহেতু 2টা কোষের মাঝখানের একটা পর্দা, এই পর্দা যদি গলে যায়, হ্যাঁ, ছিঁড়ে যায়, তাহলে কি হয়ে যাবে? 2টা কোষ আলাদা হয়ে যাবে, বুঝতে পারতেছি, তাই না? 2টা কোষের মাঝখানে সাধারণ কমন পর্দার নাম হলো মধ্য পর্দা। মধ্য পর্দার উপরে প্রাথমিক প্রাচীরের উপরে সেকেন্ডারি প্রাচীর, ঠিক আছে? এবং তুমি একটু খেয়াল করে দেখো একটা জিনিস, যে এই যে মধ্য পর্দা, এটা কিন্তু এক স্তর, প্রাথমিক প্রাচীর এটাও এক স্তর, কিন্তু সেকেন্ডারি প্রাচীর যেটা, এই যে সেকেন্ডারি প্রাচীর, এটা কিন্তু 3টা স্তর, 3টা লেয়ারের একটা জিনিস, তাই না? আচ্ছা, আশা করি চিত্রের ব্যাপারটা বুঝতে পারছি, এটা আসলে কোন জিনিস, ঠিক আছে? এটা আমরা কি বললাম? সেল ওয়াল নিয়ে একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করলাম জিনিসটা আসলে কি, ঠিক আছে? এবার আসো ভিতরের তথ্যগুলো গুছাইয়া দিই, ঠিক আছে? দেখো এই হলো আমাদের কাছে আছে একটা ছকটা দেখো, মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকগুলো পয়েন্টে ছক দিয়ে গোছানো আছে, এই ছকটা তুমি লেখা বইয়ে লাগাই দিবা, ঠিক আছে? আচ্ছা, দেখো প্রকার, তো মধ্য পর্দা কিন্তু প্রথম স্তর, তাই না? প্রথমে তো মধ্য পর্দা তৈরি হয়েছিল, এরপরে দ্বিতীয় স্তর কিন্তু প্রাথমিক প্রাচীর, বুঝছো? অনেকে ভুল করে ফেলে এই জায়গার মধ্যে, অনেকে সতর্ক না থেকে ভুল করে ফেলে এই জায়গার মধ্যে। কি ভুল মনে করে? মনে করে কি প্রথম স্তর তো প্রাথমিক প্রাচীর হইব, কি মনে করে প্রথম স্তর হবে প্রাথমিক প্রাচীর? না, প্রথম স্তর মধ্য পর্দা,
এরপরে তৈরি হয়েছে দ্বিতীয় সেকেন্ডারি স্টেপে প্রাথমিক প্রাচীর, এরপরে তৈরি হয়েছে কি তৃতীয় প্রাচীর সেকেন্ডারি প্রাচীর। তাহলে প্রথম শূন্যে কিন্তু প্রাথমিক জায়গায় দেওয়া যাবে না, প্রথম শূন্যে বুঝতে হবে আসলে কনসেপ্টটা কি এখানে, বুঝছো? কনসেপ্টটা হলো প্রথমে তৈরি হয় মধ্য পর্দা, এরপরে বাকি দুইটা, এই জন্য সিরিয়ালে এরকম হয়েছে, বুঝছো? যে বুঝবে না তার মাথায় কখনো ঢুকাতে পারবে না, চিত্র যে বুঝবে না তার মাথায় কখনো ঢুকতে পারবে না, যে চিত্র বুঝবে তাহলে তো এটা সবসময় পারবে, প্রথম স্তর কোনো সবসময় পারবে, তাই না? আচ্ছা গেল, এটা গেল অবস্থান। অবস্থান লাগে আছে আমরা 1 নম্বর পরে ফেলছি, 2 নম্বরটা পড়ি, 3 নম্বরটা পড়ি। স্তর সংখ্যা আমি তোমাকে একটু আগে চিত্রের মধ্যে দেখাইলাম যে মধ্যপদের মধ্যে স্তর একটা থাকে, প্রাথমিক বছরে একটাই থাকে, কিন্তু সেকেন্ডারি বছরে 3টা সবুজ কালার দিয়ে দেখাইছিলাম, 3টা থাকে, তাই না? এটাও পারি আমরা। আচ্ছা এটা গেল, এরপরে কোথায় থাকে অবস্থান, কোথায় মধ্যপদ্মা কই থাকে, এটা কই থাকে, এটা কই থাকে। দেখো যদি কোষ বিভাজন হইতে চায়, যদি কোষ বিভাজন হইতে চায়, সকল 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 কোষের মাঝখানে তো মধ্যপদ্মা থাকবে, ঠিক আছে? দুইটা কোষ থাকলে তার মাঝখানে একটা মধ্যপদ্মা থাকবে, তাহলে মধ্যপদ্মা নিয়ে আসলে কখনোই সমস্যা না, মধ্যপদ্মা একটা কমন জিনিস সবসময় থাকবে, তাহলে মধ্যপদ্মা সকল কোষে থাকবে, ঠিক আছে? দুইটা কোষের মাঝখানে তো কোষ বিভাজন হইতে গেলেই মাঝখানে একটা পদা তৈরি হবে, তাই না? কোষ বিভাজন হইতে গেলেই দুইটা কোষের মাঝখানে একটা কমন পদা তৈরি হবেই, ঠিক আছে না? এটা হচ্ছে মধ্যপদ্মা, এটা কোনো সমস্যা নেই। তাহলে মধ্যপদ্মা কোথায়? সকল জায়গায় থাকবে, কিন্তু হ্যাঁ প্রাথমিক আর সেকেন্ডারি ব্যাচে সব জায়গায় থাকবে না। প্রাথমিক ব্যাচের কই থাকবে ভাই? থাকবে মোটামুটি নতুন কোষে, কারণ ধরো দুটা কোষ আমি আঁকলাম, দুটা কোষের মাঝখানে মধ্যপর্দা আছে, মধ্যপর্দার উপরে যখন একটা কোষ নতুন মানে জন্ম হয়েছে বাচ্চা, তখন হয়তো বা তার একটা এক্সট্রা লেয়ার প্রাইমারি লেয়ার তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে মোটামুটি নতুন কোষগুলা, নতুন কোষ ভাজক কোষ যেগুলো বিভাজিত হয়, হ্যাঁ এগুলোর মাঝখানে এটা থাকবে, ঠিক আছে? ঠিক আছে, মোটামুটি বাচ্চা লেভেলের ইয়াং কচি কচি লেভেলের যে কোষগুলো আছে এগুলোর মাঝখানে প্রাইমারি ব্যাচের গুলো থাকবে, মানে মধ্যপর্দা তৈরি হওয়ার পর আর একটা এক্সট্রা লেয়ার তৈরি হইলো। কিন্তু যারা মনে করো যে অতিমাত্রায় বিপাকীয় কোষ, অতিমাত্রায় বিপাকীয় যেমন হচ্ছে অনেক বেশি বিভাজিত হয়, অনেক বেশি বিভাজিত হয়, তাদের হয়তোবা মধ্যপর্দা তো তৈরি হয়েছেই, হয়তোবা তাদের যারা অনেক বেশি বিক্রিয়া করে, অনেক বেশি বিভাজিত হয়, তাদের হয়তোবা মধ্যপর্দাটা আছে, একটা প্রাইমারি প্রাচীরটা আছে, কিন্তু সেকেন্ডারি প্রাচীর তৈরি হওয়ার সময় পায় না। কেন সময় পায় না? কারণ তারা অনেক দ্রুত বিভাজিত হয়ে যায়, বুঝছো কিনা? তো দেখা গেছে অনেক অনেক বিভাজিত হয় যেগুলা অতিমাত্রায় বিভাগীয় যেগুলো কোষগুলো আছে, এগুলোর মাঝখানে কি হয় না, কোনো এই সেকেন্ডারি প্রাচীর তৈরি হওয়ার সময়ই পায় না, কারণ আগে তো প্রাইমারি, আগে তো মধ্যপর্দা, এরপরে না প্রাইমারি, এরপরে না সেকেন্ডারি, তো এরা এত দ্রুত বিভাজিত হয়ে যায়, এত দ্রুত বিভাজিত হয় যে এদের হয়তো হাইস্ট গেলে মধ্যপর্দা প্রাইমারি প্রাচীর তৈরি হয়েছে, সেকেন্ডারি প্রাচীর তৈরি হওয়ার সময়ই পায় না, মানে এই মধ্যপর্দা তৈরি হয়েছে, প্রাইমারি প্রাচীর তৈরি হয়েছে, এই মুহূর্তে তারা বিভাজিত হয়ে গেছে, সেকেন্ডারি প্রাচীর তৈরি হওয়ার সময় নেই, বুঝছো কিনা? কারণ সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়েছে সময় দিতে হতো নাকি, সময় দিলে না আস্তে আস্তে তৈরি হইতো, সময় দেয় নাই, বুঝছো? তাহলে মনে রাখো অতিমাত্রায় বিভাগীয় কোষ বা যেগুলো স্থায়ী কোষ, যেগুলো বিভাজিত হয় না, যেগুলো বিভাজিত হয় না হলে বয়ে যায় সারাদিন, ঠিক আছে? তাদের তার মাইটোসিস দেখাই যাবে না, তাদের তো মধ্যপর্দা তৈরি হবেই না, কারণ আমরা দেখছিলাম টেলোফেজ পর্যায়ে শেষের দিকে না মধ্যপর্দা তৈরি হয়, তাই না? যে যারা স্থায়ী কোষ তারা তো বিভাজনই হবে না, তারা তো মাইটোসিস করবে না, তারা কিসের কিসের কি আর, তাই না? তাদের ক্ষেত্রে দেখা যাবে না, বুঝছো? সরি, স্থায়ী কোষের ক্ষেত্রে হ্যাঁ এখানে বলছে কি, দেখো একটা কথা, কেবল স্থায়ী কোষের ক্ষেত্রে দেখা যেতে পারে মাঝে মাঝে, দেখো সরি একটু ভুল বলছি, স্থায়ী কোষের ক্ষেত্রে কি হবে দেখো, স্থায়ী কোষের ক্ষেত্রে তাদের কোষ বিভাজন হয় না তেমন ভাবে, তবে তোমরা তোমাদের টিস্যু আমরা তোমাকে পড়াইছিলাম মাঝে মাঝে স্থায়ী কোষ কি করতে পারে, বিভাজন হইতে পারে, ঠিক আছে কিনা? পড়াইছিলাম কিন্তু মাঝে মাঝে স্থায়ী কোষ বিভাজন হইতে পারে মাঝে মাঝে, হ্যাঁ পড়াইছিলাম তোমাদের, ওখানে কনসেপ্ট লেখা আছে। তো স্থায়ী কোষ তৈরি হয় কথা মানে তোর এখানে কি বুঝাইলো, বুঝাইলো হচ্ছে যে দেখো যেই কোষগুলো কখনো বিভাজন হবে না তাদের তো সেকেন্ডারি প্রাচীর তৈরি হলে অসুবিধা নাই, কেন? কারণ তারা তো আর একটু পরে গিয়া প্রাচীরটা ভেঙে যাওয়া অসুবিধা নাই। দেখো এই ধরো একটা কোষ, এই ধরো একটা কোষ, কোষের মাঝখানে মধ্যপর্দা আছে, প্রাইমারি প্রাচীর আছে, সেকেন্ডারি প্রাচীর মনে করা আছে, যারা স্থায়ী বসে থাকে, যারা স্থায়ী বসে থাকে বিভাজন হচ্ছে না, তারা তো অনেকক্ষণ বসে আছে, তাই না? অনেকক্ষণ বসে থাকলে কি তাদের তো সেকেন্ডারি প্রাচীর তৈরি হওয়ার সুযোগ থাকতেছে, বুঝছো কিনা? যেহেতু অনেকক্ষণ বসে আছে তাদের মধ্যপর্দা তৈরি হয়ে যাচ্ছে, তাদের প্রাইমারি প্রাচীর তৈরি হয়ে যাচ্ছে, সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নাই, বুঝছো কিনা? আছে আর যেগুলো অতিমাত্রায় বিপাকীয় তাদের সেকেন্ডারি প্রাচীর তৈরি হওয়ার সময় পায় না, বুঝছো কিনা? এটা হচ্ছে বেসিক। তো এখানে আরো অনেক কথা বলা যায়, আরো অনেক ব্যাপার স্যাপার আছে, স্থায়ী কোষ বাহ্যক কোষের মধ্যে আচরণ করতে পারে, কখন করতে পারে, কি হয়, আরো অনেক কথা আছে, তুমি অন্তত একটু মনে রাখো, ঠিক আছে? বুঝে হোক না বুঝে হোক মনে রাখার চেষ্টা করো, পুরুত্ব দরকার নাই। পিট পেয়ার মানে কি? পিট মানে কোপ, পেয়ার মানে জোর, খুব জোর। আচ্ছা রাসায়নিক উপাদানটা ইম্পর্টেন্ট বেশি, এটা পড়াই আমি এটা দেখাইতেছি। আমি 6 নম্বর পয়েন্টটা বোঝানোর পর 5 নম্বর পয়েন্টটা বলতেছি। দেখো 6 নম্বর পয়েন্টটা কি মনে রাখবা, যে ভাই এই যে মধ্যপর্দা, এই যে প্রাইমারি প্রাচীর, এই যে সেকেন্ডারি প্রাচীর, এগুলা কি দিয়ে তৈরি হয়, রাসায়নিক উপাদানগুলো কি, রাসায়নিক উপাদানগুলোর নাম কি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো এখানে পুরো কথা লেখা নাই, মনে রাখো এই যে মধ্যপর্দা এটা তৈরি হয়েছে সাইফ পাগল থেকে, মনে রাখো সাইফ পাগল, এটাতে মনে রাখবা, ঠিক আছে? অথবা এমনি চিন্তা করতে পারো সাইফ নামে একটা ছেলে মধ্যপর্দা কি কি রাসায়নিক উপাদান দ্বারা গঠিত হয়েছে এটা মুখস্থ করতে করতে সে পাগল হয়ে গেছে, বুঝছো কিনা? সাইফ পাগল হয়ে গেছে। সাইফ পাগল মানে হচ্ছে
সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় বেসিকল, এই দুটো জিনিস একসাথে মিলিত হয়ে মধ্যপর্দা তৈরি হয়। আমি বই থেকে দেখাবো, ঠিক আছে। আবার এবং মধ্যপর্দার মধ্যে পেকটিক অ্যাসিড, পেকটিন এগুলো বেশি থাকে, জন্য মধ্যপর্দা জেলের মতো হয়ে যায়। এগুলো থাকার কারণে জেলের মতো হয়ে যায়, লিখে রাখতে পারো, জেলের মতো হয়ে যায়। আর এখানে কি কি দিয়া মধ্যপর্দা গঠিত হয়েছে? সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট আর গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় বেসিকল। আর প্রাইমারি বেসিকটা গঠিত হয়েছে, মনে রাখবা এইচএসজি দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে, যে এইচ ফর হেমিসেলুলোজ, এস ফর সেলুলোজ, জি দিয়ে গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। আর এখানে হচ্ছে এটা মনে রাখতে পারো যে লাশ দিয়ে মনে রাখতে পারো, লাশ সেকেন্ড লাশ, ঠিক আছে। ল দিয়ে হচ্ছে লিগনিন, স দিয়া সুবিরিন, ঠিক আছে। অথবা শালা দিয়ে মনে রাখতে পারো, শালা সতে সুবিরিন, ল দিয়ে লিগনিন, ঠিক আছে। শালা সেকেন্ডারি এমনি পড়তে পারো, বুঝছো কিনা? এটা গেল। তো আশা করবো যেতে পারছি। এবার বই থেকে একটা জিনিস দেখো, এই যে দেখো এই লাইনটা পাইছো কিনা, এই টেলোফেজ পর্যায় শেষের দিকে, ঠিক আছে। এই যে সাইটোপ্লাজম থেকে আসা ফার্মোপ্লাস্ট আর গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় বেসিকল, কেন মনে রাখবো? সাইফ পা গল, ঠিক আছে। পেকটিন জাতীয় বেসিকল গলগি বডি থেকে আসে, বুঝছো? মনে রাখবে ভেবে। গেল? আচ্ছা, গেল। এরপরে আসো, এই যে এই জায়গাটা বলে পিট পেয়ার, দেখো তো এই জায়গাটা কি কূপের মতো কিনা? কূপ চিনো? এটা কূপ না বলো তো? এটা কূপ কিনা? কূপ থেকে একটা পানি তুলি, এই জায়গাটা বলো তো, একটু এটা রোটেট করে তো, ঘুরে দাও, একটু ঘুরে দিলে কি এরকম হয়ে যায় কিনা বলো? এই জায়গাটা কি এরকম কিনা? দেখো এই যে এই পাটটা দেখো তো, এটার মতো কিনা? হ্যাঁ, এই একটা কূপ, এই একটা কূপ, দুইটা কূপ, এজন্য বলে কূপ এলাকা। এই জায়গার নাম কূপ এলাকা। এই জায়গার মধ্যে কি থাকে? কূপ জোড় থাকে। এই একটা কূপ, দুইটা কূপের মতো অঞ্চল, এজন্য বলে কূপ জোড়া। ইংরেজিতে বলে পিট পেয়ার। পিট শব্দের অর্থ কূপ। এই এলাকার নাম কূপ এলাকা। এই এলাকার মধ্যে কি থাকে? কূপ জোড় থাকে। তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে কূপ এলাকা, এখানের মধ্যে শুধুমাত্র কোন লেয়ারটা আছে? শুধুমাত্র মধ্যপর্দা আছে, প্রাইমারি বাজারও নাই, সেকেন্ডারি বাজার কিন্তু নাই, দেখছো? তো এই জায়গাটা কূপ এলাকা, এই জায়গার মধ্যে শুধুমাত্র মধ্যপর্দা থাকে, এই জায়গার মধ্যে অন্য কিছু কি থাকে না, অন্য কোনো প্রাইমারি লেয়ার বা সেকেন্ডারি লেয়ার থাকে না। তাহলে এই কথাটা সবসময় মাথায় রাখবা, কূপ এলাকায় শুধুমাত্র মধ্যপর্দা থাকে, এই কথাটা মনে রাখবা। আরেকটা কথা মনে রাখবা, এই যে কূপ এলাকা সবচেয়ে পাতলা এলাকা না, এই জায়গাটা, এই জায়গা দিয়ে কিন্তু মাঝখানে একটা কোষ, এটা কিন্তু দুইটা কোষ কিন্তু খেয়াল করো, এই একটা কোষ, দুইটা কোষের মাঝখানে কিন্তু একটা সংযোগ তৈরি হইতে পারে, এই জায়গাটা দিয়েই। এই জায়গা দিয়ে একটা নলাকার সংযোগ তৈরি হয়, এই নলাকার সংযোগের নাম প্লাজমোডেজমাটা। নাম কি? পাশাপাশি দুইটা কোষের মাঝখানে একটা নলাকার, অবশ্যই মনে রাখো, নলাকার সাইটোপ্লাজমীয় সংযোগ, এই সংযোগের নাম হলো, এই যে একটা কোষ থেকে একটা কোষের মধ্যে কানেকশন আছে, কানেকশনটা বলে কি? প্লাজমোডেজমাটা, বুঝছো? তাহলে এই কূপ এলাকাতে দুইটা কথা তুমি মাথায় রাখবা। একটা হলো ভাই যে এই এলাকার মধ্যে শুধুমাত্র মধ্যপর্দা থাকে, এবং এই এলাকা দিয়ে একটা কানেকশন তৈরি হয়, কানেকশনের নাম হলো প্লাজমোডেজমাটা, ঠিক আছে। এই দুইটা কথা তোমাকে মনে রাখতেই হবে সবসময়ের জন্য, ঠিক আছে। গেল। আর বাকি কথা তোমাকে গুছাই দিছি, দেখবা। এই যে এই কথাটা বলতেছিলাম, প্লাজমোডেজমাটার কথা বলতেছিলাম, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো এই কথাটা হয়েছে কিনা, দেখো দুটি কূপের মাঝখানে, মানে কূপ এলাকার মাঝখানে, কূপ এলাকায় শুধুমাত্র মধ্যপর্দা থাকে, অন্য কিছু থাকে না, দেখছো? তো আশা করি তোমরা মধ্যপর্দা সবচেয়ে বেশি কি থাকে? প্র্যাকটিক অ্যাসিড থাকে, ওই বক্সের মধ্যে তুমি অ্যাড করবা। যে জাইলোগ্লুকান নামক একটা হেমিসেলুলোজ আছে, এটা কি করে? কোষপ্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। কি বলে? এই যে জাইলোগ্লুকান নামে একটি হেমিসেলুলোজ কি করে? কোষপ্রাচীর গঠনে কাজ করে। বা কেমনে মনে রাখবো এটা? দেখো, গঠনে ক্রস লিখতে এরকম লাগে, করে ফেলতে পারবা। গেল। কোষপ্রাচীর ক্ষেত্রে কোষপ্রাচীর কি দিয়ে গঠিত হয়, এটা আশা করে মনে রাখতে পারবা। গেল। এরপরে তোমাদের কি বলে, এটাকে, যে জাইলোগ্লুকান বা ক্রসলিঙ্কের, আশা করি বুঝতে পারছি। গেল। এরপরে এই যে তোমাকে এটার কথা বলছি আল্লাহ করে, যে এই স্টিকার নোট করার জন্য এই জায়গাটা বলছি। তারপর এই লাইনটা তোমাকে বলছি, প্রাথমিক প্রাচীর কি কি থাকে, এইচএসজি দিয়ে মনে রাখবা। সব কথাগুলো এখানে আছে, পার্সেন্টেজ গুলো মনে রাখা, যে কোষপ্রাচীরের মধ্যে কোনটা বেশি আছে, কোনটা কম আছে। দেখো তুমি কিন্তু ছোটবেলা থেকে জানো বা 9 10 থেকে জানো, এটা হলো কোষপ্রাচীরের প্রধান উপাদানের নাম হলো সেলুলোজ। কোষপ্রাচীরের প্রধান উপাদানের নাম কি? সেলুলোজ। তাহলে বলো তো, এই সেলুলোজ বেশি থাকবে না? প্রধান উপাদান মানে কি? এটা বেশি আছে, তাই না? তাহলে এখানে কিছু পার্সেন্টেজ পড়তে হয়। দেখো কেমনে মনে রাখবা। সেলুলোজের মধ্যে কয়টা অক্ষর? এমনি চিন্তা করো, 1 2 3 4, এজন্য এম থাকবো 40%, ঠিক আছে। তুমি আগে সেলুলোজটা মনে রাখা হবে, যে সেলুলোজের মধ্যে 4টা অক্ষর, এজন্য হবে 40%, ঠিক আছে। এটা মনে রাখলাম। মনে রাখার পর তুমি খেয়াল রাখো,
হেমিসেলুলোজ, হেমি শব্দ অর্থ অর্ধেক, হেমি, ডেমি, সেমি এই কথাগুলো অর্থ কি বোঝায়? অর্ধেক বোঝায়। হেমি যেমন তুমি পড়ছো না মোলার, সেমি মোলার, ঠিক আছে? হেমি কথাটা, হেমি, ডেমি, সেমি কথা অর্থ কি? অর্ধেক বোঝায়। তাহলে সেলুলোজ যদি 40% হয়, হেমিসেলুলোজ কতটুকু হবে? যদি এখন দেখা যাচ্ছে না, তোমাদের বই দেখা যাবে, দেখবা 20% লেখা। কত? 20%, বুঝছো? আচ্ছা, এরপরে মনে রাখবা পেকটিন 30, 30, ঠিক আছে? এমনি পড়ো পেকটিন 30, 30, ঠিক আছে? তাহলে দেখো তো মোট কত পার্সেন্ট? মোট 100% না? 40% কি? সেলুলোজ। এর অর্ধেক 20% হচ্ছে হেমিসেলুলোজ। পেকটিন 30 হচ্ছে পেকটিন। তাহলে কত হলো? 40 এর বেশি হলো 60, 60 এর 30 90, আর বাকি আছে 10, বাকিটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। বুঝছো? তুমি তিনটা মনে রাখবা, বাকিটা অটোমেটিক হয়ে যাবে। বুঝছো? আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার গেল? এরপরে সূক্ষ্ম গঠন, কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন, এই পার্টটা তুমি একটু সুন্দর করে গুছিয়ে পড়তে পারো। কিভাবে? একটা ফ্লোচার্ট আকারে। আমি জানি অনেকে তোমাদের বই, অনেকের বই হয়তো বাইরে সাজানো আছে, যারা সেকেন্ড টাইমার আছে তারা ফার্স্ট টাইমে হয়তো বা অনেকে এই জায়গাটা একটা ছক, এটা ছক করে একটা ফ্লোচার্ট করে শিখছো, তাই না? যাদের সাজানো নাই তারা অবশ্যই বইয়ের উপর দিয়া হোক, এই সাইড দিয়া হোক, বা স্টিকার নোটে হোক সাজাই নিবা। ঠিক আছে? আমি তো সাজাই দিতেছি, দেখো সাজাই দিই। দেখো ক্লাসকে তোমরা বুঝতেছো কিনা স্টেপ বাই স্টেপ? আমি কিন্তু সবগুলো টপিক বাই টপিক ধরে ধরে আগে দিয়েছি। তোমাদের ক্লিয়ার হইতেছে কিনা? দেখো আমি সূক্ষ্ম গঠনের টপিকটা লেখা দিই, ঠিক আছে? তো কিভাবে মনে রাখবা? দেখো অনেকগুলো বিটা গ্লুকোজ, বিটা গ্লুকোজ, আলফা গ্লুকোজ না, বিটা গ্লুকোজ মনে রাখো, ঠিক আছে? তোমাদেরকে কোষ টোষণের মধ্যে পড়াইছিলাম, ছেলে মানেই বেটা, ছেলে মানে বেটা না, বেটা না বলে বেটা। তো বিটা গ্লুকোজ দিয়ে কি করতে হবে? সেলুলোজ গঠিত হবে। পড়াইছিলাম তোমাদের ছেলে মানে কি, বেটা, মনে আছে? ওখান থেকে মনে করো যে আমাদের অনেকগুলো বিটা গ্লুকোজ মিলে কি তৈরি করে? সেলুলোজ। সেলু মানে ছেলা, ছেলে আর কি। অসংখ্য বিটা গ্লুকোজ মিলে তৈরি করে সেলুলোজ, ঠিক আছে? মোটামুটি 1 থেকে 3000, 1 থেকে 3 কে 1 থেকে 3000 সেলুলোজ একসাথে হয়ে তৈরি করে সেলুলোজ চেইন, সেলুলোজ, সেলুলোজ চেইন, ঠিক আছে? আচ্ছা গেল। এই যে সেলুলোজ চেইন মোটামুটি 100টার মতো, শতে সেলুলোজ চেইন, শত সেঞ্চুরি, ঠিক আছে? 100টার মতো, বা সেঞ্চুরি মানে 100 না, 100টার মতো সেলুলোজ চেইনের সাথে হইয়া তৈরি করে হচ্ছে ক্রিস্টালাইন মাইসিলি, ক্রিস্টালাইন মাইসিলি, ঠিক আছে? আবার অনেকগুলা ক্রিস্টালাইন মাইসিলি মিললা, ঠিক আছে? মোট কয়টা? দেখা গেছে প্রায় 20টার মতো, 20টার মতো ক্রিস্টালাইন মাইসিলি মিললা তৈরি করা হচ্ছে আমাদের মাইক্রোফাইবিল, মাইক্রোফাইব্রিল, ঠিক আছে? মাইক্রোফাইবিল। আর আরেকটা লাইন পড়লে আমাদের পড়া শেষ, যে মোটামুটি 250টার মতো, 250টা মাইক্রোফাইবিল মিলাইয়া তৈরি হয় হচ্ছে আমাদের ম্যাক্রোফাইবিল। মাইক্রো মানে ছোট, অনেকগুলো ছোট ছোট জিনিস মিললা বড় জিনিস, ম্যাক্রো জিনিস তৈরি করে, তার নাম ম্যাক্রোফাইবিল, ঠিক আছে? এই তো এই এখানে তথ্যগুলা গেল, ঠিক আছে? গেল। এখন ভাই কিছু কথা জানতে মনে রাখতে হবে। তাহলে তুমি কি, তুমি তোমাদের খাতাই হোক, খাতায় লেখা বইয়ে লাগাই দিবা, অথবা বইয়ের মধ্যে উপর দিয়ে জায়গা দিয়ে লিখবা, এই সিরিয়াল লিখবা, এই সিরিয়ালটা, ঠিক আছে? এই সিরিয়ালটা লিখে বইয়ে লাগাই দিবা। তুমি বারবার এদিকে তাকাইবা, এমনি মুখস্থ হয়ে যাবে। দেখো এখান থেকে মনে রাখবা সেলুলোজ হচ্ছে প্রধান, আমাদের কোষপ্রাচীরের প্রধান উপাদানের নাম কি? সেলুলোজ। এটা একটু আগে পড়ছি, কারণ এটা 40% সবচেয়ে বেশি আছে। হ্যাঁ, এটা মনে রাখবা। 2 নাম্বার, যদি বলে কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, তাহলে হচ্ছে ক্রিস্টালাইন মাইসিলি বা মাইসিলি, কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, ঠিক আছে? মাইসিলি। তাহলে এই দুটো কথা এখান থেকে আপাতত মনে রাখো, আর কিছু মনে রাখার দরকার নেই। তাহলে এই সিরিয়ালটা তুমি শিখবা, এই সিরিয়ালে বারবার তাকাইবা যে ভাই অত বিটা গ্লুকোজ দিয়ে সেলুলোজ, সেলুলোজ মিললা সেলুলোজ চেইন, সেলুলোজ চেইন গুলো মিশ্রণ মাইসিলি, মাইসিলি মিললা মাইক্রো, এরপর মাইক্রো, শেষ। বুঝছো? তাহলে এই বিভাগটা তুমি এই সিরিয়ালটা শিখবা, এবং এখান থেকে ইম্পর্টেন্ট দুইটা কথা মনে রাখবা, প্রধান উপাদান কোনটা আর ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা বলে, ঠিক আছে? আশা করি তোমার এই কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন এই টপিকটা ক্লিয়ার। এই যে এই টপিকটা ক্লিয়ার করছি, ঠিক আছে? কাজ দরকার নাই, কাজ কখনোই আসবে না। এবার আসো বই থেকে কিছু, যেমন এই যে প্রোটোপ্লাস্ট,
ঠিক আছে? কোষপ্রাচীরের পুরা কোষপ্রাচীর, এই যে কোষপ্রাচীর দ্বারা পরিবেষ্টিত যা ভিতরে আছে সবকিছু প্রোটোপ্লাস্ট। যাই হোক, তিনটা বিজ্ঞানীর নাম, তিনটা কথা তোমাকে পড়তে হবে। দেখো কি কি আছে। ফেলিক্স ডুজার্ডিন কি বলছে? এই যে প্রোটোপ্লাজম, এটাকে বলছে সার্কোট। ঠিক আছে? আবার পারকিনজে প্রথম প্রোটোপ্লাজম শব্দটা ব্যবহার করছে। তো খেয়াল করে দেখো, প প প, পতে প্রোটোপ্লাজম, পতে পারকিনজে, পতে প্রথম ব্যবহার করছে সে। বুঝছো? প প প দিয়ে মনে রাখবা। ঠিক আছে? এই একটা কথা গেল। এরপরে বিজ্ঞানী হাক্সলে একটা কথা বলছে যে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। এই হাক্সলে আর একটা গুরুত্বপূর্ণ লাইন বলছে, বইয়ে লেখা আছে, বলা হয়েছে পাখিদেরকে বলা হয় মহিমান্বিত সরীসৃপ। এই কথাটাও কে বলছে? বিজ্ঞানী হাক্সলে বলছে, লিখে রাখতে পারো। বিজ্ঞানী হাক্সলে আর একটা বাণী আছে, আর একটা কথা আছে, পাখিরা হলো, লিখে ফেলো, পাখিরা হলো কি মহিমান্বিত, মহিমান্বিত সরীসৃপ। এই কথাটা তুমি এই বইয়ের মধ্যে সাইড দিয়ে লিখে রাখো। হাক্সলে দুইটা কথা একসাথে মনে রাখার চেষ্টা করো। বললাম যে ফেলিক্স ডুজার্ডিন কি বলছে? সার্কোট। দেখো সার্কোট, সার্কোট ডুজার্ডিন, ড ড একটা ব্যাপার আছে কিন্তু। সার্কোট ডুজার্ডিন, ড ড একটা ব্যাপার আছে কিনা? ডুজার্ডিন, সার্কোট, মিল আছে কিনা? মিল আছে। প্রোটোপ্লাজমের মধ্যে পানি কতটুকু থাকে দেখো, দুটো পানির মধ্যে লিখে রাখো আলাদা করে, যে প্রোটোপ্লাজম পানি থাকে কত, 60 থেকে 90% হলো পানি। ঠিক আছে? পানি H2। সাইটোপ্লাজমে পানি থাকে কতটুকু, 65 থেকে 96%। এই যে পানির পরিমাণ যদি বলনা হয়, কোচিং পরীক্ষা দিবে তোমাকে। ঠিক আছে? এটা কলের টাইপের লেখা রাখো একটু, বসে তো দরকার নাই। আচ্ছা, এখানে একটা কথা আছে, প্রোটোপ্লাজমে সবচেয়ে বেশি আছে পানি, প্রায় 60 থেকে 90%। ঠিক আছে? কিন্তু এরপরে কে? এরপরে কি দ্বিতীয় সর্বোচ্চ কে আছে? আনসার হচ্ছে প্রোটিন। আচ্ছা, কি প্রোটিন খেয়াল রাখো। পানি সবচেয়ে বেশি, সেকেন্ডে কে আছে? সেকেন্ডে সবচেয়ে বেশি আছে বা জৈব পদার্থের মাঝখানে সবচেয়ে বেশি আছে কে? প্রোটিন। ঠিক আছে? এটা খেয়াল রাখো। পানি কিন্তু অজৈব, পানি কিন্তু H2, এটা কিন্তু অজৈব পদার্থ। জৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি আছে কে? প্রোটিন। ঠিক আছে? খেয়াল রাখো, এটা পরীক্ষা একবার আসছিল। প্রোটোপ্লাজমের চলন দুই রকমের আছে, একমুখী, একমুখী আর একটা হলো বহুমুখী। ঠিক আছে? তো এটা আমি একটা সাইড মনে রাখতাম, আর একটা অটোমেটিক মনে থাক, অটোমেটিক তুমি অপশন বাদ দিয়ে পারবা। দেখো ট্রাদেশকানসিয়া পাইছো কিনা? প্রথমে যে এই যে TRA আছে, TRA। ঠিক আছে? তুমি তোমাকে দুইটা ট্রিক্স শিখাবো, দুইটা ট্রিক্স, যেটা যে মনে থাকতে পারো আর কি। এই যে TRA আছে, তুমি এটা এভাবে পাতো, তোরা কি বলতে পারো? তোরা বহুজন, কি বলবা? তোরা বহুজন। এই TRA এর একসাথে কি বলবো? ট্রা না পড়ে বলবা কি? তোরা, তোরা, তোরা বহুজন, তোরা বহুজন মানে কি? বহুমুখী হচ্ছে ট্রা দিয়ে শুরু হবে, এই একটা বুদ্ধি। আর একটা বুদ্ধি হলো দেখো, ট্রাদেশকানসিয়া মানে দেশ আছে কিনা? দেশ। তুমি বলতে পারো যে বহু দেশ, কি বলবা? বহু দেশ। বা তোরা, তোরা বহু দেশে ঘুরিস, ঘুরতে পারিস, কেন তো কি পারা না? তোরা বহু দেশে ঘুরতে পারিস বা ঘুরতে পারস। ঠিক আছে? এই দেখো তোরা, তোরা দেশ, দেশ বহু দেশ, দেখো মিলে গেছে না? হ্যাঁ, তুমি একটা সাইড মনে রাখবা। ঠিক আছে? আর ওটাও চাইলে কেউ মনে রাখতে পারে যে এক পাতা, এক পাতা, এক পাতা, এক পাতা পড়তে পারে। ঠিক আছে? এ মনে রাখতে পারে। তোমাকে মনে রাখা লাগবে একমুখী এবং বহুমুখী চলনের এক্সাম্পল কি। ঠিক আছে? তাইলেই হইলো, আর কিছু দরকার নেই। এই যে তোমাকে আগে বলছিলাম, দেখো প্রোটোপ্লাজমের তিনটা অংশ, না দুইটা অংশ। কোষঝিল্লিও কিন্তু প্রোটোপ্লাজমের অংশ, সাইটোপ্লাজম আছে, তিনটা অংশ। প্রশ্ন করবে নিচের কোনটি প্রোটোপ্লাজমের অংশ নয়, বা নিচের বা প্রোটোপ্লাজমের অংশ কয়টি? তিনটি। এটাও একটা প্রশ্ন হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার। এরপরে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি আছে, বিজ্ঞানীর নাম আছে। কোষঝিল্লি নিয়ে আমাকে পড়তে হবে। কোষপ্রাচীর পড়ে ফেলছি। ঠিক আছে? দেখো আমাদের একটা কোষের কি থাকে, সবার বাইরে থাকে কোষপ্রাচীর, তাই না? সবার বাইরে থাকে কি? কোষ প্রাচীর। সবার ভিতরে থাকে কি? কোষঝিল্লি। দেখো এটা হলো কোষপ্রাচীর, এটা হলো কি? কোষঝিল্লি। আর এর ভিতরে সাইটোপ্লাজম আছে, এর ভিতরে নিউক্লিয়াস আছে। ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে আমাদের এখানে বিজ্ঞানীর নামগুলো দেখো একটু। দেখো কার্ল নাগেলি, কার্ল নাগেলি ও ক্রেমার দুটো ক দিয়া কি করছে? সর্বপ্রথম প্লাজমা মেমব্রেনকে নামকরণ করছে। ঠিক আছে? নামকরণ করছে ক দিয়া নাম। দেখো নাম করণ, করণটা কে করছে? ক দিয়ে দিলাম নাম, কার্ল নাগেলি। যদি ওর নাম নাগেলি, আমি এটা বলি কার্ল নাগেলি, আমি এটা বলি কার্ল নাগেলি। বুঝছো? কার্ল নাগেলি, ওই যে সাপ, সাপের ছবি ছোটবেলা দেখতে যে কার্ল নাগেলি ছিল, ঠিক আছে না? তো যদিও কার্ল নাগেলি নাম, আমি পড়ি কার্ল নাগেলি।
বুঝছো? আচ্ছা, গেল। এই প্লাজমা মেমব্রেনের অপর নামগুলো একসাথে লিখে রাখবে এই জায়গার মধ্যে। দেখো, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, আর অপর নামগুলো কি লেখা এখানে লিখে রাখবা। বায়ো মেমব্রেন, বায়ো মেমব্রেন, অথবা এটাকে বলা সাইটো মেমব্রেন। ঠিক আছে, এই অপর নামগুলো লিখে রাখবা। ঠিক আছে, আচ্ছা গেল। এরপর দেখো কিউ ফ্লাওয়ার, প্লাজমা লেমা শব্দটি ব্যবহার করেন। দেখো, ফ্লাওয়ার প্লাজমা লেমা, ফ্লাওয়ার প্লাজমা লেমা, তাহলে বলো তো প্লাজমা লেমা ওয়ার্ডটি কে ব্যবহার করছেন? ফ্লাওয়ার নামের সাথে মিলে গেছে। এরপর দেখো পিনোসাইটিক ফুসকা নামে একটা কথা আছে। পিনোসাইটিক ফুসকা, এটা প্রাণী কোষে বেশি দেখা যায়। তো তোমাকে আমি কি লেখা দেই নাই? তোমাকে ওই ছকের মধ্যে উদ্ভিদ কোষ প্রাণী কোষ পড়ানোর সময়, পার্থক্য ছক পড়ানোর সময় তোমাকে দেখাই দিয়েছিলাম না যে পিনোসাইটিক ফুসকা কোথায় বেশি থাকবে? প্রাণী কোষে বেশি থাকবে, উদ্ভিদ কোষে বেশি থাকবে না। ঠিক আছে, ওই ছকের মধ্যে একসাথে পড়ে ফেলবা এটা, বুঝছো কিনা? পানি পথে প্রাণী কোষ, পথে পিনোসাইটিক ফুসকা, প পদে মিলে পড়বো। ঠিক আছে, এই তো গেল। এরপরে এই যে কোষ ঝিল্লি গঠন নিয়ে তিনজন বিজ্ঞানী তিনটা মতবাদ দিছে। তো আমরা এখন যেটা পড়বো কোষ ঝিল্লির মতবাদ, কোষ ঝিল্লি গঠনের মতবাদ। ঠিক আছে, এটা পড়বো এখন। এখানে মেইনলি আমাকে ফ্লুইড মোজাইক মডেলটাই পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা। আমার পিঠ কোমর অনেক ব্যথা করতেছে। ঠিক আছে, কারণ খাওয়া হয়নি সারাদিন, মানে সকালে খাই নাই, দুপুরেও খাই নাই, সন্ধ্যাবেলা একটু নাস্তা করছিলাম, সন্ধ্যাবেলা ক্লাস ছিল আমার 5টা থেকে 7টা অফলাইন ক্লাস নিয়ে আসছি। নিয়ে আসার পর তোমাদের ওই যে কিছু ফেসবুকে পোস্ট দিলাম, দেওয়ার পর এই যে তোমাদের বই দেখাইতে বসলাম, বই দেখাইলাম, প্লাস ক্লাসের প্রিপারেশন নিতেছিলাম, আর খাওয়া হয় নাই। তো না খাইয়া এই সকাল থেকে মানে সারাদিনে কোনো খাবার নাই, পাশাপাশি দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিতেছি। আমার একবারে পিঠ কোমর সব ব্যথা হয়ে অবস্থা খুবই খারাপ, গাঁটটার একবার অবস্থা পুরাই ব্যথা হয়ে যেতেছে। ঠিক আছে, আজকে দেখি কতটুকু ক্লাস নিতে পারি। আচ্ছা, আমি একটু পানি খেয়ে নিই। আমি এখন পড়াবো হচ্ছে কোষ ঝিল্লির গঠনের মতবাদ। তিনজন বিজ্ঞানীর তিনটা মতবাদ আছে, এটাও আমরা ছক দিয়ে পড়াবো। ঠিক আছে, এর আগে আমরা একটু ব্রেক নিই 1 মিনিট। ঠিক আছে, 1 মিনিট 30 সেকেন্ডের মতো ব্রেক নিই। হাসি খুশি তো সুন্দর একটা দিল। ঠিক আছে, অনেক ভালো ক্লাস হচ্ছে। হ্যাঁ, আজকে 2 ঘন্টার উপরে যাবে। দেখি, আমার বেশি খারাপ লাগলে আমি অফ করে দিব। ঠিক আছে, আমার যতক্ষণ এনার্জি আছে ততক্ষণ পড়া হয়। হাসি খুশি, তোমার নামটা সুন্দর। ও আচ্ছা, তাহলে একটু আগে আমি ঠিকই পড়াইছিলাম। উদ্ভিদ কোষ হচ্ছে এরগাস্টিক বডি, আর পানি কোষ হচ্ছে মেটাপ্লাস্টিক। ইয়েস, ঠিক আছে। ওকে, হ্যাঁ, আমরা শোনো, তুমি পার্সোনালি এখন টার্গেট রাখবা যে আমি যে এই লাস্ট পড়তেছি, এখন যে পড়তেছি, এরপরে এটা এত ভালোভাবে আর পড়বো না, বুঝছো কিনা? মানে এখন তুমি একটা ফিনিশিং দিয়ে দাও। তুমি এখন এমন ভাবে পড়ো, আমার সাথে সাথে পড়ে শেষ করে ফেলো, ভাই আর এত ভালো করে পড়বো না, লাইন বাই লাইন আর পড়বো না। ঠিক আছে, এরপরে যাতে তোমার পড়াগুলো আর কম টাইমে দিতে পারবে, শিখবা। মানে এখন যেভাবে পড়বা, পরের বার এইভাবে আর কখনো পড়বা না, বুঝছো কিনা? মানে আরো ইজি করে ফেলবা টপিক গুলা। ঠিক আছে, সাজায় ফেলবা, পরের বার তোমার পড়া ইজি হয়ে যায় নেক্সট বার রিভিশনের সময়। ঠিক আছে, দেখো তো ফ্লুইড মোজাইক মডেল আমাদের কাছে আছে ইম্পর্টেন্ট হিসেবে, কিন্তু আরো 2টা মডেল আছে। সবগুলো মডেল আমরা একটা সাধারণ রূপে নিয়ে আসি। দেখো, আবার আমার কাছে স্পেশাল একটা নোট খুলে আমি, আবারও স্পেশাল নোট আমার কাছে আছে। এগুলো আগে বানানো ছিল না, তোমাদের ক্লাসের আগে বসে বসে বানাইছি। দেখো, মানে হ্যাঁ, দেখো 3টা মডেল আছে কোষ ঝিল্লি নিয়ে। কোষ ঝিল্লির অপর নামগুলো কিন্তু পড়বা। কোষ ঝিল্লির অপর নাম কোষ প্লাজমা মেমব্রেন, প্লাজমা লেমা, সাইটো মেমব্রেন, বায়ো মেমব্রেন, সবগুলো অপর নাম পড়বা। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি প্লাজমা মেমব্রেনের অপর নাম নয়, এটা একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সতর্ক থাকবা। গেল, দেখো এরপরে 3টা বিজ্ঞানীর নাম আছে। তো 3জন 3টা মডেল দিছে। একটা নাম হলো স্যান্ডউইচ মডেল, একটা হলো ইউনিট মেমব্রেন মডেল, আরেকটা হলো ফ্লুইড মোজাইক মডেল, যার আরেকটা নাম আইসবার্গ মডেল। ঠিক আছে, 3টা মডেলের নাম আমরা রিডিং দিলাম। ওকে, বিজ্ঞানীর নাম আছে, যদি আমি ড্যাড দিয়ে মনে রাখছি, ড্যাড মানে তো পিতা, বাবা, তাই না? ড্যানিয়েলি ও ডেপসন, ড্যানিয়েলি ও ডেপসন, তুমি বই থেকে পুরো নাম দেখো আর কি, আমি সংক্ষিপ্ত নামটা লিখছি। ড্যানিয়েলি এন্ড ডেপসন 2জন বিজ্ঞানীর নাম। ঠিক আছে, 1935 সালে একটা মডেল দিছে। তার মডেলের মধ্যে দেখো স্যান্ডউইচ মডেল বলছে, এই মডেলের নাম। স্যান্ডউইচ কিরকম খাইতে বলো তো? উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার, মাঝখানে কিছু একটা আছে, সবজি আছে বা কিছু একটা আছে, তাই না? তাহলে উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার, স্যান্ডউইচ, আর মাঝখানে কিছু একটা আছে। তো সে বলছে আমাদের যে কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লিগুলোর গঠন এরকম যে বাইরের ভিতরে থাকে হচ্ছে প্রোটিন, পি ফর প্রোটিন বুঝাইছি, আর মাঝখানে থাকে লিপিড।
স্যান্ডউইচের জন্য উপরে নিচের লেয়ার থাকে, সে বলছে যে কুজিলির ক্ষেত্রে উপরে এবং নিচের লেয়ারটা হবে প্রোটিন দিয়ে তৈরি, মাঝখানে যে আমরা খাই কামড় দিয়া, ঠিক আছে না, মাঝখানে জায়গাটা লিপিড, সেটা বলছে, বুঝছো কিনা? তো তার মতবাদ অনুযায়ী এই মডেলের নাম হলো স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ মডেলে যেমন দুটা স্লাইস থাকে, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, তো তারও সেও বলছে যে এরকম দুটা লেয়ার তার মডেলে আছে। এই দুটা লেয়ার কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। দেখো 5 থেকে 6 লাইন, বইয়ের মধ্যে 5 থেকে 6 লাইন না, 3 থেকে 4 লাইন মনে লেখা আছে, এক চিত্র দিয়ে কভার করে তার মডেলের পুরো কথা করে ফেলছি আমরা। যদি এটাই বুঝতেছি, দেখো নিচের লেয়ার দুইটা পি দিয়ে তৈরি, আর মাঝখানের লেয়ারটা কি দিয়ে তৈরি? লিপিড দিয়ে তৈরি, বুঝছো? এই দিকে তাকাইলে তোমার পড়া শেষ, বুঝছো? গেল। এরপর হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল, কে দিছে? রবার্টসন, ঠিক আছে? কেন জানি এই বিজ্ঞানী সবগুলোর নামে সন 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 লেখা, ডেভিডসন, ড্যানিয়েল ডেভিডসন, রবার্টসন, নিকেলসন, সন সন সন, ঠিক আছে? তো এটা দিছে একটু পরে 1959 সালে। সে বলছে একক পর্দা, এই কথা মানে হচ্ছে তার মতবাদ অনুসারে, তার মতবাদ অনুসারে প্রত্যেকটা কুজিলিরই গঠন সেম টাইপের, নট সেম, সেম টাইপের, কথা বুঝছো কিন্তু, ঠিক আছে? কেমন টাইপ? সে বলছে সবগুলা কুজিলি বা প্লাজমা লেমা বা কি বলে কোষের মেমব্রেন গুলা ফসফোলিপিড বাই লেয়ার দিয়ে তৈরি। আমি লিখছি PLBL, মানে হচ্ছে কি ফসফোলিপিড বাই লেয়ার, ঠিক আছে? PLBL, বুঝছো কিনা? তার মতবাদ দেখো সেম না, সেম টাইপের। কি টাইপ? সবগুলা যত রকম অঙ্গাণুই থাকুক না কেন, যত রকম অঙ্গাণুই থাকুক না কেন, সব অঙ্গাণুরই কুজিলি গুলা এই ফসফোলিপিড বাই লেয়ার তৈরি হবে, তার মতবাদ এটা, বুঝছো? তো এতক্ষণ যা পড়ছে এগুলো হচ্ছে কম ইম্পর্টেন্ট পড়া। ইম্পর্টেন্ট পড়া হলো এটা ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে? আচ্ছা, তো ফ্লুইড মোজাইক মডেল কে দিছে? এখানে স স স দিয়ে 3টা কথা মনে রাখা যায়। স স স, ঠিক আছে ভাইয়া? স স স মানে কি, ঠিক আছে? সতে মনে রাখো সবচেয়ে গ্রহণীয় মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আরেকটা স দিয়ে মনে রাখো এই বিজ্ঞানীর নাম হলো সিঙ্গার ও নিকেলসন, স দিয়া। আরেকটা স দিয়ে মনে রাখো এটা যেই সালে তারা দিছে, সালটা হচ্ছে স্বাধীনতার পরের বছর। স থেকে কি? স্বাধীনতার পরের বছর। স্বাধীনতা কত সালে? 1971 সালে না? 71 সালে পরের বছরের নাম কি? 72 সাল, বুঝছো? স স দিয়ে 3টা কথা মনে রাখতে পারো, যে সতে সিঙ্গেল নিকেলসন, সিঙ্গার ও নিকেলসন, সতে সবচেয়ে গ্রহণীয় মডেল, সতে স্বাধীনতার পরের বছর। স্বাধীনতার পরের বছর মানে কি? 1972 সাল না? 72 সালে এটা দিছে, বুঝছো কিনা? এটা খেয়াল রাখবা। গেল, ওকে। এখন এই যে মডেলের নাম ফ্লুইড মোজাইক মডেল, এই যে মডেলের নাম ফ্লুইড মোজাইক মডেল, কেন ফ্লুইড মোজাইক মডেল নাম দেওয়া হইলো? বা এখানে ফ্লুইড পার্টের নাম কি, মোজাইক পার্টের নাম কি? এখানে ফ্লুইড বলা হয়েছে এই কারণে, কারণ একটা তরল পদার্থ আছে এখানে, সেই তরল পদার্থ হচ্ছে লিপিড, ঠিক আছে? এমনিও পড়তে পারো ফতে ফ্লুইড, ফতে ফসফোলিপিড, তাহলে ফসফোলিপিড বা লিপিড জাতীয় যে পদার্থটা আছে এখানে এই মেমব্রেনের গঠনে, এই জন্য এখানে নাম দেওয়া হয়েছে, এটাকে ফ্লুইড দেওয়া হয়েছে। তাহলে এখানে ফ্লুইড পার্ট কোনটা? লিপিড অথবা ফসফোলিপিড লিখতে পারো, ফসফোলিপিড, ঠিক আছে? আর এখানে মোজাইক কেন বলেছে? মোজাইক মানে কি ভাই? ডিজাইন। মোজাইক মানে কি ভাই? ডিজাইন। আমাদের দেখো এই মোজাইক কথাটা ইউজ করা হয় টাইলসের ক্ষেত্রে, বিভিন্ন ঘর ডিজাইন করার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের টাইলস ইউজ করি না, এটা কিন্তু হলো মোজাইক, বুঝছো? তো মোজাইক মানে হচ্ছে ডিজাইন, বুঝছো? ধরা যাক একটা নদী আছে, নদীর মধ্যে পানি আছে, পানির মাঝখানে কিছু বরফ ভাসতেছে। কি ভাসতেছে? বরফ। এই একটা বরফ, এই একটা বরফ, এই একটা বরফ, এই একটা বরফ, এই একটা বরফ। এই বরফগুলা কি নদীর মধ্যে ডিজাইন তৈরি করলো না? ডিজাইন অথবা মোজাইক তৈরি করলো না? মোজাইক মানে ডিজাইন, তাই না? তো ব্যাপারটা এরকমই, এখানে লিপিড গুলা তরল পদার্থ হিসেবে থাকে, ফ্লুইড হিসেবে থাকে, আর ডিজাইনটা তৈরি করে কে? প্রোটিন পার্ট গুলা। প্রোটিন পার্ট গুলা কি মোজাইক তৈরি করে। তাহলে এখানে ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হয়েছে? ফ্লুইড পার্ট কোনটা? তুমি মনে রাখতে পারো ফতে ফ্লুইড, ফতে ফসফোলিপিড বা লিপিড পার্টটা, ঠিক আছে? আর মোজাইক পার্ট কেন বলা হয়েছে? কারণ প্রোটিনের কারণে, ঠিক আছে? আচ্ছা, তো এই ফ্লুইড মোজাইক মডেল অনুসারে একটা কোষের কোষঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন গঠিত হয় 4টা উপাদান দিয়া। একটা উপাদান আমরা চিক্স দিয়ে মনে রাখতে পারি, ম্যাম গেল কই দিয়ে মনে রাখতে পারি, ঠিক আছে? একাডেমিক হলে এই ম্যামগুলো কই তোমরা শিখাইলাম না, হইলে তোমাকে চিন্তা করায় ব্রেন দিয়ে মুখস্থ করাইলাম, হইলে যে কেন 4টা উপাদান লাগছে, কেন অন্য উপাদান না, ঠিক আছে? দেখো, তো এই কথাগুলো আপাতত বললাম। আচ্ছা, এখানে সতর্কতা একটু একটা পড়া তোমাকে দেখাই দিই। সতর্কতা জায়গাটা খেয়াল করো, তোমরা অনেকে খুঁজে পাও না। এই যে লাইনটা খেয়াল করো, লাইনটা কই? যদি বলে হ্যাঁ, যদি বলে সর্বপ্রথম সুনির্দিষ্ট মডেল দিছে কে, তাহলে কিন্তু আনসার
ডেলিলু ডেপসন বা স্যান্ডউইচ মডেল। আর যদি সবচেয়ে গ্রহণীয় মডেল কোনটা, তাহলে কিন্তু ফ্লুইড মেথড মডেল। এই যেটা কথার মধ্যে কখনোই পেছ লাগেও না। যদি বলে তুমি বুঝতে পারতেছো, তুমি বুঝতে পারতেছো আসলে কি বুঝতে পারতেছো, দেখো তুমি বুঝতে পারতেছো সবচেয়ে প্রথমে দিছে কে, স্যান্ডউইচ মডেল। তো যদি বলে সর্বপ্রথম সুনির্দিষ্ট মডেল দিছে কে, তুই কি বলে লেখা রাখো এখানে, সর্বপ্রথম সুনির্দিষ্ট মডেল দিছে, আনসার হচ্ছে এটা। আর যদি সবচেয়ে গ্রহণীয় মডেল কোনটা, সর্বজন স্বীকৃত মডেল কোনটা, আনসার হচ্ছে ফ্লুইড মেথড মডেল। এই দুটো কথার মধ্যে কখনোই প্যাচ লাগে না, বুঝছো, সতর্ক হয়ে পড়বা। গেল। এরপর হ্যাঁ, এবার আসলে আমরা ফ্লুইড মেথড মডেল নিয়ে আরেকটু পড়াশোনা করি, ঠিক আছে। দেখো বলছিলাম যে 4টা পার্ট আছে, আমরা ম্যাম গেল কই দিয়ে মনে রাখতে পারি, ঠিক আছে। ম্যাম দিয়ে কি, ম্যাম দিয়ে হচ্ছে মেমব্রেন প্রোটিন, ঠিক আছে। গেল দিয়ে হচ্ছে গ্লাইকোক্যালিক্স, ঠিক আছে। তারপর হচ্ছে কই দিয়ে হচ্ছে কি, গেল হ্যাঁ গ্লাইকোক্যালিক্স, আর একটা ফসফোলিপিড বাইলেয়ার, আর একটা কি কই দিয়ে হচ্ছে কোলেস্টেরল, ঠিক আছে। তো এটা লাগে না, বললে মুখস্থ হয়ে যায়। দেখো আমাদের মেইনলি প্রবলেম হয় এই ফসফোলিপিড বাইলেয়ারটা পড়তে গিয়া। বাইলেয়ার মানে কি, বাই মানে 2, লেয়ার মানে স্তর, দুইটা স্তর আছে। দেখো তো এই যে কোষঝিল্লির মধ্যে এই একটা স্তর, এই একটা স্তর, দুইটা স্তর কিনা, এই দুইটা স্তর থাকার কারণে এটাকে বলে বাইলেয়ার। এখন আমরা একটা স্তরের একটা জিনিস নিয়ে পড়বো, একটা জিনিস নিয়ে পড়লে বাকিগুলা কিরকম আমরা বুঝতে পারবো, তাই না। তো আমরা একটা নিয়ে পড়ি, চলো। তাহলে আমরা ফসফোলিপিড বাইলেয়ার বুঝতে গেলে আমাকে কি লাগবে, একটা নিয়ে পড়াশোনা করা লাগবে। একটা নিয়ে পড়াশোনা করলে বাকিগুলো সম্পর্কে আমরা অটোমেটিক পড়া হয়ে যাবে, ঠিক আছে। তুমি আমার একটা কমন সেন্স দিয়ে একটা কথা বলো, দেখো তো বলতে পারো কিনা। তুমি আমাকে বলবা, দেখো ফসফোলিপিড কথাটা মানে কি, মানে কি ফসফোলিপিড মানে হচ্ছে এই ফসফো কথাটা মানে ফসফেট, মানে কি ফসফেট। লিপিড কথাটা মানে কি, লিপিড যে বাংলায় পাওয়া যায় জিএফ, মানে গ্লিসারল ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। তাহলে লিপিডের বাংলায় কি পাওয়া যায় তোমরা জানো, স্নেহ পদার্থের বাংলায় গ্লিসারল ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। তোমরা 9 10 এ বিক্রিয়া লেখার সময় পরিপাকের একটা চ্যাপ্টার ছিল না, 5 নম্বর চ্যাপ্টার পুষ্টি, ওখানে কিন্তু শিখছিলা। প্লাস তোমরা যে পড়ছো, তোমরা কিন্তু পরিপাক শোষণ অধ্যায়ে পড়ছো স্নেহরে বাংলায় কি পাওয়া যায়, গ্লিসারল ফ্যাটি অ্যাসিড। তাহলে এই লিপিড বা স্নেহরে বাংলায় কি পাওয়া যায়, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। তাহলে আলটিমেটলি ফসফোলিপিড কথাটা মানে আমরা এটা পাইলাম, এই তো। আচ্ছা, তো এখন গ্লিসারল এটা একটা অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল, এটা তরল পদার্থ হিসেবে ঘুরে ফিরে, এটার কোনো স্পেশাল ভূমিকা, খুব স্পেশাল ভূমিকা নাই। তবে এই যে ফসফেট আর এই যে ফ্যাটি অ্যাসিড, দুটা ফলা, এই যে দুটা ফলা ইম্পর্টেন্স আছে। কি ইম্পর্টেন্স, এই যে আমরা বলতেছিলাম যে দুইটা, একটা ফসফোলিপিড বাইলেয়ারের যে একটা পার্ট, ঠিক আছে। বলতো এই পার্টটার নাম কি, এটা হেড, এটা কি, এটা হেড বা মাথা। এই পার্টটার নাম কি, লেজ বা টেইল। হেড কয়টা ভাইয়া, একটা, ঠিক আছে। আর টেল কয়টা ভাইয়া, দুইটা। এর নাম কি, টেল বা লেজ, টেল বা কি লেজ ভাইয়া কয়টা, দুইটা। ভাইয়া হেডটা ঘুরে কি দিয়া, এই হেড যেহেতু বলছি গ্লিসারল এটা একটা অ্যালকোহলটা ঘুরে বেড়াবে। যেহেতু ফসফোলিপিডের দুইটা লেয়ার আছে, জন্য ফসফোলিপিড বাইলেয়ার বলে আর কি, এটা পরের কথা। কিন্তু আমরা ফসফোলিপিড নিয়ে চিন্তা করতে হবে, তাহলে আমাদের পড়া শেষ হয়ে যাবে। দেখো গ্লিসারল এটা একটা ফ্যাটি অ্যালকোহল, এটা ঘোরাফেরা করে, তরল পদার্থ হিসেবে ঘোরাফেরা করে। আমাকে মেইনলি দুটো ফয়ের ব্যবহার শিখতে হবে, এই দুটো ফয় মেইনলি গঠন করতে হেল্প করে। দেখো তো এটার নাম হেড, এটার নাম টেল, এটা সমস্যা নাই, মাথা টেল লেজ বোঝা যায়। এই হেডটা গঠিত হয় ফসফেট দিয়া, কি দিয়া, ফসফেট দিয়া, এই জন্য এটাকে বলে ফসফেট হেড। আর টেলটা গঠিত হয় ফ্যাটি অ্যাসিড দিয়া, কি দিয়া, ফ্যাটি অ্যাসিড দিয়া, ঠিক আছে। এটাকে বলে ফ্যাটি অ্যাসিড টেল, কি বলে, ফ্যাটি অ্যাসিড টেল। আচ্ছা, তো এই ফসফেট পার্টটা হয় পোলার, কি পার্ট হয়, পোলার পার্ট, ঠিক আছে। তাহলে এটা হবে কি, নন পোলার, ঠিক আছে। আর আমরা জানি পানি পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, কি জানি, পানি পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, তাই না। তো মনে রাখো যেহেতু এই পার্টটা পোলার, এটা পানিতে দ্রবীভূত হবে। পানিতে দ্রবীভূত হওয়া মানে হচ্ছে পানির প্রতি আকর্ষণ আছে, তার মানে এই পার্টটা বলে পানি আকর্ষী পার্ট বা হাইড্রোফিলিক, পানি আকর্ষী বা হাইড্রোফিলিক বলা হয়। এটা কি বলা হয়, পানি আকর্ষী বা হাইড্রোফিলিক, ফিল আছে, পানির প্রতি ফিল আছে একটা। আর যে পার্টটা নন পোলার, এটা পানির সাথে দ্রবীভূত হয় না, এটা বলে পানি বিকর্ষী বা হাইড্রোফোবিক। হাইড্রো মানে পানি, ফিলিক মানে আকর্ষণ, ফিলিয়া মানে লাভ, লাভ আকর্ষণ। আর ফোবিক মানে ফোবিয়া মানে ভয়, এজন্য বলে হাইড্রোফোবিক, বুঝছো। তাহলে আশা করি তুমি এই সিরিয়ালটা পড়লে তোমার পড়া শেষ হয়ে যাবে, ঠিক আছে।
কারণ সব পড়া এই সিরিয়ালটা পড়লে তোমার পড়া শেষ হয়ে যাবে। ভাই কেমনে মনে রাখবো আরেকটু বুদ্ধি বলেন। দেখো এটা হেড, এটা টেল, এটা এখন সমস্যা নাই। ওকে, এই পার্ট নিয়ে আমাদের সমস্যা নেই। ভাইয়া হেডটা কি দ্বারা গঠিত হয়েছে? ফসফেট দ্বারা। আর টেলটা গঠিত হয়েছে কি দ্বারা? ফ্যাটি অ্যাসিড দিয়া। তুমি আমাকে বলো ফ্যাটি অ্যাসিড শব্দের মধ্যে কয়টা পার্ট? দুইটা পার্ট না? লেজ কয়টা? লেজ দুইটা পার্ট। এজন্য লেজের মধ্যে থাকবে দুইটা পার্ট হলো নাম। লেজ দা গঠিত হইব কি? লেজ যেহেতু দুইটা, এজন্য লেজ গঠিত হইব দুইটা নাম, দুই পার্ট হলো নাম দিয়া। তাহলে আমাদের দুইটা ওয়ার্ড আছে আমার কাছে, একটা হলো ফসফেট আর একটা হলো ফ্যাটি অ্যাসিড। তুমি বলো তো ফ্যাটি অ্যাসিড কি কোন জায়গায় দিবা? তুমি বলো ভাই ফ্যাটি অ্যাসিড তো দুইটা ওয়ার্ড, তাহলে যে জায়গার মধ্যে দুই ব্যাপারটা আছে এখানে দিব। তো দুই ব্যাপারটা কোথায় আছে? তেলের মধ্যে না? তেল দুইটা না? হ্যাঁ, তাহলে ফ্যাটি অ্যাসিড দিবে। তাহলে কোনটা ফসফেট দিয়ে গঠিত, কোনটা ফ্যাটি অ্যাসিড দিয়ে গঠিত, এটা মনে রাখতে বুঝছি। আচ্ছা, এরপরে ভাই কোনটা পোলার কোনটা নন পোলার কেমনে মনে রাখবো? মনে রাখবা প ফ। কি মনে রাখবা? প ফ দিয়ে মনে রাখতে পারো, অথবা আমি তোকে যে ট্রিক শিখেছি এটাই শিখতে পারো। দেখো আবারও আমার কাছে দুইটা ওয়ার্ড আছে, একটা পোলার একটা নন পোলার। তুমি বলো তো পোলার কোথায় দিবা, নন পোলার কোথায় দিবা? তুমি বলবো ভাই যেহেতু পোলার ওয়ার্ডটা ছোট, ছোটর সাথে ছোটটা মিলাই দিব, নন পোলার ওয়ার্ডটা বড়, বড়র সাথে বড় মিলিয়ে দিব। অথবা ফ্যাটি অ্যাসিড ওয়ার্ডটার মধ্যে দুইটা পার্ট আছে, নন পোলার এর মধ্যে দুইটা পার্ট আছে, দুই পার্টের সাথে দুই সাথে দুই মিলিয়ে দিব। তাহলে দেখো লেজ দুইটা, এজন্য দুই পার্ট ওর নাম মিশাইলাম, এবং নন পোলারের মধ্যে দুইটা ওয়ার্ড আছে, এটাও মিশাইলাম। ঠিক আছে, এবার যেটা পোলার তুমি চিন্তা করতে পারবে, যেটা পোলার যে পানিতে দ্রবীভূত হবে, নন পোলার পানিতে দ্রবীভূত হবে, চিন্তা করতে পারবে। তাহলে তুমি এই স্টেপে আগে যাবা। তাহলে প্রথমে তুমি চিনবা কোনটা হেড কোনটা টেইল। টেইলের মধ্যে দুইটা টেইল আছে, এজন্য দুই ওয়ালা যেগুলা সব একসাথে লিখে ফেলবা। ঠিক আছে, এই জায়গায় চিন্তা করো ভাই দেখি তো ফ্যাটি অ্যাসিড কি টেলে দিমু নাকি হেডে দিমু? তুমি বলো ভাই টেল তো দুইটা, লেজ দুইটা, এজন্য দিমু ফ্যাটি অ্যাসিড। পরে পোলার নন পোলার, ভাই নন পোলার কই দিমু? এখানে দিমু না এখানে দিমু? তুমি বলবো যে ভাই নন পোলার হচ্ছে, নন পোলার মধ্যে দুইটা ওয়ার্ড আছে, যেন দুইয়ের মধ্যে এখানে দিমু। তাহলে দুইয়ের সাথে মিলিয়ে এখানের সাথে মিলিয়ে তুমি ওয়ার্ড গুলো এখানে মিলানো শুরু করবা। আর এই জায়গায় যখন আসে থামবা, তখন তুমি বুঝে যাবা পানি পোলার দ্রবীভূত, তাহলে পানি আকর্ষী হবে, এটা হাইড্রোফিলিক হবে, আর যেটা তাহলে অপর পার্টটা হবে পানি বিকর্ষী। বুঝছো কিনা? তাহলে এই ফসফোলিপিড বাইলেয়ারে একটা ফসফোলিপিড নিয়ে তুমি পড়াশোনা করবে এখানে, বুঝছো না? এই সিরিয়ালটা তুমি পড়তে পারলে তোমার সব ঝামেলা এখান থেকে শেষ। ঠিক আছে, আচ্ছা আশা করি তুমি এই সিরিয়ালটা মনে রাখতে পারলে তোমার এখানে আর কোনো কনফিউশন লাগবে না। ঠিক আছে, তারপরে কোনো কারো কনফিউশন থাকলে কমেন্টে দেখো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে সব কথা এটাই। আচ্ছা, এরপর এটা বলা হয়েছে এটা হচ্ছে অ্যামফিপ্যাটিক, মানে হচ্ছে উভধর্মী। কি উভধর্মী কেন বলতো? একটা পার্ট হচ্ছে পানি আকর্ষী, একটা পার্ট হচ্ছে পানি বিকর্ষী, এজন্য এটা উভধর্মী না? হ্যাঁ, এজন্য উভধর্মী। অ্যামফিপ্যাটিক বলা হয়েছে। অ্যামফি মানে উভয়, তোমরা বলছিলেন অ্যামফিবিয়া পড়ছিলেন না? হ্যাঁ, অ্যামফি মানে উভয়। আচ্ছা, আশা করি মনে রাখতে পারবা। ঠিক আছে, আর এই পার্সেন্টেজ নিজেরা একটু পড়ে নিও যে মেমব্রেনে লিপিড কতটুকু, প্রোটিন কতটুকু। ঠিক আছে, আচ্ছা দেখো 40, দেখো এমন মনে রাখো 40 লিপিড, 40 লিপিড মিলে গেছে না? তার প্রোটিন কতটুকু? 50%। অর্থাৎ তোমার যদি কনফিউশন না লাগে, তোমাকে পরীক্ষা অবশ্যই প্রোটিন 40%, লিপিড 60% দেওয়া থাকবে প্যাচ লাগানোর জন্য। এজন্য এমন রাখো 40 লিপিড। ঠিক আছে না? প্রোটিন 60% শেষ। বুঝছো? গেল। তাহলে এই তো আমাদের এখানে মেইন কঠিন পড়া ছিল ওইটাই, যে আমাদের ফসফোলিপিড নিয়ে একটু পড়াশোনা। ফসফোলিপিডটা গঠনটা কিরকম এটা একটু বোঝা। এটা বুঝতে পারলে আমি তোমাকে যে চিত্রটা লিখে দিচ্ছি, চিত্রটা তুমি বইয়ের মধ্যে লিখে দিবা, তাহলে সব পড়া শেষ। বুঝছো? ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আছে মেমব্রেন প্রোটিন। 3 রকমের মেমব্রেন প্রোটিন আছে, নামগুলো তো দেখবা, এখানে পড়া নাই আসলে। 3 রকমের আছে, নামগুলো একটু দেখবা, শেষ। মেমব্রেন প্রোটিনের কাজ তোমার দরকার নাই, জাস্ট এই কিওয়ার্ড গুলো আগে রাখতে পারো। এরা কি কি হিসেবে কাজ করে? রিসেপ্টর হিসেবে কাজ করে, এরা ট্রান্সপোর্ট করতে হেল্প করে, এরা হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে। এই 3টা পয়েন্ট দাগ দিয়ে রাখতে পারো, আর কিছু পড়ার দরকার নেই। গ্লাইকোকেলিক্স, কেলিক্স মানে হচ্ছে একটা স্তর, গ্লাইকো মানে চিনি, চিনির স্তর। তাহলে এটাকে বলে চিনির স্তর। কি বলে? চিনির স্তর। এবং এই পার্টটার স্পেশাল একটা নাম আছে, এটাকে বলা হয় সেল রিকগনাইজার। রিকগনাইজার মানে হচ্ছে স্বীকৃতি বা চিহ্নিতকারী। মানে এই পার্টটা দেখাই একটা সেলকে চিনা যায়, বাইরে থেকে দেখে চিনা যায়। বুঝছো কিনা? এজন্য এই লেখা এখান দিয়ে যে এই গ্লাইকোকেলিক্সটা বলা হয় সেল রিকগনাইজার, বা এটাকে বলে চিনির স্তর। গ্লাইকোকেলিক্স মানে একটা স্তর। একটা স্তর কি একটা কিছু দিয়ে গঠিত হয় না, একাধিক কিছু লাগে। তো এখানে কি কি লাগে লেখা রাখো, জিপি প্লাস হচ্ছে জিএল, মানে হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড দিয়ে গ্লাইকোকেলিক্স গঠিত। বুঝছো? এটা লেখা রাখো পাশে দিয়া, যে জিপি প্লাস জিএল মানে হচ্ছে গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড ইজ ইকুয়াল টু গ্লাইকোকেলিক্স। বুঝছো? এই দুটো মিলে গ্লাইকোকেলিক্স তৈরি হয়। কোলেস্টেরল নিয়ে তেমন কোনো পড়া নাই, তুমি একটা পড়া পড়তে পারো, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোলেস্টেরল ছোট্ট একটা অণু, মাঝে মাঝে থাকে না? ঠিক আছে, তো কোলেস্টেরল নিয়ে একটা পড়া দেখো অন্য অধ্যায় থেকে মিলিয়ে পড়বে। সেটা হলো নরমালি একটা কোষের কোষঝিল্লিতে কোলেস্টেরল থাকে, কিন্তু ব্যাকটেরিয়ার কোষঝিল্লিতে কোষে, ব্যাকটেরিয়ার কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লিতে কোলেস্টেরল থাকে না। ঠিক আছে, তুমি অণুজীব অধ্যায় খুলে তুমি ব্যাকটেরিয়ার গঠন খুলে দেখো এই কথা লেখা আছে। ব্যাকটেরিয়ার গঠনে কি থাকে না?
কোলেস্টেরল থাকে না। এই জন্য ছোট করে পাশে দিয়ে লিখে রাখো যে এই যে কোলেস্টেরলের কথাটা বললাম, এই কোলেস্টেরল কই থাকে না? ব্যাকটেরিয়াতে থাকে না। ঠিক আছে, লিখে রাখতে পারো। এটাই লাইনের পড়া। তাহলে আশা করি বুঝতে পারছো। আর আইসবার্গ মডেল কেন বলা হয় এটাকে? আইসবার্গ কেন বলা হয়? কারণ দেখো, ধরো একটা নদী, পানি আছে, পানির মাঝখানে, নদীর মধ্যে পানি আছে, পানির মধ্যে বরফ ভাসতেছে। বরফ, আইস মানে কি? আইস মানে হচ্ছে বরফ। হিম শৈল, হিম মানে হচ্ছে বরফ, তাই না? তাহলে এই বরফগুলো যে ভাসতেছে, এগুলো ডিজাইন তৈরি করতেছে না? ডিজাইন, এই ডিজাইনটা তো বুঝাই। তাহলে এখানে যে নদীর বরফ ভাসতেছে, বরফটা হচ্ছে প্রোটিনের মতো কাজ করতেছে, আর এই যে নদীটা, পানিটা ফ্লুইড পার্ট অথবা লিপিডের মতো কাজ করতেছে। বুঝছো? তাহলে মনে রাখো, এই হিমশৈল মৌলের কেন বলা হয়? কারণ এখানে বরফটা হচ্ছে প্রোটিনের মতো ভাসতেছে, বা ডিজাইন তৈরি করতেছে, মোজাইক তৈরি করতেছে, এজন্য মোজাইক। আর ফ্লুইড পার্ট কোনটা? এক্ষেত্রে হচ্ছে পানিটা। বুঝছো? একটা নদীর মধ্যে পানি, একটা নদীর মধ্যে মনে করো বরফ ভাসতেছে, নদীর পানিটা হচ্ছে ফ্লুইড পার্ট, ফ্লুইড বা তরল পার্ট। ঠিক আছে? আর মোজাইক পার্ট কোনটা? বরফগুলা, বরফগুলা ডিজাইন তৈরি করতেছে না, এজন্য এটা এসে ডিজাইন। বুঝছো? ডিজাইন তৈরি করতেছে, এজন্য এটার কারণে মোজাইক তৈরি হচ্ছে। তাহলে এই কারণে এটাকে কি বলা হয়? হিমশৈল মডেল বা আইসবার্গ মডেল বলা হয়। আইস মানে বরফ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল রাখো যে এখানে প্রোটিন পার্ট কোনটা, এখানে লিপিড, এখানে ফ্লুইড পার্ট কোনটা, এখানে ফ্লুইড মোজাইক মডেলে ফ্লুইড পার্ট কোনটা, মোজাইক পার্ট কোনটা। ঠিক আছে? আচ্ছা, আর একটা লাইন আছে, তোমরা এই লাইনটা অনেকে বলে পড়ো না। এটা হলো, দেখো, বাইরে থেকে ভিতরে প্রবেশ করাতে, ঠিক আছে, কোন একটা ধরো একটা কোষের বাইরে থেকে কিছু প্রবেশ করবে বা ভিতর থেকে বাইরে কিছু যাবে, এই যাওয়া আসাতে কোন পদার্থের উপস্থিতি বেশি ইম্পর্টেন্ট? কার্বোহাইড্রেটের উপস্থিতি বেশি ইম্পর্টেন্ট। বুঝছো? এটা গুলা দিয়ে রেখো পৈরবালা মতো। ঠিক আছে, গেল। আর এই যে আমাদের কোষ ঝিল্লি গুলো নাড়াচাড়া করে, কিন্তু লিপিড থাকার কারণে নাড়াচাড়া করে, এই নাড়াচাড়ার ব্যাপারে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ঠিক আছে, দাগ দিয়ে রাখতে পারো। কোষ ঝিল্লির উপাদানের মধ্যে কি আছে? তো আমরা জানি আমাদের কোষ ঝিল্লির মধ্যে ফসফোলিপিড বাইলেয়ারটা এটাই বেশি জরুরি, বেশি, তাই না? তো ফসফোলিপিড কয় রকমের আছে দেখো, এখানে অনেকগুলো কথা আছে, একটা সামারি লিখে রাখছি আমি জায়গার মধ্যে। দেখো, লিপিড আছে। কোন ধরনের লিপিড ভাই? লিপিড কিন্তু অনেক টাইপের লিপিড আছে, এর মধ্যে গ্লাইকোলিপিড, সালফোলিপিড। হ্যাঁ, এর মধ্যে আমাদের কোষ ঝিল্লিতে কোন ধরনের লিপিড আছে? পিএল মানে হচ্ছে ফসফোলিপিড লেখা আছে। কি আছে? এই যে ফসফোলিপিড লেখা আছে। বুঝছো? আচ্ছা, তো লিপিডের মধ্যে কোন টাইপের লিপিড আছে আমাদের কোষ ঝিল্লিতে? ফসফোলিপিড। ভাইয়া ফতে মানে ফাইভ, ফাইভ, পাঁচ ধরনের ফসফোলিপিড আছে। এর মধ্যে কিছু আছে সরল, কিছু আছে জটিল। সরল আছে এক ধরনের, জটিল আছে 4 ধরনের। ঠিক আছে? আচ্ছা, সরল যে এক ধরনের আছে এটার নাম কি? এর নাম হলো ফসফোটাইডিক অ্যাসিড। আর জটিল আছে 4 ধরনের, এর মধ্যে প্রধান যেটা, এটার নাম হলো লেসিথিন। নাম কি? লেসিথিন। বুঝছো? তো এই আমি তোমাকে আমার বইয়ে যেভাবে নোট করে রাখছি, তুমি এভাবে নোট করে নিবা। ঠিক আছে? এই সিরিয়ালে নোট করে নিবা যে লিপিড কোন টাইপের লিপিড আছে এখানে? ফসফোলিপিড। ফসফোলিপিড 5 ধরনের আছে। 5 ধরনের মধ্যে সরল আছে, জটিল আছে। সরল এক ধরনের, জটিল 4 ধরনের। সরলটার নাম কি? জটিলের মধ্যে যে 4 ধরনের আছে, প্রধানটার নাম কি? লেসিথিন। বুঝছো? আর পার্সেন্টেজ গুলো নিজেরা একটু দেখো। ঠিক আছে? পার্সেন্টেজ গুলো কোচিং এর পরীক্ষা দিতে পারে, কোচিং এর পরীক্ষায় পার্সেন্টেজ দিতে পারে, খেয়াল করে পড়ো। আচ্ছা, এরপরে কি আছে দেখি। এরপরে এই যে কোষ ঝিল্লির কাজ একটু দেখো। ঠিক আছে? কাজ কি আছে? এখান থেকে 2টা লাইন পড়তে, এটা তথ্যের ভিত্তি বলা হয়, আর 2টা লাইন পড়তে হবে। দেখো, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু এটা বক্ষণ করে, আর পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। এটা মনে রাখবা। দেখো, পিনো মানে হচ্ছে পান, পান করা। আমরা তো পানি পান করি নাকি পানি খাই? পানি পান করি। তো তরল পদার্থ কি করে? আমরা পান করি। এজন্য যেহেতু তরল পদার্থ পান করি, এজন্য পিনোসাইটোসিস হবে তরল বস্তুর ক্ষেত্রে, আর ফ্যাগোসাইটোসিস হবে কঠিন বস্তুর ক্ষেত্রে। মনে রাখবা। তাহলে কোন প্রক্রিয়ায় কোন ধরনের বস্তু গ্রহণ করে, এটা মনে রাখবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে এই লাইনে তোমাকে পড়াই দিয়েছিলাম, দেখো, এই যে গ্লাইকোলিপিড কোষের শনাক্তকারী বা সেল রিকগনাইজার হিসেবে কাজ করে, একটু আগে তোমাকে পড়াইছি। ঠিক আছে? শেষ। মাইক্রোবিলাই, তোমরা অথবা পরিবেশ শোষণ অধ্যায় পড়ছো মাইক্রোবিলাই কি। ঠিক আছে? আঙ্গুলের মতো এরকম অংশ মাইক্রোবিলাই বলে। ঠিক আছে? সংখ্যা কত মুখস্থ করবা? 3000-এর মতো। ঠিক আছে? মাইক্রোবিলাই নিয়ে পড়াটা আসলে এখানে পড়া না, এটা তোমার পরিবেশ অধ্যায় পড়াবো। ঠিক আছে? টেসমোজোম থেকে একটা কথা মনে রাখো, বৃত্তাকার, দেখতে কিরকম বৃত্তাকার। আর ফেগোসাইটিক বেসিকল দিয়ে কি করে? কঠিন বস্তু খায়। আর পিনোসাইটিক বস্তু কি করে? তরল বস্তু খায়। যে তরল কথাটা আছে দেখো, এই যে পানি বের করে নেয়, তরল পদার্থ খেয়ে নেয়। বুঝছো? এই দুটো পর আমরা আগে পড়ছি। ডেসমোজোম থেকে বৃত্তাকার কথাটা খেয়াল রাখো, মাইক্রোবিলাইয়ের সংখ্যাটা খেয়াল রাখো, তাইলেই হবে। মাইক্রোবিলাইয়ের কাজ কি? জানোই তো, কোষের শোষণতল বাড়ানো। কোষপ্রাচীর কোষ ঝিল্লির পার্থক্য আছে, নিজেরাই তো দেখো। না কথাটাই ভালো করে দেখো, না কোথায় না। ঠিক আছে? কোষপ্রাচীর, হ্যাঁ ঠিক আছে, এটা দেখো। সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণু আছে। সাইটোপ্লাজমের মধ্যে 36 ধরনের প্রোটিন আছে, এটা অনেকে পড়েন লাইনটা। এই দেখো, বিভিন্ন ধরনের কি আছে? 36 ধরনের প্রোটিন আছে। সাইটোপ্লাজমের অপর নামগুলো কি কি? এখানে লেখা রাখো, যে সাইটোসোল, হাইলোপ্লাজম, সাইটোসোল গুলা দিয়ে রাখো আর কি, একবার একটা করে দেখে যাইবা। ঠিক আছে? গেলেই হলো। আর এর বাইরের দিকে হলো কঠিন, বাইরের দিকে কঠিন জায়গাটা বলে একটোপ্লাজম, আর ভিতরের দিকের নরম জায়গাটা বলে কি? এন্ডোপ্লাজম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা কইরো যে বাইরের দিকে অ্যাক্টিং করে। দেখো, এমনি মনে রাখবা, বাইরে অ্যাক্টিং করে, তার মনটা অনেক শক্ত। ঠিক আছে? বাইরে কি অ্যাক্টিং করে? তার মন অনেক শক্ত, কিন্তু আসলে কি ভিতরে অনেক নরম।
বুঝলেন? অনেকে অনেক ব্যবহার এরকম করা যায়, অনেকে অনেক ব্যবহার করা যায় যে তার মনটা অনেক শক্ত মনে হয়, অনেক খারাপ ব্যবহার করে অনেকের সাথে। এমনি একটা কথা ভেবে চিন্তা করো যে বাইরে বাইরে অনেক কঠিন ব্যবহার করে বা অ্যাক্টিং করে কিরকম, তার মনটা অনেক কঠিন, অনেক খারাপ ব্যবহার করে, কঠিন মানুষের মতো, কঠিন মনের মতো, কঠিন মানুষের মতো ব্যবহার করে বাইরে বাইরে। তাহলে বাইরে বাইরে কি অ্যাক্টিং করে দেখো, কি অ্যাক্টিং করে, অ্যাক্টিং করে বাইরে বাইরে কিরকম, তার মনটা অনেক শক্ত, কিন্তু তার মন আসলে ভিতরে ভিতরে কি অনেক নরম, বুঝছো কিনা? তাহলে ভিতরে কি, ভিতরে হচ্ছে নরম, ভিতরে নরম অঞ্চলের নাম হলো এন্ডোপ্লাজম। তাহলে এমনি একটা সাইড করে ফেলবা যে বাইরে অ্যাক্টিং করে, তার মন অনেক কঠিন, বুঝছো কিনা? তাহলে বাইরে মানে হচ্ছে যে বহিস্থ, অ্যাক্টিং করে মানে এক্টোপ্লাজম, মনটা কিরকম শক্ত, বুঝছো কিনা? আচ্ছা, আর এখানে 36 ধরনের পাওয়া যায়, এটা খেয়াল রাখো। গেল এই তো সাইটোপ্লাজমের আগে লেখা দিছি, এখান থেকে তেমন নাই 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 নাই। সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম ইয়া পড়ো, পার্থক্য পড়ো যে প্রোটোপ্লাজম জীবনের ভৌতবৃত্তি, এটা হচ্ছে অঙ্গাণুর, এটাতে বলা হচ্ছে অঙ্গাণুর আধার, কি বলে, এটা হচ্ছে জীবনের আধার, কারণ জীবনের ভৌতবৃত্তি এটা। আর অঙ্গাণুর আধার মানে সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু থাকে, এজন্য অঙ্গাণুর আধার বলা হয়। তাহলে এই অপর নামগুলো একটু খেয়াল রাখো, জাস্ট না লাগে। প্রোটোপ্লাজমের অংশ কয়টা? 3টা। আর সাইটোপ্লাজমের অংশ কয়টা? 2টা। এটা কিন্তু অনেকবার বলছি, আগে 2বার 3বার বলছি। প্রোটোপ্লাজম 3টা অংশ নিয়ে গঠিত। এরপরে রাইবোজোম থেকে শুরু করে বিভিন্ন অঙ্গাণু চলে আসে, ঠিক আছে? রাইবোজোমের মধ্যে আবরণী নাই, আমরা আগে পড়ছি, প্রাণময় ইশারা, ঠিক আছে? আচ্ছা, আজকের বেশিক্ষণ না পড়াই, বুঝছো ভাই? এখানে যে সালগুলো লিখছেন না, সাল মনে রাখার দরকার নাই, সাধারণ সুবিধার্থে ছক ফিল আপ করার সুবিধার্থে লিখছি, বুঝছো? সাল মনে রাখার দরকার নেই, বিজ্ঞানের নামও দরকার নেই, তুমি ফ্লুইড মেজার মডেলের কথা ভালো করে মনে রাখো, তাহলেই হইলো, বুঝছো? তাহলে আজকে অঙ্গাণু পদ্ধতি থাক, যদি আমি আমারও নিজেরও কষ্ট হইতেছে, পাশাপাশি তোমরা হয়তো অনেক বোরিং হয়ে যেতেছো, বোর্ড হয়ে যেতেছো, ঠিক আছে? আজকে অঙ্গাণু পদ্ধতি থাক, আমরা রাইবোজোম থেকে শুরু করে এই আমরা তো 2 ক্লাসে নেওয়ার কথা ভাবছিলাম, 3 ক্লাসে নিতে পারি, ঠিক আছে? ঠিক আছে, আজকে এতটুকুই থাক নাকি?